সুদূর পারে হারে ফেলি আপনারে। আচ্ছা পান্না, আচ্ছা মানুষের মানে whoever is watching us live, they can comment on the video, right? Yeah. I have my phone operating. I'm operating on just near the laptop from which I'm coming. So I'm seeing Vijaya Madam and Adib is watching. All okay, all set. I think 5টা বাজলেও আমরা লাইভ করছি। আমরা এই মুহূর্তে কথা বলছি। আমার সঙ্গে আছে পান্না, আমার খুবই প্রিয়, খুবই কাছের বন্ধু। এই কোয়ারেন্টাইনের দিনে এটা একটা খুব বড় প্রাপ্তি যে পান্না কথা বলছে, এবং আমি এবং পান্না যে দুটো জায়গায় বসে আছি হাজার হাজার ফুট ধরে বসে, টেকনোলজিকে ধন্যবাদ যে আমরা মানে এত দূরে থেকে একেবারে কাছেই মনে হচ্ছে। আর অনেক কল্পনার পর ফাইনালি আমরা কথা বলছি। আজকের বিষয় নিয়ে আমরা মোটামুটি স্পষ্ট, আমার মনে হয় আমরা সবাই কথা বলছি। আমরা লিঙ্গ চেতনা, যৌনতা, প্রেম, যৌনতা, লিঙ্গ চেতনা এবং এলজিবিটি কমিউনিটি। আপনারা পাশে থাকবেন, সাথে থাকবেন। যদিও কোনো জিনিস কিনতে অসুবিধা হয় একটু আমাদেরকে জানাবেন। আর এটা লাইভ, আমরা এখন লাইভ হচ্ছি স্ট্রিমিয়ার থেকে। তো স্ট্রিমিয়ার থেকে লাইভ হয়, একটা প্রবলেম হচ্ছে যে আমার মনে হয় সবে ফর সাউন্ড ক্লিয়ার না।
সাউন্ডটা কেনে ক্লিয়ার না, আমি ঠিক বুঝি আর না, মানে কিটার লেগে প্রবলেম হতো তাই। বুঝলাম না, আমিও যখন শুনলাম। এক সেকেন্ড। তাইলে হ্যাঁ তুই ইয়ে কর। এখন 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 দেখা যাচ্ছে ক্লিয়ার নেই। হ্যাঁ এখন অনেকটাই ক্লিয়ার, আমার মনে হয় অনেকটাই ক্লিয়ার, হ্যাঁ স্পষ্ট, পুরো পুরো স্পষ্ট, হ্যাঁ কোনো আওয়াজ পাওয়া যায় না। হ্যাঁ, বুঝছি, মেঘদূত কারণ ক্লিয়ার না। আমাদের আওয়াজ কি শোনা যাচ্ছে এখন, কি আর শোনা যাচ্ছে আওয়াজটা স্পষ্ট? আওয়াজটা কি ক্লিয়ার আছে মেঘদূত? আওয়াজটা এখন ক্লিয়ার আসার কথা, মানে এখন তো পান্না হেডফোন লাগিয়েছে, আমাকে কি হেডফোন লাগাতে হবে আমি জানি না, একটু দেখা যাক তো, মেঘদূত বা কেউ একটু কমেন্ট করো তো শোনা যাচ্ছে কি স্পষ্ট। হ্যাঁ ঠিক আছে, শোনা যাচ্ছে পান্না, হ্যাঁ, ব্যাস। ঠিক So আছে। we are all set to speak about it. Panna, uh, how am I supposed to introduce Panna? আমি জানি না, মানে ইউ ডু, মানে কিছু করতে হবে না, আমরা দুজনই এখানে জাস্ট কথা বলতে এসেছি, আমরা কথা বলবো। আমি আসলে তোকে ইন্ট্রোডিউস করার কারণ হলো যে আমার লিস্টে যারা আছেন অনেকে হয়তো তোকে চিনেন না। আম, তো এইভাবে মানে আমি শুধু এটুকু বলবো আর কি, যে আমার খুব কাছের জন পান্না। আহ, আমরা দুজনেই শিলচর শহরে বড় হয়েছি। আর খুব কিছু জিনিস নিয়ে আমরা খুব ক্লোজলি অ্যাসোসিয়েট করি, যার মধ্যে এলজিবিটি কিউ কমিউনিটির রাইটস, ফেমিনিজম, ইকুয়ালিটি, হিউম্যান রাইটস ইত্যাদি বিষয় নিয়ে আমরা প্রায়শই আলোচনা করি। এবং এই যে লকডাউনের দিনে আমরা কি নিয়ে আলোচনা করব, কি কি বিষয় নিয়ে ভাববো, ইত্যাদি প্রভৃতি নিয়ে ডিসকাশন করতে করতে ফাইনালি আমরা একটা জায়গায় পৌঁছলাম। আমি পান্নাকে বললাম যে একটা কাজ করলে খুব ভালো হয়, তুই যদি আমার সঙ্গে লাইভে আসিস আমি খুব কনফিডেন্স পাবো, কারণ অনেকগুলো বিষয়ে তুই অনেকটা বেশি জানিস আমার থেকে আমার মনে হয়। বা মূলত আমার মনে হয় যে পান্নার পড়াশোনাটা আমার থেকে একটু বেশি, বা ধরুন আমরা দুজনে মিলে যদি একটা কথা বলি যে একটা একটা বিষয় আমরা তুলে ধরতে পারি। তো আমরা ডিসাইড করলাম যে আমরা এমন একটা বিষয় নিয়ে কথা বলবো যেটা সাধারণত আমাদের উপত্যকায় সাধারণত আহ, আলোচনা হয় না, যা হলো যৌনতা, লিঙ্গ পরিচয়, প্রেম এবং এলজিবিটি কিউ কমিউনিটি। তো আজকের আড্ডা শুরু হয়ে গেছে। পান্না, তুই, ওভার টু ইউ, লেটস স্টার্ট। ওকে। আমি বলবো যে আমাদের উপত্যকায় চর্চা হয় না বললে খুব মানে ভুল হবে হয়তো, কারণ চর্চাটা কিন্তু খুব সীমিত পরিসরে, একদম লিমিটেড হ্যাঁ একটা মানে স্পেসে। একাডেমিয়াতে লিমিটেড, একাডেমিয়া লিমিটেড একটা স্পেসের মধ্যে এখনো লিমিটেড আছে। হ্যাঁ, না শুধু একাডেমিয়া না, যেমন তোমার হয়তো মনে আছে আমরা একটা ছোট এলজিবিটি কিউ ফিল্ম ফেস্টিভ্যালও করেছিলাম, একদিনের একটা ফিল্ম ফেস্টিভ্যাল করেছিলাম শিলচরে। তারপর যখন 377 স্ক্র্যাপ হলো বা ওইসব হলো, ওগুলো নিয়ে ছোট ছোটই হোক আমরা গ্যাদারিং বা ওইসব করেছিলাম, মানে হয়, চর্চা হয় না তা নয়। এবং আমার মনে আছে 377 স্ক্র্যাপ হওয়ার পরে 2018 সালে মানে প্রাইম স্ট্রিম মিডিয়া গুলো খুব ভালোই কাভারেজও দিয়েছিল। তো চর্চাটা হয়, কিন্তু কি হয়, চর্চাটা সেরকম ভাবে হয়ে ওঠে না। ঠিক আছে, মানে এক্স্যাক্টলি। এটা বৃহৎ বৃহৎ পরিসরে চর্চাটা হয়তো শুধু একাডেমিয়াতে লিমিটেড আছে, এবং তার তার বাইরে হয়তো বেরোতে পারেনি। তো সেটার জন্য হয়তো আজকের এই প্রচেষ্টাটা আমাদের, যে একটু কথা বলা, ঠিক আছে, কারণ গান নাচ সবাই করছে, মজা হচ্ছে, সবকিছুই হচ্ছে, আমি নিজেও নাচ করছি লাইভে এসে, কিন্তু একটু কিছু যদি সিরিয়াস ডিসকাশন করা যায়, মানে মানুষ তো এখন লাইভ গুলো দেখছে, তো মানুষের একটা মানসিক মানে মেন্টাল অ্যাটেনশনটা আছে লাইভের দিকে। তো এটাকে একটু হ্যাঁ ইউটিলাইজ করে যদি আমরা একটু হলেও এই জিনিসটা নিয়ে একটা, মানে ধরো একটা মোমবাতিও জ্বালাতে পারি, একটা দেশলাইয়ের কাঠিও যদি জ্বালাতে পারি, ক্ষতি কি তাতে? তো সেই চেষ্টাটাই করব তোমার সাথে। তো আমরা যেটা দিয়ে শুরু করেছি, আহ, করার কথা, যেটা হলো প্রেম, যৌনতা এবং এলজিবিটি কিউ কমিউনিটি। তো সেটাতে যাওয়ার আগে আমার মনে হয় কিছু টার্মিনোলজি আছে, কিছু টার্মস আছে যেগুলো আমাদের ক্লিয়ার করাটা দরকার হয়তো বা। আহ, আমি আচ্ছা, জানি যারা এই শুন। ডেফিনিশনে যাওয়ার আগে আমি আমার মানে সাধারণত যেসব প্রশ্ন আমরা যেসব প্রশ্নের সম্মুখীন আমরা হই, আহ, সেই প্রশ্নগুলোর একটু সমাধান খুঁজবো।
শুধু একটু ধরিয়ে দিচ্ছি এখানে, যে তুই আমাকে এইটুকু বল যে আমরা যখন লিঙ্গ পরিচয় নিয়ে কথা বলছি, ঠিক আছে, তো যেটা সাধারণত আমাদের সামনে প্রায়শই আসে এবং অনেক যারা পড়াশোনা করেন তাদের কাছে অনেক সময় কনফিউজিং হয়ে যায় এবং তারা জেন্ডার এবং সেক্সকে গুলিয়ে ফেলেন, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে মানে আমাদের এক্স্যাক্টলি কিরকম ধারণা নিয়ে এগোনো উচিত জেন্ডার এবং সেক্স নিয়ে যখন আমরা কথা বলছি? দুটোর মধ্যে কি আদৌ কোনো ফারাক আছে, না দুটো কমপ্লিমেন্টারি, নাকি আলাদা আলাদা জায়গায় সেক্লুডেড করে রাখা যেতে পারে? এই বিষয়ে একটু ছোট্ট করে যদি বলিস তবে খুব ভালো হয়। ঠিক আছে, এটা নিয়ে প্রথম মানে আমার মাথায় এটাই ছিল যে আমি প্রথম এটা নিয়ে ডিসকাস করব। জেন্ডার বা মানে আমি যদি ঠিক, কারণ একটা জিনিস আমি বলে রাখি যে যেসব শব্দ আমরা ঠিক ইংরেজিতে ইউজ করি সেটার হয়তো এক্সাক্ট বাংলাটা আমরা পাই না। এটারও একটা কারণ আছে, কারণ হয়তো বাংলাতে সেরকম ভাবে এই জিনিসটা নিয়ে সেরকম চর্চা আস্তে আস্তে গড়ে উঠছে। আমি বলিনি হচ্ছে না, গড়ে উঠছে, তার জন্য হয়তো পার্টিকুলার টার্মিনোলজি গুলো আমরা হয়তো খুঁজে পাবো না। কারণ যেমন আমরা মানে ইংরেজিতে যেরকম সেক্স অন্য জিনিস বোঝায়, জেন্ডার অন্য জিনিস বোঝায়, কিন্তু বাংলাতে যেরকম দুটো বোঝানোর জন্য আমরা ইউজ করি একটাই শব্দ, যেটা হলো লিঙ্গ। তো এখানে একটা কনফিউশন দাঁড়িয়ে যায়। তখন দাঁড়ানোর কারণটা আমি বলবো না যে বাংলাতে জিনিসগুলো মানে চর্চা হচ্ছে না, কিন্তু চর্চাটা অনেক শেষে শুরু হয়েছে। মানে যে কোনো ভার্নাকুলার মিডিয়ামে, যে কোনো ভার্নাকুলার কালচারে ইন্ডিয়াতে সেই চর্চাগুলো অনেক প্রথম শুরু হয়েছে, এটাও একটা কারণ। ঠিক আছে, আচ্ছা, এগুলো কথাতে পড়ে যাচ্ছে যেটা তুমি জিজ্ঞেস করলে। তো আমি যদি দেখি মানে প্রথম দিকে মানে এই একটা অ্যাজাম্পশনই ছিল যে একটা মানুষ যদি একটা যৌনাঙ্গ নিয়ে জন্ম নেয়, যেমন সে ছেলের যৌনাঙ্গ নিয়ে জন্ম নিল বা মেয়ের যৌনাঙ্গ নিয়ে, যেটাকে আমরা জেনিটেলিয়া বলি, তাহলে সে ছেলেই হবে, মেয়েই হবে, ঠিক আছে, এবং সেই হিসাবে তাকে গড়ে তোলা। ঠিক আছে, সেই জায়গাতেই আসে জেন্ডার আইডেন্টিটি বা লিঙ্গ পরিচয়টা। ঠিক আছে, মানে যেমন আপনি বলতে চাইছিস যে আমি যে জায়গায় যখন মানে সে যদি ছেলে হয়ে জন্ম নেয় তবে ম্যাসকুলিন ক্যারেক্টার্স, ম্যাসকুলিন পারফরমেন্স করতে হবে, এবং যদি মেয়ে মানে স্ত্রী জননাঙ্গ নিয়ে জন্ম নেয় তবে তাকে স্ত্রী হিসাবে মানে ফেমিনাইন এনার্জি নিয়ে ওকে চলতে হবে। মানে এই যে ডিফারেন্সিয়েশনটা, বাইনারি থটটা, এটা নিয়ে আমাদেরকে চলতে হবে, এটাই আমাদের সমাজ আমাদেরকে শেখায়, তাই তো? আমি আমি বলছি কথাটা যে ছেলে হয়ে জন্ম নেওয়া বা মেয়ে হয়ে জন্ম নেয় না কেউ, ঠিক আছে, ইজ জাস্ট দ্য জেনিটেলিয়া, ইজ জাস্ট দ্য যৌনাঙ্গ, যেটা সেই জিনিসটা করে। তারপরে সমাজ তাকে গড়তে 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 গড়তে, ঠিক আছে, যেমন আমি একটা এক্সাম্পল দিই যে ভীষণ কিছু প্রচলিত কথা আছে যে একটা মানে তুমি সিগারেট খেতে পারো না, তুমি মদ খাও না, তুমি একটু মানে কাঁধে হাত দিয়ে রাস্তায় চলো না, ও রাস্তায় তুমি পেশাব করতে তোমার লজ্জা করে, তুমি কিসের পুরুষ? বা তুমি তো পুরুষ না। এই যে কতগুলো এজাম্পশনস আমরা করে ফেলি, সেই এজাম্পশনস গিয়ে কিন্তু জেন্ডারটা কনস্টিটিউট করে, ঠিক আছে। এবং বারবারই মানে গত শতাব্দীর মানে 20 শতাব্দীর প্রথম দিক পর্যন্ত আমরা শুধু এই জিনিসটাই দেখেছি যে একটা মানুষের জেন্ডার হলো যেটা সমাজ তাকে করতে বলে, ঠিক আছে। এবং আলোচনা সুবিধার্থে আমি বলছি, কারণ তারপরে অনেক আলোচনা হয়েছে, অনেক হয়েছে যে যে যৌনাঙ্গের উপরে ভিত্তি করে আমরা সেক্স বলতে পারি যে ওয়েদার দ্য পারসন ইজ মেল অর ফিমেল, এবং সমাজ যেভাবে তাকে গড়ে তুলে সেটার উপরে আমরা তাকে বলতে পারি যে সে পুরুষ না নারী, ঠিক আছে। তো একটা যৌনাঙ্গের উপরে ডিপেন্ড করে একটা সমাজ কিভাবে গঠন করে, যে জেন্ডার রোলস যেগুলো যেটাকে বলি, ঠিক আছে, যে মেয়ে হয়েছে সেটা কথা। যেমন গতকালকেই আমি একটা গ্রুপের মধ্যে একটা বই পেয়েছি, বইয়ের একটা পৃষ্ঠা পেয়েছি, ঠিক আছে। সেই পৃষ্ঠের মধ্যে দুটো প্রশ্ন আছে। একটা পরিবারে বাবার কি কাজ? বাবার কাজ বলতে বলা হচ্ছে বাবার কাজ হলো বাবা গিয়ে বাইরে রোজগার করবে, সংসারকে দেখবে, এইসব কিছু করবে, ঠিক আছে। মার কাজ কি? মার কাজ হলো সংসারকে দেখে রাখা, সংসারের ভালো মন্দ সন্তানদের দেখে রাখা, খাওয়া বানানো, তাদের ঘর সংসার পরিষ্কার রাখা। তো এই যে রোলস গুলো, এই যে জিনিসগুলো, সেগুলো কিন্তু কনস্টিটিউট করে একজনের জেন্ডার, ঠিক আছে। এবং মাঝখানে আমি তোকে মাঝখানে একটা কথা এখানে আটকে রাখ, তোকে মাঝখানে বলছি, কথার মাঝখানে বলছি, এইটা এই যখন তুই মানে এই পয়েন্টটা যখন তুলে ধরছিস তখন কিন্তু অনেকেই এই কথাটা তুলে ধরেন যে এটা তো ডিভিশন অফ লেবার, মানে পুরুষ মানুষটা বাইরের কাজ করছে, মেয়ে মানুষটি ঘরের কাজ করছে, তবে তাতে এখানে প্রবলেম কিসের?
এই প্রবলেমের জায়গাটা তুলে ধর, যে আমার মনে হয় এই জায়গাটা বলা দরকার যে বল। হ্যাঁ, প্রবলেমের জায়গাটা হলো আনইকুয়াল ডিভিশন অফ লেবার। না তাছাড়া ওখানে আরেকটা কথা আমার যেটা মনে হয়, হ্যাঁ আমি বলছি, শরীফদা বলছি, ঠিক আছে। আরেকটা জিনিস হলো যে লেবারটাকে ডিভাইড করেছি আমরা প্রিএজিউমড একটা কনসেপ্ট দিয়ে, ঠিক আছে। মাথার মধ্যে আমরা গেঁথে গেছে যে মেয়ে হলে এটাই করতে হবে, ছেলে হলে এটাই করতে হবে। কেন ডিভিশন অফ লেবারটা কি ঠিক উল্টা উল্টি হতে পারে না? ঠিক আছে, একটা মেয়ে গিয়ে তো বাইরে চাকরি করতে পারে, একটা ছেলে ঘরে থেকে ঘর সামলাতে পারে, ঠিক আছে, ঠিক আছে। এবং এইটাকেও কিন্তু মানে ব্যঙ্গ করে আজকাল আরেকটা জিনিস এসছে যে হাউস হাজবেন্ড, ঠিক আছে, যে তুমি যদি ঘরে থেকে কাজ করো তুমি কিসের পুরুষ বা, ঠিক আছে। এই যে রোলস গুলো যেটা সোসাইটি আমাদেরকে ফিক্স করে দেয়, সেটাকে আমরা একটা সময় জেন্ডার বলে মেনে নেই, ঠিক আছে, যে এটাই আমার জেন্ডার, ঠিক আছে। এবং কিন্তু 20 শতাব্দীর শেষের দিকে, 20th সেঞ্চুরির শেষের দিকে অনেক সমাজ বিজ্ঞানীরা আরেকটা জিনিস বলেছেন যে একটা মানুষের জন্মের পরেই কিন্তু তার সেক্স, জেন্ডার এবং আরেকটা জিনিস যেটা এখানে আসে সেটা হলো সেক্সুয়ালিটি, ঠিক আছে, যেটার কথা যৌনতা, ঠিক আছে, সেই জিনিসটাও কিন্তু এক হয়ে যায় না। এখানে আরেকটা কোশ্চেন হচ্ছে যৌনতা কি, ঠিক আছে। সেক্স জেন্ডারটা মোটামুটি আশা করি মানে আরেকদিন, মানে আজকে তো একটু মানে অনেক কথা বলবো, হয়তো পরের দিকে জিনিসগুলো নিয়ে একটু বিস্তারে কথা বলতে পারবো। তো আরেকটা যেখানে এখানে আসছে সেটা আসছে যৌনতা, সেক্সুয়ালিটি। তো সেক্সুয়ালিটি যে জিনিসটা, সেটাকে খুব সিম্পলি যদি আমি ডিফাইন করি, সেটা হলো একটা মানুষের আরেকটা মানুষের প্রতি যে রোমান্টিক ফিলিং, ঠিক আছে। বা আমি যদি মানে জাস্ট একজনের কথা বলতে যাবো যে ফ্রয়েডের, ফ্রয়েডকে যদি আমি একটু হ্যাঁ সেক্সুয়াল, আমি ফ্রয়েডের কথা যদি বলি যে দ্য ডিজায়ার মানে দ্য সাবজেক্ট অফ লাভ, দ্য সাবজেক্ট অফ ডিজায়ার যে হবে, ঠিক আছে, যে ডিজায়ার, যে আকাঙ্ক্ষা, ঠিক আছে, ডিজায়ারটাকে এখানে ওরকম ভাবে করছে মানে ফিজিক্যাল মেন্টাল দুটোই, তার জন্য ডিজায়ার ইউজ হচ্ছে, ঠিক আছে, যা রোমান্টিক এবং শারীরিক ফিজিক্যাল যে ইনক্লাইনেশনটা যার দিকে যেদিকে থাকবে সেটাকে আমরা সেক্সুয়ালিটি বলি। তো সেটা মানে অনেকটাই ভেরিয়েন্ট করে, ঠিক আছে। মানে পুরো সেক্সুয়ালিটি যে জিনিসটা, ঠিক আছে, এটা হলো একটা রামধনুর ওই 7টা কালারের মতো, ঠিক আছে। যেমন সাদা আর কালোর ভিতরে অনেকগুলো কালার থাকে, সেরকম সেই যে তথাকথিত ছেলে বা মেয়ে, ঠিক আছে, দ্যাট ইজ দ্য হেটারোসেক্সুয়াল মেল এন্ড হেটারোসেক্সুয়াল ফিমেল, এইটার মধ্যে কিন্তু অনেক ধরনের একটা স্পেকট্রাম আছে যেগুলো আমাদের বুঝতে হবে, জানতে হবে, জানতে হবে, ঠিক আছে। যৌন চেতনার ক্ষেত্রেও হতে পারে বা লিঙ্গ পরিচয়ের ক্ষেত্রেও হতে পারে, সেগুলো বিভিন্ন স্টেজ আছে। এক্স্যাক্টলি অনেকগুলো স্টেজ আছে, ঠিক আছে। তো সেই জিনিসটাই তো মানে 20 শতকের পরে দিকে আমি আরেকজনের নাম বলতে চাই, আমি আশা করি যে মানুষ একটু জানবেন, সেটা নাম হলো জুডিথ বাটলার, ঠিক আছে। সেই ভদ্রমহিলাই বলেছেন যে একটা মানুষের জন্মের পরেই তার জেন্ডার, সেক্স আর সেক্সুয়ালিটিটা আমরা এজিউম করে বলি, মানে 3টে জিনিসই কিন্তু আমরা সোশিয়ালি কনস্ট্রাক্ট করে ফেলছি, ঠিক আছে। আমরা কোনোটাই কিন্তু আর বায়োলজিক্যালি ডিপেন্ড রাখছে না। যেমন আমি একটা এক্সাম্পল দিই, যে একটা ছেলে যখন তার জন্ম হয় তখনই আমরা ভেবে ফেলি যে সে বড় হয়ে একজন হেটারোসেক্সুয়াল ম্যান হবে, ঠিক আছে। তো ম্যান হবে সর্বপ্রথম সে ম্যান হবে, হয়ে গেল তার জেন্ডার, তারপরে হেটারোসেক্সুয়াল ম্যান হবে, বিয়ে করে বউ ঘরে আনবে, তার সেক্সুয়ালিটিটাও গেল, ঠিক আছে, এবং তার জেনিটালিয়া দেখে আমরা তাকে মেল হিসাবে ডিক্লেয়ার করে দিলাম। তো এই 3টা ডেফিনেশন, এই 3টা ডেফিনেশন আশা করি আমি এই সীমিত পরিসরে কিছুটাই ক্লিয়ার করতে পেরেছি সবার জন্য, ঠিক আছে। তো এই 3টা জিনিসই কিন্তু আর এখন আর কেউ মানে বায়োলজির উপরে ডিপেন্ড থাকেনি, ঠিক আছে, সবগুলোই সোশিয়াল। কেন বায়োলজির উপরে ডিপেন্ড থাকেনি? কারণ আমি একটা জিনিস বলি যে পুরো সাইন্টিফিক প্যারাডিমটা যেটা, ঠিক আছে, মানে ফ্যাকচুয়াল প্যারাডিম, আমি সাইন্টিফিক বলবো না, সাইন্টিফিক অনেকটাই কঠিন টার্ম। ফ্যাকচুয়াল প্যারাডিম এটা কিন্তু একটা বাইনারির উপর ভিত্তি করা, ঠিক আছে, সাদা কালো, সেলফ আদার, আমি ও, ছেলে মেয়ে, ঠিক আছে। এই বাইনারির মধ্যে আমরা যতদিন থাকবো ততদিন কিন্তু এই অ্যাজাম্পশনস গুলো চলতেই থাকবে, ঠিক আছে। তো এই আমি মাঝখানে একটা কথা বলি, যেটা আমার মনে হয় অনেকেই যারা যৌনতা, লিঙ্গ পরিচয় এবং এলজিবিটিকিউ মুভমেন্ট নিয়ে পড়াশোনা করেন বা একটু বোঝার চেষ্টা করেন, সেখানে একটা জায়গায় এসে আমরা অনেকেই আটকে যাই, যেটা হচ্ছে আমরা মনে করি যে, যেটা তুই এক্ষুনি জুডিথ বাটলারের কথা যেটা বললি বা একটু আগে আমরা তুই আর আমি আলোচনা করছিলাম যে বিষয়টা নিয়ে, সেটা হলো যে আমরা বিশ্বাস করি যে আমার যদি পুরুষ জননাঙ্গ যদি হয়, সেটা একটা পার্টিকুলার ওয়েতে পারফর্ম করবে এবং সেটা
বায়োলজিক্যাল, সেটা প্রকৃতি নির্ধারিত বলে আমরা মেনে নিই। মানে একটা, মানে আমরা যেটাকে বলি পিনোভেজাইনাল সেক্সের কথা যেটা বলি, মানে একটা পেনিস এবং একটা ভেজাইনাল সেক্সটাই হলো কি প্রাকৃতিক, এবং একটা যদি পেনিস নিয়ে কারো জন্ম হয় সে ভেজাইনাকেই ইন্টারকোর্স করবে, এটা আমরা মেনে নিই। এবং একটা ভেজাইনা নিয়ে যদি কারো জন্ম হয় সে পেনিসের দ্বারাই পেনিট্রেটেড হবে, এটা আমরা মেনে নিই। এটা আমরা একটা স্পষ্ট, এটা অনেকেই এই জায়গায় এসে মানে ঘুরপাক খেয়ে যান, যে বলেন যে যৌন মানে লিঙ্গ পরিচয়, যেটা লিঙ্গ পরিচয়টা নির্মাণ, সামাজিক নির্মাণ আমরা মেনে নিচ্ছি। একটা মানে ছেলে মেয়ে শাড়ি পরা, কাপড় পরা, শার্ট পরা ইত্যাদি আমরা মেনে নিচ্ছি যে এগুলো সামাজিক নির্মাণ। কিন্তু আমরা বলছি যে আমার কাপড়ের ভেতরে যে শারীরিক অঙ্গ যেগুলো আছে সেগুলো কিন্তু পূর্ব নির্ধারিত এবং প্রকৃতি নির্ধারিত। সেখানে এসে তুই বলছিস, যে জুডিথ বাটলার বলেছেন যে না, আমরা আমরা বিশ্বাস করি, যেটা আমাদের কথা আছে, যে বায়োলজিক্যাল সেক্স, জেন্ডার এবং আমাদের সেক্সুয়ালিটি, এই তিনটে কিন্তু ইন্টারকানেক্টেড, এবং এগুলো কিন্তু তিনটেই কিন্তু নির্মাণ, সামাজিক নির্মাণ বলে মেনে নিচ্ছি, তাই তো? হ্যাঁ, মানে বেসিক্যালি সেক্স আর জেন্ডারের মধ্যে কোনো ধরনের কোনো ডিফারেন্স নাই। মানে আমি সেটাকে আরেকটু পরিষ্কার করে যদি বলতে পারি আমি খুশি হব। কেন আমি বলি, কারণ one of the important things that patriarchy depends on, যে পিতৃতন্ত্র একটা ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে যেটা ডিপেন্ড করে সেটা হলো প্রজনন, রিপ্রোডাকশন। ঠিক আছে, তার একটাই কথা হলো যে সে হিউম্যান রেসটাকে বাড়াবে। কেন বাড়াবে সেটার পিছনে কিন্তু একটা ইস্যু আছে, কারণ এখানে আমি ক্যাপিটালিজমটাকে আনতে পারি। ঠিক আছে, কারণ প্রপার্টি ট্রান্সফার, ঠিক আছে, প্রপার্টি ট্রান্সফার, ঠিক আছে, এই জিনিসগুলোর জন্য। ঠিক আছে, তো সেই জায়গাতে একটা রিপ্রোডাকশন তো তত সময় হবে না যত সময় পেনাইলো ভেজিনাল সেক্সটা হবে না। ঠিক আছে, পেনোভেজাইনাল সেক্সটা হবে না। ঠিক আছে, তো সেই জায়গার থেকে কিন্তু এটা, এবং তার জন্য কি হচ্ছে, আমি মানে এখানে বলতে চাইবো যে এই সবকিছুর পিছনে কিন্তু একটা মূল কথা, যেটা আরেকজন বলে গেছেন, আমাকে ক্ষমা করবেন যেহেতু আমি এখানে সবসময় মানে বইপত্রে থাকি, আমি কনস্ট্যান্টলি এই বিভিন্ন সমাজ বিজ্ঞানীদের নাম বলেই যাব। একজন মানুষ যে কথাটা বলে সেটা হলেন মিশেল ফুকো। ফুকো একটা কথা বলেছেন যে যার হাতে পাওয়ার থাকবে, ঠিক আছে, যার হাতে অথরিটি থাকবে, সে কিন্তু সব ডিটারমাইন করবে। ঠিক আছে, এই জায়গাতে পিতৃতন্ত্রের হাতে কিন্তু আমরা মানে জেনে অজান্তে আমরা কিন্তু সেই পাওয়ারটা দিয়ে দিয়েছি, এবং সে কি করছে, যেগুলো জিনিস দেখছে যে তার সুবিধার মানে রাস্তার আগে এসছে, মানে অবস্টেকলস হয়ে দাঁড়িয়েছে, মানে রাস্তার রোড়া হয়ে দাঁড়িয়েছে, সেগুলোকে কিন্তু সে খুব সুন্দরভাবে সরিয়ে দিচ্ছে, এইটা বলে যে এগুলো অ্যাকসেপ্টেড নর্মস না, কোট আনকোট নর্মস না। ঠিক আছে, এইখানে একটা কথা আসে, নর্মালিটি এন্ড অ্যাবনর্মালিটি। ঠিক আছে, তো এই কোট আনকোট ওরা একটা নর্মাল ফর্ম করছে। ঠিক আছে, এই নর্মালটাই কিন্তু বলছি, যেটা নিয়ে প্রায়শই আমাদের সামনে যেটা তুলে ধরা হয়, যেমন আমি তোকে আমার একটা ছোট্ট উদাহরণ দিই, আমার জীবনের একটা উদাহরণ দিই। শিলচর শহরের একজন খুবই ইয়াং কবি আমার সঙ্গে গত 2 বছর আগে ওর সঙ্গে পরিচয় হয়। আমাকে বেশ মানে আমার সঙ্গে বেশ বন্ধুত্বের সম্পর্ক, আমার খুব শ্রদ্ধা করতো, আমাকে দাদা বলে ডাকতো। আমাকে বললো যে দাদা, এটা তো অপ্রাকৃতিক বিষয়, কারণ মানে এই যে হোমোসেক্সুয়ালিটি বা গে সেক্স বা লেসবিয়ান সেক্স, সেগুলো হলো অপ্রাকৃতিক বিষয়, কারণ এতে তো প্রজা উৎপাদন হচ্ছে না। কারণ আমাদের কোট আনকোট মনীষীরা বারবার বলে গেছেন যে মানুষের মধ্যে শারীরিক সম্পর্ক এই জন্যই হয় যে আমরা প্রজা উৎপাদন করি। ঠিক আছে, এখানে পান্না তোর কথার মাঝখানে আমি একটা তথ্য অ্যাড করছি। আমি কয়েকদিন আগে একটা আর্টিকেল পড়ছিলাম, সেখানে আমি সবাইকে এই জায়গাটা অ্যাড করতে বলবো যে মনে রাখবেন, আমরা যখন বারবার প্রাকৃতিক এবং অপ্রাকৃতিক বলি, এবং আমরা বলি যে একটা সমকামী সম্পর্ক বা উভকামী সম্পর্ক ও প্রাকৃতিক বিষয় বলে আমরা বলি, এবং বলি অন্য কোনো প্রাণী সমকামী সম্পর্কে যায় না, তখন একটা তথ্য এখানে আমি অ্যাড করছি। বনবো আর শিম্পাঞ্জি হলো মানুষের সবচেয়ে নিকটাত্মীয়, মানুষের সবচেয়ে ক্লোজ প্রক্সিমিটিতে যাদের সঙ্গে আমাদের সিমিলারিটি আছে, তাদের মধ্যে বনবো আর শিম্পাঞ্জি হলো খুব ইম্পর্টেন্ট দুটো স্পিসিস। ঠিক আছে, এরা একদম একেবারে কাছাকাছি প্রজাতিরই জীব। তো এদের মধ্যে বলা হচ্ছে যে বনবোরা প্রায় সবাই উভকামী, এবং বলছে শুধুমাত্র আনন্দ পাওয়ার জন্য, শুধু শারীরিক আনন্দের জন্য রতিক্রিয়ায় মানে যারা সেক্সুয়াল অ্যাক্টিভিটিতে ইনভলভ হয়, এরকম প্রাণী শুধু বনবো আর মানুষ, এই দুটো প্রাণী একমাত্র
সাধারণ মানে আরো হয়তো থাকতে পারে, হয়তো এক্সপ্লোর হয়নি এখনো প্রকৃতিতে, কিন্তু বনবরা কিন্তু অধিকাংশই উভগামী। এবং এদের নারীদের মধ্যে খুব একটা ভালো শারীরিক সম্পর্ক, মানসিক সম্পর্ক আছে। মানুষের ক্ষেত্রেও কিন্তু সেই একটা জিনিস এখানে খুব একটা ইম্পর্টেন্ট কাজ করে, সেটা হলো যে আমরাও প্রতিক্রিয়া যখন রত হই, আমরা কিন্তু শুধু প্রজা উৎপাদনের জন্য হই না। সে তুমি যত বড়ই মনীষী হও না কেন, যেভাবেই বলো না কেন, এটা কিন্তু বিশ্বে এটা একটা প্রতিষ্ঠিত সত্য যে আমরা শারীরিক সম্পর্কে যখন লিপ্ত হই, তখন কিন্তু আমরা আমাদের মাথায় এটা থাকে না যে আমি এবার শারীরিক সম্পর্কে যাচ্ছি, এবার আমার সন্তান উৎপাদন হবে। আমি কিন্তু প্লেজারের জন্য শারীরিক সম্পর্কে লিপ্ত। ঠিক আছে, এই যে হ্যাঁ, কথাটা, এই কথাটা বলার এখানে বল বল। এখানে আরেকটা কথা বলবো যে কিছুদিন আগে আমি মোস্ট প্রবাবলি ন্যাশনাল জিওগ্রাফিকেরই একটা আর্টিকেল পড়ছিলাম, এবং হুম, সেটা আমি কোনো একটা পেপারে ইউজ করেছি লেখার জন্য, যে সেটাতে মানে শুধু বনবো না, মানে আফ্রিকার অনেকটা তোমার সিংহ, ঠিক আছে, অনেকটা সিংহের মধ্যে কিন্তু এরকম দেখা গেছে। হ্যাঁ দেখা গেছে, হ্যাঁ। হ্যাঁ, অনেকটা সিংহর মধ্যে মানে উভকামী না কিন্তু সমকামী টেন্ডেন্সিস দেখা গেছে। ঠিক আছে, আচ্ছা, সমকামী টেন্ডেন্সিস দেখা গেছে, কারণ ওদের উপরে এক্সপেরিমেন্টই করা হয়েছে যে ওদের সামনে মানে কতগুলো ফিমেল মাদা সিংহ ছাড়া হয়েছে এবং পুরুষ সিংহ, এবং দেখা গেছে যে তারা যখন প্রেম নিবেদন করছে, ওরা গিয়ে কিন্তু পুরুষ সিংহকেই প্রেম নিবেদন করছে। তার মানে প্রাকৃতির অনেক জায়গাতে অনেক ধরনের মানে জন্তু জানোয়ার কিন্তু এটা মানে প্রিভিলেন্ট আছে, অনেক স্পেসিস এই জিনিসটা আছে। ঠিক আছে, এটাকে ঠিক অপ্রাকৃতিক বলাটা কিন্তু খুব একটা মানে খুব মানে রিগ্রেসিভ একটা স্টেটমেন্ট আমি বলবো আজকের দিনে দাঁড়িয়ে। ঠিক আছে, তো এটা একটা কথা আমি বলবো। এবং অপ্রাকৃতিকটা কোন জায়গার থেকে হচ্ছে, কারণ তাকে হ্যাঁ অপ্রাকৃতিক বানাচ্ছে কিন্তু সেই এক প্রিকনসিভ নোশন যে আগের থেকে যে আমাদের মাথার ভিতরে ঢুকে আছে কতগুলো জিনিস, যেটা পিতৃতন্ত্র ঢুকিয়ে দিয়েছে। ঠিক আছে, সেই জায়গা থেকে কিন্তু অপ্রাকৃতিক। ঠিক আছে, কারণ আমাকে দেখতে হবে, যেটা মানে জুডিথ বাটলার, আবার আমি জুডিথ বাটলারের কথাই বলছি, কারণ জুডিথ বাটলার একটা টার্ম ইউজ করেছিলেন ওটাতে, যেটা হলো যে এই যে মানে জেন্ডারের যে লেয়ারটা পুরো, ঠিক আছে, এটা কিন্তু ভীষণ রকমের ভেরিয়েন্ট। ঠিক আছে, এটাতে কোনো স্টেবিলিটি নাই। ঠিক আছে, the whole idea to find a stable idea, ঠিক আছে, পুরো যে একটা আমাদের মাথার মধ্যে যে একটা আইডিয়া, যে একটা তকমা লাগানোর যে আইডিয়া, ঠিক আছে, লেবেলিং করার যে আইডিয়া, এই জিনিসটা কি আমাদের ছাড়তে হবে এবং জিনিসটা বুঝতে হবে যে পুরো সিস্টেমটা কিন্তু অনেকটা ভেরিয়েন্ট, অনেকটা ডাইভার্স, এর মধ্যে অনেক ভিন্নতা আছে, অনেক ভ্যারাইটিস আছে, সেই জিনিসটাকে আমাদের বুঝতে হবে। ঠিক আছে, এবং আমাদের সংকীর্ণ চিন্তাধারা সেটাকে একটু খুলতে হবে, তখনই হয়তো আমরা দেখতে পাবো। এবং এটা আমি বলছি না, ঠিক আছে, এটা কিন্তু অনেক ধরনের অনেক বৈজ্ঞানিক মানে পেপার, অনেক ধরনের বৈজ্ঞানিক স্টাডিজ গুলো এগুলো বলছে, কিন্তু সেগুলোকে আমাদের একসেপ্ট করা মানে শিখতে হবে। তো সেই জিনিসটা আর কি এখানে অপ্রাকৃতিক প্রাকৃতিকের কথাটা ঠিক মানে আসছে না আর কি, এই বা আসছে। বিজ্ঞানীরা একটা কথা এখানে বলছেন পান্না, যেটা আমি কিছুদিন আগে একটা ইউনিভার্সিটির একটা রিসার্চ পেপারে পড়ছিলাম, সেটা হচ্ছে যে এই সমকামিতা এবং উভকামিতা যে এটা প্রকৃতির একটা ওয়ে অফ মেইনটেইনিং আ ব্যালেন্স অফ পপুলেশন। ঠিক আছে, এটা নিয়ে এখনো প্রচুর গবেষণা হচ্ছে, এবং এটা কিন্তু খুব ইন্টারেস্টিং একটা বিষয়, যেটা বলা হয় যে প্রকৃতির মধ্যেই সমকামিতা এক ধরনের একটা ভেরিয়েশন, যাতে প্রকৃতির পপুলেশনটাকে মানে কন্ট্রোলে রাখা যায় বলে বিজ্ঞানীরা দাবি করছে। আচ্ছা, আমরা বৈজ্ঞানিক আলোচনায় যখন যাচ্ছি, তা আমরা বেশ মাঝখানে বেশ খটোমটো বিষয়ে আলোচনা করে নিচ্ছি। অনেকেই হয়তো এখানে মনে হচ্ছে যে মানে একটু বুঝতে পারছি না বাবা, এত বৈজ্ঞানিক বিষয় নিয়ে আলোচনা হচ্ছে। আমি না তোর কাছে খুব খুব ছোট ছোট করে একেবারে কিছু প্রশ্ন রাখছি। একটা হলো, যেমন আমরা যে এলজিবিটি কিউ বলি, আমরা অনেক সময় এলজিবিটি কিউ কি, এটা অনেকেই প্রশ্ন করেন যে এলজিবিটি কিউ কি। এই যে এলজিবিটি কিউ, তারপর আরো এখন এ এড হয়েছে, এগুলো কি, মানে এগুলো কি বলা হয়? লেসবিয়ান কাদেরকে বলা হয়? যেমন যাদেরকে বলা হয় লেসবো, লেসবো বলে লোকজনকে গালিগালাজ করা হয়। ঠিক আছে, তুই আমাকে একটু লেসবিয়ান শব্দটার অর্থ বল, লেসবিয়ান কাদেরকে বলি আমরা? খুবই সহজ উপায়ে যেসব মেয়েরা, ঠিক আছে, যেসব নারীরা মানে মানে সেম মানে লিঙ্গের প্রতি বা সেম ওদের প্রতি যে ওদের ভালোবাসাটা ব্যক্ত করতে পারেন, ঠিক আছে, বা ফিমেল হোমোসেক্সুয়ালস, যদি আমি এটাকে ইউজ করতে পারি, মানে আমি ক্ষমা চেয়েছি এই টার্মটা ইউজ করতে, কারণ এটা একটা পলিটিক্যালি কারেক্ট টার্ম না। ঠিক আছে, ফিমেল ওটা, তো সেই জায়গাতে আমি ওদেরকে লেসবিয়ান বলবো, যে নারীরা মানে অন্য নারীর প্রতি নিজের শারীরিকভাবে নারী হতে ভালোবাসা, পারে বা মানসিক ভাবেও মানে নারী হতে পারে, তাই তো? ভালোবাসাও,
হ্যাঁ ঠিক আছে, মানে আমি আমি তার মানে জেন্ডারের দিকে যাচ্ছি না, কিন্তু আমি কারণ এলজিবিটি কিউ যে এই যে পুরো টার্মিনোলজি, এটা কিন্তু বেসিক্যালি ফর্ম করা হয়েছে সেক্সুয়ালিটির উপর ভিত্তি করে। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ, একটা জিনিস আমি বলবেন যে আমি আগেই বলেছি সেক্সুয়ালিটি সেক্স জেন্ডার একই জায়গায় করে, হ্যাঁ ঠিক। তো যেসব নারীরা ঠিক আছে মানসিক ভাবে শারীরিক ভাবে সব দিক থেকে একজন নারীকেই চায়, ঠিক আছে, শারীরিক ভাবে মানসিক ভাবে ভালোবাসার দিক থেকে, তাকে আমি লেসবিয়ান বলবো। ঠিক আছে, জি তারপর আমরা হ্যাঁ হ্যাঁ, গে কাদেরকে বলছি? আমরা গে ইউজুয়ালি ইউজ করি না। ঠিক আছে, গে একটা শব্দ যেটা কিন্তু যেটা একটা হিস্ট্রি আছে ছোট্ট। ঠিক আছে, যে এই শব্দটা ইংলিশ ডিকশনারিতে বা ইংলিশ লেক্সিকন বা ওটাতে কিন্তু অনেক দিন থেকে ছিল, যেটার মানে ছিল চিরফুল, মানে খুব হ্যাঁ লাইভলি থাকা, ঠিক আছে, খুব মজা করে থাকা। ঠিক আছে, হুম হ্যাঁ, হুম যেটা কথা ছিল যার লাইফটা কেয়ার ফ্রি, যে সমাজের রেসপন্সিবিলিটির কোনো তোয়াক্কা রাখে না, হুম সেই হুম জায়গা থেকে কিন্তু গে শব্দটা ইউজ হয়েছে সেসব পুরুষদের জন্য যারা অন্য পুরুষদেরকে শারীরিকভাবে মানসিকভাবে একদম মানে ভালোবাসার দিক থেকে পেতে চায়। তার মানে তারা সমাজের প্রতি একটা মানে কি বলবো, আহ, সমাজের প্রতি একটা মানে সমাজে তারা অঙ্গ নয়, কারণ ওরা সমাজের রেসপন্সিবিলিটি গুলো নিতে চায় না। ঠিক আছে, বেসিক্যালি গে শব্দটা শুরু হয়েছিল ওদের এগেনস্ট একটা গালি হিসাবে। ঠিক আছে, ওদেরকে গালি গালি হিসাবে, দিতে হ্যাঁ গিয়ে গালি হিসাবে হুম, শুরু হয়েছিল গে শব্দটা। ঠিক আছে, কিন্তু পরের দিকে ইভেনচুয়ালি এই শব্দটা দিয়ে সেসব পুরুষ সমকামীরা, ঠিক আছে, তাদেরকে আমরা সম্বোধন করে থাকি, এবং আমরা কিন্তু গে ইউজ করি না, আমরা ইউজ করি গে ম্যান। ঠিক আছে, এবং সেখান থেকে আরেকটা জিনিস, লেসবিয়ানসটা কিন্তু পরে এসছে, আগে থেকে কিন্তু ওই যারা নারী সমকামী ছিল ওদেরকে বলা হতো গে ওম্যান। গে ওমেন, ঠিক ইয়েস আছে, ইয়েস ইয়েস। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই হিসাবে জিনিসগুলো চলে আসতো। ঠিক আছে, কিন্তু পরে দিকে আচ্ছা, কারণ তো এখানেও তোকে মাঝখানে একটা কথা আমি অ্যাড করছি। আমাকে কাল একদিন আগে একজন একটা প্রশ্ন করেছিল, সেটা হচ্ছে যে আম, আমি কি শুধু শারীরিক ভাবে একটা পুরুষকে যদি ভালোবাসি তবেই কি আমি নিজেকে গে বলবো, গে ম্যান বলবো? না, তখন আমি একটা মাঝখানে জিনিস অ্যাড করে বলেছিলাম যে তুমি শারীরিক এবং মানসিক ভাবে বা শুধু মানসিক ভাবে বা শুধু শারীরিক ভাবেও একটা পুরুষকে যখন তুমি পছন্দ করো, ভালোবাসো, তখন বা ডিজায়ার করো, তখন তাকে আমি গে ম্যান বলছি। ঠিক আছে, তার জন্য যে শুধু শারীরিকভাবে সম্পর্কে লিপ্ত হতে হবে তবেই আমি গে বলবো এরকম না, তাই তো? এটাই তো এরকমই তো হওয়া উচিত। না, এখানে কিন্তু হ্যাঁ মানে মোটামুটি তুমি ঠিকই বলেছো, তবে এখানে আরেকটা জিনিস চলে যাচ্ছে, সেটাকে আমরা বলি এসেক্সুয়াল। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ, এসেক্সুয়াল বলি। এসেক্সুয়াল হলো যারা যে কোনো মানে এসেক্সুয়াল মানে এটা নয় যে আমার কোনো মানে প্রেম নিবেদনই আমার আসে না। ঠিক আছে, আমার কোনোভাবে আমি কাউকে নিজের ভালোবাসা দেখাতে পারি না, সেরকম না কিন্তু। এটা কিন্তু খুব ভালো ধারণা, মানে খুব ভুল ধারণা একটা। ঠিক ভুল আছে, সবের ধারণা। মধ্যে হুম যে হ্যাঁ, হুম। এসেক্সুয়ালসরা এমন হলো যারা প্রেম নিবেদন করতেই জানে না, কিছু করতেই জানে না। ঠিক আছে, মূল কথা হলো না এসেক্সুয়ালসরা হলো শোন, না তারা না, তারা আমি এখানে বলছি অ্যাসেক্সুয়াল বললে অনেকেই ভাবেন কিন্তু যাদের কোনো মানে যাদের লিঙ্গ নেই, মানে যাদের কোনো সেক্সুয়াল অর্গান নেই, এটা অনেকে মনে মনে করেন। এটা একটু বলা উচিত এখানে। মানে এই জায়গাতে তো মানে যৌনাঙ্গের কোনো প্রশ্নই ওঠে না। কথা হতো হুম ওদের যৌন অনুভূতিটা, ঠিক আছে, সেক্সুয়াল হুম ফিলিংটা যেটা, সেটা হয়তো অন্যদের প্রতি আসে না, কিন্তু ভালোবাসাটা ঠিক থাকে। ওরা কিন্তু মেন্টালি বা একদম লেমেনের ভাষায় মন থেকে কিন্তু কাউকে ভালোবাসতে পারে, শরীর দিয়ে হুম। হয়তো ভালোবাসতে পারে না। ঠিক আছে, কিন্তু ভালোবাসতে সেই পারেও জায়গাতে পারেও না। হুম মানে সেটাই বলছি, পারেও পারেও না। ঠিক আছে, তো এই জায়গাতে কিন্তু আমি দেখছি যে এই যে লেবেলিং গুলো, এই যে তকমাগুলো কিন্তু ওভারল্যাপ করছে, মানে একটা এসেক্সুয়াল এক্স্যাক্টলি। মানুষও গে হতে পারে। ঠিক আছে, তার জন্য বলছি যে এই এই পুরো যে নারী পুরুষের মধ্যে একটা পুরো রামধনু আছে, সেই রামধনুর বিভিন্ন রংকে আমাদের জানতে হবে, এটা কিন্তু ভীষণ ডাইভার্স। ঠিক আছে, এইটা এই সীমিত পরিসরে আমার মনে হয় মানে আর যদি যাই তাহলে মানুষ কনফিউজ হয়ে যাবে। তো আমি মানে পরের প্রশ্নটা নিতে চাইবো। আচ্ছা শোন, হ্যাঁ, তো আমাকে এবারে যেটা পরের প্রশ্ন, যেটা আমাদের কমিউনিটিতে সবচেয়ে যাদেরকে ভুল বোঝা হয় তারা হলো বাইসেক্সুয়াল বা উভকামী পুরুষ। এবারে বাইসেক্সুয়াল যখন আমরা বলি তখন আমরা মনে করি, অনেকেই ভাবেন যে বাইসেক্সুয়াল হলো যাদের শরীরে দুটো অঙ্গ আছে, মানে নারী এবং পুরুষ দুটো অঙ্গই যার শরীরে আছে সে হলো বাইসেক্সুয়াল। ঠিক আছে, এটা সাধারণ ধারণা, আমি বিশ্বাস করি। আমি দিল্লিতে অনেক মানুষকে জিজ্ঞেস করেছি এবং ওরা আমাকে বলেছে বাইসেক্সুয়াল মানে হলো যাদের শরীরে দুটো অঙ্গ আছে। এবারে বাইসেক্সুয়ালদের নিয়ে কমিউনিটিতে কিন্তু প্রচুর ভুল ভ্রান্তি ধারণা আছে। এটা বিশ্বাস করা হয় এরা হলো গাছেরও খেতে চায়, হাতেরও খেতে চায়, এরা প্রচন্ড লোভী, এরা মেয়েকেও ছাড়তে পারে না, ছেলেকেও ছাড়তে পারে না। এটা হলো একটা ধারণা। আমি বাইসেক্সুয়ালের ডেফিনিশনটা বলছি, তুই আমাকে অ্যাড করে দিস। বাইসেক্সুয়াল হলো এমন একজন মানুষ যে দুটি লিঙ্গের সঙ্গে প্রেম
করতে পারে, বা মানে একজনের সঙ্গে কম করতে পারে, একজনের সঙ্গে বেশি করতে পারে, বা শারীরিকভাবে সম্পর্কে যেতেও পারে, নাও যেতে পারে। একজন পুরুষ মানুষকে ভালোবাসতে পারে, একজন মেয়ে মানুষের সঙ্গে শারীরিক সম্পর্কে যেতে পারে, বা বা ধরুন দুটোই হলো, শারীরিক ভাবে সম্পর্কে গেল বা মানসিক ভাবে সম্পর্কেও গেল। তো এই যে বাইসেক্সুয়াল যারা, তারা হলো শারীরিক এবং মানসিক, বা শারীরিক বা মানসিক ভাবে দুটো লিঙ্গের সঙ্গে যারা, মানে লিঙ্গ পরিচয়ের মানুষের সঙ্গে যারা ইনভলভ হয়, তাদেরকে আমরা বাইসেক্সুয়াল বলছি। আমি ভুল বললাম কি? না মানে তুমি বাইসেক্সুয়াল ডেফিনেশনটা খুব সুন্দরভাবেই বলে ফেলেছো, ঠিক আছে। যাদের মানে দুটো লিঙ্গের উভয় লিঙ্গের প্রতি মানে মানসিক শারীরিক দুদিক থেকেই থাকতে পারে, কিন্তু কোনো একজনের প্রতি বেশি, কোনো একজনের প্রতি কম থাকতে পারে। তো এই জায়গাতে আমি একটা জিনিস বলে থাকি, যে তুমি যেটা বলছিলে যে এই যে কমিউনিটি মানে এলজিবিটি কিউ কমিউনিটিতে বাইসেক্সুয়ালদেরকে নিয়ে কিন্তু ভীষণ রকম ভাবে একটা স্টিগমা কাজ করে, একটা যেটাকে আমরা বাইফোবিয়া যেটাকে বলে একটা স্টিগমা কাজ করে। কিন্তু এই জিনিসটা বুঝতে হবে যে একটা গে আর লেসবিয়ান থেকে কিন্তু ওদের মানসিক টার্মোইলটা সব থেকে বেশি, ঠিক আছে। কারণ একটা ছেলে বা একটা মেয়ে যখন সেই বয়সন্ধি যেটাকে বলি, পিউবার্টি যেটা আমরা বলি, পিউবার্টি যখন পার হয়, যখন সে নিজের যৌনতা বা নিজের সেক্সুয়ালিটি নিয়ে পরিচিত হওয়া শুরু করে, তখন কিন্তু সে বুঝতেই পারে না যে সে কি একটা মানে গে ম্যান হয়তো বুঝে নিতে পারে, ঠিক আছে আমার ছেলের প্রতি ইনক্লাইনেশন আছে, আমি আই হ্যাভ রিকগনাইজ মাইসেলফ, একটা লেভেল, একটা বেসিক, হ্যাঁ একটা বেসিক আন্ডারস্ট্যান্ডিং। একটা লেসবিয়ান মেয়ে বুঝে নিতে পারে, ঠিক আছে একটা লেসবিয়ান, কিন্তু ওরা কিন্তু বুঝতে পারে না। সেই জায়গাতে কিন্তু ওদের মেন্টাল টার্মোইলটা সব থেকে বেশি। তো এদেরকে নিয়ে এরকম একটা স্টিগমা ফর্ম করাটা আমার মনে হয় সব থেকে বেশি খারাপ। এবং এই কমিউনিটিতে, ঠিক আছে, আমি বলবো না সব কটা মানুষই, সব কটা মানে আইডেন্টিটিসই কিন্তু সমানভাবে সাপ্রেসড হয়েছে, সমানভাবে অপ্রেসড হয়েছে। কিন্তু কিন্তু দুটো কমিউনিটি যেটা সব থেকে বেশি অপ্রেসড হচ্ছে এই দুটোতে, ঠিক আছে, এরা হলো বাইসেক্সুয়াল। তাও বাইসেক্সুয়াল কি হচ্ছে, এক্স্যাক্টলি, এবং ট্রান্সজেন্ডার। তাও বাইসেক্সুয়াল কি হচ্ছে, নিজে একটু মানে ভালো পজিশনে থাকায়, সোশ্যাল পজিশনে থাকায় হয়তো সেরকম ভাবে নিজেকে মানিয়ে হচ্ছে। কিন্তু সব থেকে বেশি যেটা বিতাড়িত হচ্ছে সেটা হলো ট্রান্সজেন্ডাররা, ঠিক আছে। এই কথাটা এবং আমাকে মনে হয় মঞ্জুরিদি মাঝখানে একটা প্রশ্ন করেছেন যে হিজড়াদের এবং মানে রূপান্তরকামীদের মধ্যে যে মানে যে ডিফারেন্সটা, এটা বোধহয় আমাদেরকে এখানে বুঝিয়ে বলা উচিত। এবং প্রতিটি ট্রান্সজেন্ডার মানুষই কি হিজড়া হয়? প্রতিটি রূপান্তরকামী মানুষই কি হিজড়া হয়? বা হিজড়িরা কারা, বা রূপান্তরকামী মানুষ কারা? একটু বিষয়টা বুঝিয়ে বল। হ্যাঁ, তুমি বুঝো ট্রান্সজেন্ডার যে, ঠিক আছে, এইটা কিন্তু একটা ইটসেলফ ইজ এ হিউজ টার্ম, ঠিক আছে। এটা একটা ভীষণ, এটা এটা ভীষণ আয়ত্তটা অনেক বড়, এটার আন্ডারে অনেক ধরনের অনেক টার্মস আছে, ঠিক আছে। প্রত্যেকটা টার্মস যদি আমি ডিসকাস করতে যাই তাহলে এই ভিডিওটাই পুরো সেগুলো ডিসকাস করতে চলে যাবে আমাদের, ঠিক আছে। ঠিক আছে, যেহেতু হিজড়ের কথা চলছে, ঠিক আছে, ইন্ডিয়াতে আমরা পার্টিকুলার একটা ক্যাটেগরি অফ ট্রান্সজেন্ডার্সকে হিজড়া বলি, ঠিক আছে। এবং সেই হিজড়ার মধ্যে যোগীজ অনেক ধরনের আছে, ঠিক আছে। তবে এই হিজড়াসরা, হ্যাঁ ঠিক আছে, এই হিজড়াসরা হলো মানে প্রথম দিকে যারা ছিল, মানে ইনিশিয়ালি যারা ছিল, দে ওয়ার অ্যাকচুয়ালি ইন্টারসেক্স পিপল। মানে যাদের আমি বলবো না বলা হতো যে মানে ডিফর্মড জেনিটেলিয়া, কিন্তু ডিফর্ম না, আমি বলবো ওদের এমন একটা জেনিটেলিয়া নিয়ে ওরা জন্ম নিয়েছে যেখানে মানে দুটোই আন্ডার ডেভেলপ থাকে, মেল জেনিটেলিয়া আন্ডার ডেভেলপ, ফিমেল জেনিটেলিয়া আন্ডার ডেভেলপ থাকে, ঠিক আছে। ওদের ওটা জেনেটিক ডিসফাংশন থাকে, যেটার জন্য ওদের শরীরের মধ্যে ছেলে মেয়ে দুটোরই হরমোনাল ইম্প্যাক্ট দেখা যায়, ঠিক আছে। ওরাই কিন্তু একসময় হিজড়ে ছিল। কিন্তু আজকের দিনে কি হয়েছে, আজকের দিনে হচ্ছে অনেক মানুষ, ঠিক আছে, যেটাকে আমরা এসআরএস বলি, সেক্স রিঅ্যাসাইনমেন্ট সার্জারি বলি, সেটা নিয়েও কিন্তু অনেকজন মানুষ চেঞ্জ হচ্ছে। এবং এটা কিন্তু একটা কনসিয়াস আইডেন্টিটি যেটা মানুষ নিচ্ছে, ঠিক আছে। এটা কিন্তু রূপান্তরকামী মানুষ, ট্রান্সজেন্ডার, হ্যাঁ রূপান্তরকামী মানে ট্রান্স ওম্যান বা ট্রান্সম্যান যেটা আমরা বলি, ঠিক আছে। কিন্তু সেখানে কি হচ্ছে, এরা কিন্তু খুব কনসিয়াসলি হিজড়ে আইডেন্টিটিটা নিচ্ছে। কারণ এখানে কিন্তু আরেকটা রিজন আছে, কারণ ওরা নিচ্ছে, কারণ বেসিক্যালি আমাদের সোসাইটিতে, যদিও আমি জানি একটা বিল পাস হয়েছে, ট্রান্সজেন্ডার প্রোটেকশন বিল, ঠিক আছে, কিন্তু সেটা অনেক, ঠিক আছে, অনেক ভুল ভ্রান্তি আছে, ঠিক আছে। আমার নিজেরই অনেক পড়তে হবে, কারণ ওটা প্রায় 100 পাতার একটা বিল, ঠিক আছে। সেটা মানে কিছুটা পড়া হয়েছে, কিছুটা না, যাই হোক। তো এই 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 যে এই যে ওরা কি হচ্ছে, ম্যাক্সিমাম দেখা যাচ্ছে যে ওরা কিন্তু ফ্যামিলিতে অ্যাকসেপ্টেড হচ্ছে না, ঠিক আছে, ফ্যামিলিতে অ্যাকসেপ্টেড হচ্ছে না এবং ফ্যামিলি থেকে বেরিয়ে যাচ্ছে। তো সেই জায়গাতে যখন ওরা বেরিয়ে যাচ্ছে, তো ওদের একটা ফ্যামিলি চাই,
কারণ আফটার অল ম্যান ইজ এ সোশ্যাল এনিম্যাল, ঠিক আছে? ওর একটা সাপোর্ট সিস্টেম, ফ্যামিলি বলতে কিন্তু সেই হেটারোসেক্সুয়াল ফ্যামিলি বলছি না, মা বাবা বাচ্চা, ঠিক আছে? সেটাও, সাপোর্ট এটা সিস্টেমের ছাড়াও কথা কিন্তু বলছি, সাপোর্ট একটা সিস্টেমের কথা। সাপোর্ট সিস্টেম ইমোশনাল ফিজিক্যাল একটা সাপোর্ট সিস্টেম লাগে। সেই সাপোর্ট হ্যাঁ। সিস্টেমটা দিয়ে কিন্তু অনেক ধরনের যে হিজড়া ঘরানাস গুলো আছে, ঠিক আছে? যেমন শিলচরেও একটা আছে, ঠিক আছে, শিলচরেও একটা ঘরানা আছে, ঠিক আছে, যেটার গুরুমাতা এখানেই থাকেন, মালুগ্রামে থাকেন কয়েকজনকে নিয়ে, ঠিক আছে, আমাকে কয়েকজন থাকে বদলপুর। নেক্সট টাইম এলে আমাকে নিয়ে যা আসতো ওনার কাছে। ঠিক আছে, নিশ্চয়ই। তো আমারও এই গত বছরই ওনার সাথে দেখা হয়েছে, কথা হয়েছে, এবং বেশ ভালো বন্ধুত্ব হয়ে গেছে কয়েকজনের সঙ্গে। খুব মজা হয় ওরা বাহ। যখন মিলে কথা বলে। যাই হোক, তো এই ঘরানাস গুলো কি করে ওদেরকে নিজের আন্ডারে নিয়ে নেয়, ঠিক আছে, নিয়ে ওদের একটা সাপোর্ট সিস্টেম দিয়ে দেয় এবং সাপোর্ট ওদেরকে সিস্টেম বাঁচার প্রোভাইড মতো একটা, করতে। হ্যাঁ, একটা বাজার মতো ওটা করতে হবে। তার জন্য কি বলছি যে হিজড়েরা যাদেরকে আমরা দেখি, ওরা কিন্তু নট মোস্ট অফ দেম, ফিউ অফ দেম মাইট বি ইন্টারসেক্স পিপল, খুব কমই ইন্টারসেক্স পিপল হতে পারে যাদের ওই হ্যাঁ, আন্ডারডেভেলপ মানে জেনিটেলিয়া থাকে। বলা হয়, এরকম বলা হয় যে 1 লক্ষ মানুষের মধ্যে একজন ইন্টারসেক্স মানুষ হতে পারে। এক্স্যাক্টলি, হ্যাঁ হ্যাঁ, ওইটাই বলছি, ইন্টারসেক্সের ভেরি ফিউ, সংখ্যাটা ইভেন হয়তো, ভেরি ফিউ। কয়েকটা ঘরানা মিলে হয়তো একজন কি দুজন পাবো, কিন্তু ম্যাক্সিমাম কি হয়, সেক্স রিসাইনমেন্ট সার্জারি করে ওরা চলে যায়, হ্যাঁ, চলে যায় কারণ একটা সাপোর্ট সিস্টেম খুঁজতে, ওদেরকে আমরা হিজড়া বলি কিন্তু, ঠিক আছে? তো হিজড়া যে জিনিসটা, এটা কিন্তু খুব স্পেসিফিক টু ইন্ডিয়া, একটা ঠিক আছে? এটা এটা সম্প্রদায়, এরা হলো একটা একটা সম্প্রদায়, সম্প্রদায়, এক্স্যাক্টলি। একটা সম্প্রদায় হ্যাঁ, বলবো নাকি আমি জানি না, তবে হুম। একটা আইডেন্টিটি মার্কার হুইচ ইজ ভেরি স্পেসিফিক টু ইন্ডিয়া, যেটা আমরা ট্রান্সজেন্ডার কমিউনিটির কয়েকটা আইডেন্টিটিকে বোঝানোর জন্য আমরা ইউজ করি। তো আমার মানে মনে হয় আশা করি পান্না, আমি, এখানে আছে। শোন, এখানে একটা কথা আছে, শুধু ইন্ডিয়া না, ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট বলতে হবে, বোধহয় পাকিস্তান এবং বাংলাদেশও এই পরিচয়টা খুব ইয়ে করে। সরি, হ্যাঁ, মানে ওটাই বলতে আমি মানে মেইন আমি ওটাই করেছিলাম, ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট, কারণ বাংলাদেশ, নেপাল, পাকিস্তান, এগুলো জায়গাতেও কিন্তু সেম ধরনের আইডেন্টিটি আছে, ইভেন ইন শ্রীলঙ্কা, ঠিক আছে? সাউথ ইন্ডিয়াতে যে আইডেন্টিটিটা আমরা হিজড়াদেরকে জানি, যোগায়াজ আর ওটা, ঠিক আছে, যোগাপ্পা, ঠিক আছে, ওই আইডেন্টিটি কিন্তু শ্রীলঙ্কাতে ওদেরকে ওই সেম আইডেন্টিটিতেই মানে পরিচিত ওরা, ঠিক আছে? এবং কিছুটা আমরা ইন্দোনেশিয়া, মালয়েশিয়াতেও পাই, যেখানে যেখানে একটু হিন্দুইজমের ছোঁয়া আছে, সেই জায়গাতেও আমরা পাই কিন্তু। তো ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট, সরি টু ইউজ দ্য টার্ম ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট। শোন, আমি এই মাঝখানে তোর কথা, এই কথার সূত্রেই একটা কথা আমি এখানে মাঝখানে অ্যাড করে দিচ্ছি। আমি যারা বুঝতে হয়তো ট্রান্সজেন্ডার বিষয়টা নিয়ে একটু বুঝতে অসুবিধা হচ্ছে, আমি ভেঙে একটু প্রথম থেকে বলে দিই ব্যাপারটাকে। হিজড়ে যারা হলেন, যাদেরকে আমরা হিজড়া বলছি, যাদেরকে আমরা ট্রেনে ভিক্ষে করতে দেখি বা যাদেরকে আমরা গান গাইতে দেখি, এরা একটা কমিউনিটিতে সীমাবদ্ধ থাকেন। তারা মূলত এরা ইন্টারসেক্স কমিউনিটির মানুষ, যাদের বায়োলজিক্যাল কথা, যেটা পান্না বললো যে তাদের বায়োলজিক্যাল কিছু সায়েন্সের কথায় ডিফর্মিটি, আমরা এটাকে ডিফর্মিটি বলি না, আর তাদের ক্রোমোজোমেল একটা সমস্যা দেখা দেয় অনেক সময় তাদের শরীরে, যেটাতে দেখা যায় দুটো মেল এবং ফিমেল অর্গানের একটা কম্বিনেশন ওদের শরীরে দেখা যেতে পারে। তারা হলেন ইন্টারসেক্স মানুষ। হিজড়ারা মূলত ইন্টারসেক্স কমিউনিটির মানুষরাই হিজড়া হতো একটা সময়ে, ঠিক আছে? এবং হিজড়ে আসলে ইন্টারসেক্স মানুষের সংখ্যা খুব কম, ধরো প্রায় 1 লক্ষ মানুষের মধ্যে একজন ইন্টারসেক্স মানুষ হতে পারে। এবারে আমরা যেটা জেন্ডারের কথা যেটা বলছি, সেটা যে ট্রান্সজেন্ডার যাদেরকে বলছি, ট্রান্স মানে হলো বিয়ন্ড। আমরা যখন জেন্ডার বলছি, জেন্ডারটা হলো যে আমি আমি যে বায়োলজিক্যাল সেক্স নিয়ে আমার জন্ম হয়েছে, সেটার সঙ্গে আমার জেন্ডার আইডেন্টিটি যখন অ্যালাইনমেন্টে থাকবে, যেমন ধরো আমার কাছে একটা কৃষ্ণ আছে, পিনিস আছে আমার কাছে, এবং আমি নিজেকে পুরুষ হিসাবে আইডেন্টিফাই করি নিজেকে, আমি মনে করি আমার কাছে লিঙ্গ আছে, পুংলিঙ্গ আছে, পুরুষ লিঙ্গ আছে, এবং আমি নিজেকে পুরুষ ভাবি। তো সেই ক্ষেত্রে আমার যে জেন্ডার মানে লিঙ্গ চেতনা, সেটা অ্যালাইনমেন্টে আছে। তার মানে আমি হলাম একজন সিসজেন্ডার পুরুষ, মানে আমি হলাম একজন সিসজেন্ডার পুরুষ। আর আমি যদি মহিলা হই, ধরো আমার কাছে একটা মহিলা জননাঙ্গ আছে, নারী জননাঙ্গ আছে, এবং আমি নিজেকে নারী হিসাবেই মানি মানসিক ভাবে, তখন আমি হলাম সিসজেন্ডার নারী, ঠিক আছে? এবারে ধরো আমি বায়োলজিক্যাল সেক্স আমার যেটা, সেটা হলো আমার কাছে পিনিস আছে, কিন্তু আমি মানসিক দিক থেকে হয়তো নিজেকে একজন মেয়ে ভাবি, নিজেকে একেবারে পুরোপুরি মেয়ে ভাবে, মেয়েদের মতো চলা বলা কথা বলা, মানে মনের দিক থেকে আমি একজন নারী। সেই ক্ষেত্রে বায়োলজিক্যালি আমি কিন্তু পুরুষ হচ্ছি, আমাকে পুরুষ বলা হচ্ছে, কিন্তু মানসিক ভাবে আমি একজন নারী। সেই ক্ষেত্রে আমি হলাম একজন ওমেন, ঠিক আছে? রূপান্তরকামী নারী, রূপান্তরকামী নারী। এখানে একটা জিনিস
এখানে একটা জিনিস আমি অ্যাড করতে চাই সুদীপদা, তুমি যেটা বলছিলে যে ওটাকে কিন্তু সাইকোলজির ভাষায় সাইকোলজিক্যাল সেক্স বলে, ঠিক আছে, আচ্ছা যে একটা আচ্ছা মানুষ, হ্যাঁ সাইকোলজিক্যাল সেক্স বলে, এবং এটা একটা ইম্পর্টেন্ট কনসেপ্ট যেটা আমাদের মাথায় রাখতে হবে। এবং হ্যাঁ যেহেতু মানে মঞ্জুরি দিয়ে যে টার্মের কথা বলছিলেন হিজড়া, হিজড়া হ্যাঁ টার্মটা কিন্তু একটা উর্দু শব্দ, ঠিক আছে, বুঝতে হ্যাঁ হবে। এটা নিজের কিন্তু থেকে মুঘল হ্যাঁ, হিজড় থেকে এসছে। এটা কিন্তু মুঘল পিরিয়ডে খুব বেশি প্রিভিলেন্ট হয়েছিল, কারণ এই যে মানে গ্রুপ অফ পিপল ছিল, এদেরকে কিন্তু অন্দরমহলে মানে মুঘল সম্রাটরা নিজের অন্দরমহলে এক মানে স্পাই হিসাবে, খোঁজা। ঠিক আছে, গোয়েন্দা হ্যাঁ গোয়েন্দা হিসাবে রাখা হতো, ঠিক আছে, তাকে অন্দরমহল থেকে জানা যায়, কারণ পুরুষরা যেতে পারতো না এবং নারীরা এসে পুরুষের সম্মানিত থাকতে পারতো না, এই একটা সিস্টেম ছিল তখন। তো সেই যে পুরুষ আর নারীর মধ্যে যে একটা ভেদের মধ্যে, ঠিক আছে, ট্রান্স যেটা সুবিধা বলছিল যে মানে একটা জিনিসের পরে একটা জিনিসটাকে ঊর্ধ্বে যাওয়া, ট্রান্স, ঠিক আছে, আমরা যখন বলি আমরা ট্রান্সে চলে গেছি মানে আমরা একটা লেভেলকে পার করে ফেলেছি। তো এই ট্রান্সজেন্ডার মানে ওরা জেন্ডারের যে বাউন্ডারিটা আছে সেটাকে ক্রস করে চলে ঊর্ধ্বে গেছে। ওরা চলে ক্রস করে এক্স্যাক্টলি। চলে গেছে, এবং এবং ক্রস করে কিন্তু একটা তকমা লাগায়নি, ওরা দুটোরই কোথাও একটা মাঝখানে বসে আছে, মানে মাঝখানে বসে মেল যার ফিমেলের জন্য মধ্যে তাদেরকে একটা থার্ড থার্ড, জেন্ডার বলা হচ্ছে। হ্যাঁ থার্ড জেন্ডার বলেছে, ওরা কিন্তু একটা স্পেস ক্রিয়েট করেছে, একটা থার্ড স্পেস ক্রিয়েট করেছে দুটো জেন্ডারের মধ্যে। এবং এই পুরো যে মানে কুইয়ার কমিউনিটি, ঠিক আছে, কুইয়ার শব্দটাই পড়ে আসছে, এটা নিয়ে যে পুরো ডিসকাশনটা হচ্ছে, এটার মধ্যে কিন্তু ট্রান্সজেন্ডারদের একটা ইম্পর্টেন্ট রোল আছে। ওরাই কিন্তু হয়তো সেই প্রথম যেটা জেন্ডার ডেভিয়েশনটা আমাদেরকে একটু বুঝতে সাহায্য করেছিল, যে জেন্ডারটাও ডেভিয়েট হতে পারে, এবং এটার আন্ডারে অনেক কিছুই আসে, ঠিক আছে, যেমন ক্রস ড্রেসিং, ঠিক আছে, ড্র্যাগ, অনেক কিছু আছে, এটা হ্যাঁ বিভিন্ন টার্ম আছে যেগুলো আমরা হয়তো এখানে ডিসকাস করতে পারছি না, পরে হয়তো আরেকদিন এসে শুধু ট্রান্সজেন্ডার নিয়ে আমরা ডিসকাস করব। হ্যাঁ, হ্যাঁ তো সেটা ট্রান্সজেন্ডারের মধ্যে নেই পান্না, আমার দুটো জিনিস এখানে মাঝখানে মেনশন করতেই হবে, যেটা একটা হলো তিনটে জিনিস ইনফ্যাক্ট। একটা হলো যে ট্রান্স ম্যান কাদেরকে বলছে, ট্রান্স ওমেন কাদেরকে বলছে। ট্রান্স হ্যাঁ ওমেন তারা হলেন যেটা ধরো বায়োলজিক্যালি, ধরো আমাদের বায়োলজিক্যাল সেক্স এবং ফিজিক্যাল সেক্স, যেটা সাইকোলজিক্যাল সেক্স যেটা পান্না বললো, সেটা হলো যে আমি বায়োলজিক্যালি ধরো আমি একজন একটা আমার কাছে পিনিস আছে, আমি নিজেকে কিন্তু মনে আমার তুমি সাইকোলজিক্যাল সেক্স হলো নারী, ঠিক আছে, সেক্ষেত্রে আমি হলাম রূপান্তরকামী নারী বা ট্রান্স ওমেন। আর ঠিক অপোজিটটা যদি হয়, ধরো আমি শারীরিকভাবে আমি একজন নারী, কিন্তু মানসিকভাবে আমি একজন পুরুষ, নিজেকে পুরুষ ভাবি, সেক্ষেত্রে তিনি হলেন রূপান্তরকামী পুরুষ। ঠিক আছে, এবারে এই যে রূপান্তরকামী নারী, রূপান্তরকামী পুরুষ বললাম, এর মধ্যে একটা বিস্তর একটা পরিধি আছে, যেখানে প্রচুর মানুষ আছেন যারা নন বাইনারি, যারা নিজেকে নারী বা পুরুষ হিসাবে কোনোভাবেই দেখেন না, যারা ধরো তারা যাদের জেন্ডার আইডেন্টিটি তারা এক এক সময় এক এক ভাবে নিজেকে ভাবে, যারা জেন্ডার ফ্লুইড বলে নিজেকে। কোনোদিন হয়তো সকালবেলা উঠে ভাবলেন আজ আমাকে নিজেকে নারী হিসাবে মনে হচ্ছে, আমি নারী হিসাবে কাপড় চোপড় পরবো, নারী হিসাবে চলবো। আজ সকালে মনে হলো আমি পুরুষ হিসাবে নিজেকে মনে করছি, আমি আজ সকালে উঠে আমি পুরুষদের মতো কাপড় চোপড় পরবো, পুরুষদের মতো থাকবো। এই বিষয়গুলো প্রচুর একটা পরিধি আছে এবং আলোচনার জন্য প্রচুর সময়ের দরকার, যেটা হয়তো এই ভিডিওতে বলা সম্ভব নয়। কিন্তু আমি বারবার বলছি, আমরা যে প্রত্যেকটা ক্ষেত্রে যখনই কোনো গে মানুষকে দেখি বা লেসবিয়ান মানুষকে দেখি বা বাইসেক্সুয়াল মানুষকে দেখি, চট করে তাদেরকে আমরা হিজড়ে বলে দিই। আমরা কিন্তু ভুল একটা জায়গায় করি। হিজড়ে হলে কোনো আপত্তি নেই, হতেই পারে না, কারণ এগুলো সব একটা আরেকটার সঙ্গে ওভারল্যাপিং বিষয়। কিন্তু মুশকিলটা হলো যে প্রত্যেকে কিন্তু হিজড়ে না, এটাই হলো মজার কথা। হিজড়ে একটা কমিউনিটি, এদের কিছু প্র্যাকটিসেস আছে, যারা ভিক্ষে করে, নাচে, গান গায় এবং সেক্স ওয়ার্কও করে। হিজড়েরা অনেকেই সেক্স ওয়ার্কও করে। তো এই জিনিসগুলো যারা করে না, আমরা তাদেরকে কেন হিজড়া বলবো? আমাদের ও তুই ছক্কা, তারপরে বৌদি, লেডিস, এইসব লেডিস তো আমাকে বলা হতো। আমি যখন শিলচর এসে যখন বড় হচ্ছে, যখন আমি কলেজে পড়ি, পাড়ার ছেলেরা আমাকে লেডিস বলতো। এবার ওরা কি জানতো আমি লেডিস না ছেলে না জামা কাপড় পরি, কি মানে কোনো মানে এসব এগুলো বলতো কে জানিস না, আমাকে বলতো হ্যাঁ একটি ছেলে, ও আমাকে বৌদি ডাকতো, আর ও আমার থেকে অন্তত বয়সে ধর হ্যাঁ 7-8 বছর ছোট হবে। ওকে বোধহয় এখানে এখানে হ্যাঁ, তো আমাকে ও হ্যাঁ বৌদি এখানে ডাকতো। হ্যাঁ এখানে আমি হ্যাঁ কিছু কথা বলতে চাই, ঠিক আছে, এই যে তুমি কথাগুলো বলছো না, এটাকে মানে টেকনিক্যাল ভাষায় বলে স্টিরিওটাইপ, ঠিক আছে, হ্যাঁ স্টিরিওটাইপ করা, ঠিক আছে, স্টিরিওটাইপ করা। যেমন আমি আগেও বলেছি যে মানে যদি ফুকোর কনসেপ্টটা ধরি, তাহলে ফুকো একটা খুব সুন্দর কথা বলেছে, যেটাকে বলে রিপ্রেসিভ হাইপোথিসিস, ঠিক আছে, রিপ্রেসিভ হ্যাঁ হাইপোথিসিস হ্যাঁ মানে বলতে কি, যে ডিসকোর্সটা, যে জিনিসটা মানে পাওয়ার হোল্ড করে রেখেছে, যে জিনিসটা পুরো অথরিটি হোল্ড করে রেখেছে, সে কি করে তার যে জিনিসটা ভালো লাগে না তাকে শুধু মানে
অ্যাবনর্মাল, কোট আনকোট অ্যাবনর্মালি দেখায় না, তাকে শুধু আলাদাই দেখায় না, পুরো চেষ্টা করে কি জিনিসটাকে সাপ্রেস করার, জিনিসটাকে দাবিয়ে রাখার, তাকে ওটা যেন তার এগেইনস্টে একটা কাউন্টার কালচার বা মানে তার এগেইনস্টে একদম মুখোমুখি হয়ে দাঁড়ায় না, তাকে একটা কম্পিটিশন দেয়। ঠিক আছে, এই 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 জিনিসটা চলতে যাওয়াই কিছুটা কাঠামো বানায়। এই জিনিসটা চলতে গিয়ে যে সোসাইটিতে যে স্ট্রাকচার গুলো বনে, ঠিক আছে, যে ছেলে হলে তোমাকে এটা হতে হবে, মেয়ে হলে তোমাকে এটা হতে হবে, ঠিক আছে, পুরুষ হলে এটা, নারী হলে হতে, ঠিক আছে, এবং সেই জায়গা থেকে যখনই আমরা সেই স্ট্রাকচারে ফর্ম করি না, তখনই স্টিরিওটাইপের ফর্ম কিছু শুরু ফর্মেশন হয়ে হয়। গেছে। ঠিক আছে, যেমন Exactly. হ্যাঁ, যেমন যেমন কিছু কথা আমি সব থেকে যেটা ভালো মানে হয়, যেটা আমাকেও শুনতে হয়েছে বা আমি জানি অনেকজনকে শুনতে হয়েছে, যে ও তুই নাচিস, নাচ মানে ও তার মানে তো দের ইজ এভরি পসিবিলিটি দ্যাট তুমি একটা Exactly. সমকামী হতেই পারো। ঠিক Exactly. আছে, তো নাচের সাথে সমকামিতার কোনো সম্পর্ক নেই, নাচ একটা কোনো আর্ট। সম্পর্ক ঠিক নেই। আছে, তার হ্যাঁ, তার মধ্যে আরেকটা জিনিস আছে, যদি আমি একটু এফিমিনিট মানে একটু মেলি ছেলে দেখিলে ওতে তো মানে ও তো মানে হিজড়া, সমকামী না, ও তো হিজড়া। ঠিক আছে, হিজড়া ইজ আ ওয়ার্ড দ্যাট উই ইউজ অনেক সময়, ঠিক আছে, খুব ডেরোগেটরি ওয়েতে। ঠিক আছে, তো এই না না, জিনিসগুলো আর কি হয়, এগুলো শিলচরের ক্ষেত্রে তো আরেকটা কথা শোন না, মাঝখানে আমি তোকে এটা না বললে হচ্ছে না, শিলচরের ক্ষেত্রে তো বেটিয়া না, এগুলো তো না, বেটিয়া। হ্যাঁ, বেটিয়া তো একদম মানে আমাদের ভাষায় যেটা বেটিয়া। ঠিক আছে, কারণ কেন হচ্ছে, কারণ আমরা মানে একটা ছেলের কি ভাবভঙ্গি হবে, ছেলের কি হবে, সেটা আমরা একটা জিনিস ভাবে মাথায় ঢুকিয়ে নেই। ঠিক আছে, এবং যখনই দেখি যে একটা ছেলে সেটাতে ফিট ইন হচ্ছে না, তখনই সে এটার বাইরে চলে যায়। এবং তাকে কি করা, কারণ এখানে কিন্তু মানে এই জায়গাতে এই পুরো ডিসকাশনে কিন্তু মানে মেয়েদের যে কন্ট্রিবিউশনটা, ফেমিনিজমের কন্ট্রিবিউশনটা, নারীবাদীদের কন্ট্রিবিউশন থেকে মারাত্মক। ঠিক আছে, কারণ এরাই বুঝিয়ে দিয়েছিল যে কতটুকু এই পিতৃতন্ত্রটা কাজ করছে, তাহলে না হলে হয়তো আজকে আমরা এখানে বসে এই যৌনতা এত একটা মানে জিনিস নিয়ে ডিসকাশন করতে পারতাম না, যদি আমরা আগেই জানতাম না যে এটা সবের মূলের পিছনে কিন্তু একটা জিনিস যেটাকে আমরা বলি পিতৃতন্ত্র। ঠিক আছে, তো যখনই এবং এই ফেমিনিজমটাই আমাদেরকে বুঝিয়ে দিয়েছিল যে কি করে মেয়েদেরকে দাবিয়ে রাখা হবে, সবসময় একটা আদার দেখা হয়, যে সেলফ এন্ড আদার যেটা এক্স্যাক্টলি, বলি, আদার। মাঝখানে শোন, এই কথাটাও ঠিক আছে, কিন্তু যখন বলছিস তুই, আমার তখন মনে হচ্ছে যে এই যে বিষয়গুলো, যে বেটিয়া বলে বা বৌদি বা লেডিস বা ছক্কা বলে যখন আমরা যাদেরকে মানে যাদেরকে বিদ্রুপ করছি, সেখানে কিন্তু প্রচুর একটা মিসোজিনি কাজ করে, জানিস তো, মানে নারী হ্যাঁ, বিদ্বেষটা খুব কাজ করে, প্রচন্ড নারী বিদ্বেষ কাজ মানে করে। আমি জাস্ট বলতেছিলাম, আমার মুখে ছিল ওয়ার্ডটা মিসোজেনি, তুমি বলে দিলে। ঠিক আছে, যে এই যে মিসোজেনিটা যেটা বলে দিয়েছে, আর যখনই আমরা দেখি যে একটা ছেলে সেই সোসাইটাল স্ট্রাকচারে ফিট হচ্ছে না, সঙ্গে সঙ্গে কিন্তু হি বিকামস অ্যান অবজেক্ট অফ রিডিকুল বিকজ অফ দিস মিসোজেনি। কারণ আমরা মেয়েদেরকে হেট করছি, কিন্তু আমি ওকে হেট করছি না, মেয়েদেরকে হেট করার কারণে আমরা এই জায়গাতে ওকে হেট মানে ওই হেট্রেডের মধ্যে ওকে ঢুকিয়ে নিচ্ছি। ঠিক আছে, ওকে নিয়ে হাসি ঠাট্টা করছে। ঠিক আছে, তো এই পুরো জিনিসটাকে আমাদের মানে বুঝতে হবে যে এই সোসাইটিতে যা আমাদেরকে চোখ বন্ধ করে বলা হচ্ছে যে তুমি দেখো শুনো, সবই কিন্তু সত্যি না হতে পারে, সবই কিন্তু ওটা হতে পারে না। আজকে একটা সময় দাঁড়িয়ে যেখানে আমরা জানি যে সত্যি বলতে সত্যি কিছুই নেই। ঠিক আছে, তো সেই জায়গাতে আমাদের বুঝতে হবে এবং আমাদের লজিক্যালি চিন্তা করতে হবে যে প্রত্যেকটা জিনিসের একটা ইন্ডিভিজুয়াল এসেনশিয়ালিজম আছে, ইন্ডিভিজুয়াল একটা ইম্পর্টেন্স আছে। ঠিক আছে, তার একটা ইন্ডিভিজুয়াল স্পেস আছে, এক্সিস্টেন্স আছে। ঠিক আছে, তার নিজস্ব একটা পরিচয়, অস্তিত্ব আছে, সেই জিনিসটাকে আমাদের বুঝতে হবে। তখনই হয়তো এই ডিসকোর্সটাকে আরেকটু বেশি ভালোভাবে আমরা গড়ে তুলতে পারবো। ঠিক আছে, তো আচ্ছা এই স্টিরিওটাইপ গুলো এইভাবেই কাজ করে। শোন, আমার যেটা মনে হয়, আমরা কিন্তু বেশ মানে 1 ঘন্টার কাছাকাছি কথা বলছি। তুই কি একটু বিয়ে করবি? একটু জল খা, খুব কিন্তু আমার মনে হচ্ছে তো কিন্তু খুব গলা শুকিয়ে যাবে, জল খা একটু। না, আমার গলা শুকাবে না, তুমি বলো। আচ্ছা, ভীষণ দারুণ মানে ইন্টারেস্টিং আলোচনা চলছে। আমি দেখতে পাচ্ছি অনেকেই মাঝখানে কথা বলছেন, এবং একটু চট করে যদি কিছু 2-3টি প্রশ্ন আমরা নিতে পারি আর কি। আমি 2-3টে প্রশ্ন এখানে পেয়েছি, বা আমার কাছে আগেও প্রশ্ন করা হয়েছে। এই প্রশ্নগুলোর উত্তর আমি ভিডিওতে দিলে আমি খুব খুশি হব। আমি প্রশ্নগুলোর উত্তর দিচ্ছি, তুই আমাকে ঠিক করে দিস আমি যদি ভুল বলি। একটি প্রশ্ন এসছে কামিং আউটের ব্যাপারে। কামিং আউট মানে আমাদের নিজেদের ব্যাপারে মানুষের সামনে তুলে ধরা। আমি যদি গে হইলে এই ব্যাপারে আমার কিছু কথা বলার আছে নিশ্চয়ই। হ্যাঁ, আমি আমার পয়েন্টটা আমি তুলে ধরছি, তুই আমাকে শুধরে দিস মাঝখানে। যেটা হলো, একটু ছোট বাচ্চা, মানে ওর বয়স ধরে 20-22 বছর, আমাকে তুমি প্রশ্ন করেছে, দাদা আমাদের কি ও শিল্পে রেখেছি,
প্রশ্ন করেছে, দাদা আমি যদি সমকামী হই বা যুক্তকামী হই বা উভকামী হই, আমি যদি সমকামী বা উভকামী হই, তবে আমার কামিং আউট করাটা খুব দরকার, ঠিক আছে? এবারে কথা হচ্ছে, আমিও উত্তর দিয়েছি যে না, তোমার কিন্তু মানে খুব যে জরুরি এরকম না কিছু। কারণ একটা কথা, আমি যখন ইউনিভার্সিটিতে পড়ি তখন আমাদের শিলচর শহরে আমার এক বন্ধু, ও আমাকে খুবই অপছন্দ করতো এই কারণে যে আমি আমার নিজের ব্যাপারে লোকজনের কাছে বলতাম না যে আমি সমকামী, এবং ওর খুব আপত্তি ছিল এই বিষয়ে যে আমি কেন বলি না লোকজনকে আমি সমকামী। এবারে সবার নিজস্ব একটা স্পেস, সময় এবং নিজের কিছু লিমিটেশন থাকে, যার কারণে আমরা অনেকেই কামিং আউট করতে পারি না। বিকজ কামিং আউট একটা হোয়াইট ম্যানের কনসেপ্ট, একটা না ফর্সা চামড়ার লোকের একটা কনসেপ্ট কামিং আউট। আমাদের মতো মানুষের ক্ষেত্রে কামিং আউট ইজ এ কনস্ট্যান্ট প্রসেস। রোজ আমরা কামিং আউট করি। তাই আমাকে জোর করে কারো সামনে আমার ব্যাপারে কথা বলতে আমি আমার ব্যাপারে বাধ্য না। আমি আমার যৌন চেতনা, আমি আমার লিঙ্গ চেতনা, লিঙ্গ পরিচয় নিয়ে আমি কাউকে কি বলবো, কতটুকু বলবো, সেটা আমার একান্ত ব্যক্তিগত বিষয়। তোমার সেখানে কোনো কিছু বলার কোনো অধিকার নেই। Even you are not supposed to ask someone what is your sexual orientation. That's an offense. বাট আমরা এই কমিউনিটির লোকজন বিশ্বাস করি যে কেউ যদি গে হয়, কেউ যদি লেসবিয়ান হয়, কেউ যদি বাইসেক্সুয়াল হয়, এটা নিয়ে আলোচনা করা, ঠাট্টা করা, এটা আমাদের জন্মগত অধিকার। যার মধ্যে শিলচর শহরের কিছু মানুষ আছেন যাদের নাম তুই খুব ভালোভাবেই জানিস, যারা বিশ্বাস করেন যে আমরা যদি কমিউনিটির মেম্বার হই তবে সেই ব্যাপারে কথা বলাটা খুব জরুরি। এবং তুমি যদি কথা না বলো তবে তুমি এলজিবিটি কমিউনিটির মুভমেন্টকে তুমি ধ্বংস করছো। তুই আর আমি যে লাইভে কথা বলছি সেটা কিন্তু জরুরি না, আমরা কিন্তু কামিং আউট করাটা আমাদের কাছে খুব জরুরি। তো এই কমেন্টে এসে একটি ছেলে আমাকে প্রশ্ন করেছে এবং আমি তাকে খুব আদর করে তোকে উত্তর দিচ্ছি। ছেলেটিকে বলছি, ভাই তোমার যদি ইচ্ছে না হয় কাউকে তোমার ব্যাপারে না বলার, তুমি বলো না, তুমি বাধ্য না। কোনো বিষমকামী মানুষ নিজের ব্যাপারে বলতে যেমন বাধ্য না, তুমিও তোমার ব্যাপারে কথা বলতে বাধ্য না। এবার পান্না তুই এটাতে অ্যাড কর, বল। হ্যাঁ, যেটা বলতে চাইছিলাম, ঠিক আছে, কামিং আউট থেকে কামিং আউট তো হলো পরের ধাপ, ঠিক আছে, তার আগের ধাপটা হলো তোমাকে নিজেকে নিজে একসেপ্ট করতে হবে। ফার্স্ট ইউ হ্যাভ টু কাম আউট টু ইয়োর সেলফ। তোমাকে নিজের কাছে নিজে ধরা দিতে হবে যে তুমি কে। সেটা যদি তুমি করে নিতে পারো সেটাই অনেক বড় কথা। কারণ আমাদের একটা সমাজ যেখানে হুইচ ইজ প্রাইমারিলি ভেরি মাচ হেট্রোনর্মেটিভ, ঠিক আছে, খুব বেশি আমরা এই পিতৃতন্ত্রের উপরে বেস করে যে সমাজটাকে রাখি, যেখানে মানে ঘরের অগ্রাধিকার সবসময় বাবার হাতে থাকে। যদিও মা চাকরি করেন, বাবা চাকরি করেন, সবসময় অগ্রাধিকার কিন্তু বাবার হাতে থাকে, ঠিক আছে, বাবা সবকিছু ডিসাইড করেন, ঠিক আছে। সেটা হয়তো আজকের দিনে চলতে মানে ওয়েস্টার্ন সোসাইটিটা না। সেই জায়গাতে তুমি যদি মানে কাম আউট করতেও চাও, ঠিক আছে, তোমাকে যে শুধু মানে অনেকটা কি বলবো কষ্ট করতে হবে তা নয়, কিন্তু সমাজের সাথে লড়ার থেকে আগে তোমাকে সর্বপ্রথম তোমার ফ্যামিলির সাথে লড়তে হবে। সমাজের কাছে তো তুমি পরেই আসলে, ঠিক আছে, আগে তোমাকে তোমার ফ্যামিলির সাথে লড়তে হবে, ঠিক আছে। এবং সেই লড়ার জন্য তোমার দরকার হলো তুমি আগে নিজেকে একসেপ্ট করো তুমি কে, ঠিক আছে, তুমি কি, ঠিক আছে। তো সেই জিনিসটা যদি তুমি একসেপ্ট করতে পারবে সেদিন কিন্তু তুমি অনেকটা পথ এগিয়ে গেছো। আর তারপরে কামিং আউট করাটা না করা কমপ্লিটলি তোমার মত। কারণ তুমি মনে রাখো যে তোমার এই সেক্সুয়াল আইডেন্টিটি ইজ জাস্ট এ পার্ট অফ ইয়োর আইডেন্টিটি, এটা কিন্তু তোমার সোল আইডেন্টিটি না, ঠিক আছে। আমরা হয়তো মানে আমরা এটা মনে করি যে এই সেকশনটা খুব বেশি বিতাড়িত, খুব বেশি অবহেলিত বলে আমরা সবসময় তাকে তার ওই আইডেন্টিটিটা দিয়ে আমরা পরিচিত করি। কিন্তু একটা জিনিস মনে রাখবে, কিন্তু তোমার সেক্সুয়ালিটিটা কিন্তু তোমার জাস্ট একটা আইডেন্টিটি, ঠিক আছে। সেই আইডেন্টিটিটা তোমাকে পুরো ফর্ম করতে পারবে না, ঠিক আছে। তোমার মূল আইডেন্টিটিটা সেটা আগে তুমি চিনো। এবং আরেকটা জিনিস যেটা আমি সবসময় বলি, যে ম্যাক্সিমাম সময় ইন্ডিয়াতে দেখা গেছে, ঠিক আছে, ইন্ডিয়ার সার্ভিস গুলো বলছে যে যখনই কাম আউট হয়েছে, ঠিক আছে, স্পেশালি মিডল ক্লাস বা লোয়ার মিডল ক্লাস ফ্যামিলিতে, ঠিক আছে, ছেলে মেয়েদের মানে ঘর থেকে বেরোতে হচ্ছে বা অসম্ভব মানসিক যন্ত্রণার শিকার হতে হচ্ছে, ঠিক আছে, স্পেশালি লেসবিয়ানসরা, ঠিক আছে। আমি অনেক শুনে আসা উচিত, আমরা একটু পরে এটাতে আসবো, এই কথা বলবো, ঠিক আছে। হ্যাঁ, বলতো তুই তোর ব্যাপারে একজনকে বললি, মনে কর তোর একজন বন্ধুকে খুব বিশ্বাস করে বললি যে, মনে কর ধরে নিলাম আমি তোর যৌনতার ব্যাপারে, তোর সেক্সুয়াল ওরিয়েন্টেশনের ব্যাপারে কথা বলছি না, আমি একটা উদাহরণ দিচ্ছি। মনে কর আমি বললাম আমার কোনো বন্ধুকে যে ভাই আমি তো পুরুষ মানুষকে ভালোবাসি, আমি তো সমকামী আমার মনে হয়। এবারে সেই বন্ধুটি বা সেই আত্মীয়টি যখন অন্য আত্মীয় স্বজনকে গিয়ে তোর প্রিভেসি ইনভেড করে, ও যখন ব্রেক করে অন্য মানুষকে গিয়ে যখন তোর ব্যাপারে বলে, তখন তোর কতটুকু কিরকম লাগে, এবং তোর উপর যখন একটা টর্চার হয়, মানসিক টর্চার হয়, সেই যে প্রিভেসি ব্রেক করার অধিকারটা আমরা কিভাবে মানুষের হাত তুলে দিই, এটা না মানে
ভাবলেও মানে অবাক লাগে যে আমরা এরকম এক একটা ঘটনা ঘটিয়ে ফেলি। কিন্তু আমরা যখন নিজের মন থেকে যখন কষ্ট পাই, আমরা চাই কাউকে বলি যে আমি যখন ছোট ছিলাম তখন ভাবতাম যে আমি কোনো পুরুষ মানুষকে পছন্দ করি, কেন ভালোবাসি, তাই তো। আমি যখন এই বিষয়গুলো যখন একজনকে বলতাম তখন লোকজন এমনি হাসি ঠাট্টা করতো এবং চট করে আমার প্রাইভেসিটাকে মানে নষ্ট করে। এই যে বন্ধু, যার শিলচরের যে বন্ধুর কথা বললাম, ও বিন্দাসকে লোকজনকে বলতো সুদীপ্তকে, কিন্তু ওকে তো আমি কখনো বলিনি আমার ব্যাপারে কি কাউকে কথা বলতে। এক্ষুনি কেউ কমেন্ট করেছে এটাতে, আমি দেখতে পাচ্ছি একটি ছোট ছেলে, আমি চিনি ওকে, ও হ্যাঁ আমাকে জিজ্ঞেস করছে, আমি বিশ্বাস করতে পারি না আমি মানে কাউকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সত্যি মানে বিশ্বাস করবে। তার জন্য তোমার সব থেকে বড় কথা হলো যে ইন্ডিয়াতে যেরকম মানে মানে যেটা বলা হয় আর কি সচরাচর একটা নোশন যে তোমাকে যদি বিয়ে করতে হয় তোমাকে চাকরি করতে হবে ছেলেদেরকে। তো আমার একটা উপদেশ হলো যে তোমাকে ওয়েল সেটেলড হতে হবে, ফাইন্যান্সিয়ালি নিজেকে স্টেবল করতে হলে, যদি তুমি মনে করো যে তোমার কামিং আউট উইল ক্রিয়েট এ প্রবলেম ইন ইউর লাইফ, তোমার কামিং আউটটা, ঠিক আছে। তো এখানে সুদীপদা আমি একটা জিনিস দেখছি, বিশ্বরাজদা একটা প্রশ্ন করেছে যে মেয়েরা যে অনেক নরম স্বভাবের মেয়েদেরকে বেটিয়া বলে, সেটাকে কি বলবো আমরা, ঠিক আছে। তো বিশ্বরাজ দা এটা তোমার জন্য বলছি যে সেই যে মেয়েরা, ওরা কিন্তু আমি ম্যাক্সিমাম মানে এই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে, কিন্তু ম্যাক্সিমাম সময় পিতৃতন্ত্রের ধারক বাহক হলো কিন্তু মেয়েরাই, ঠিক আছে। তুমি তুমি একটা জিনিস তুমি দেখবে কিন্তু মায়েরাই মেয়েদেরকে শিখিয়ে দেয় হ্যাঁ সংসার করতে হবে, ঠিক আছে। তো স্বামী তোমাকে যতই মারে, ঠিক আছে, তুমি মুখ বুজে রইবে, ঠিক আছে। বিয়ে করে গেছো, সংসার করতে হবে, শাশুড়িকে সামলাতে হবে, সবসময় এটা করতে হবে না, লাগলে চাকরি ছেড়ে দাও, অনেক সময় মারাই কিন্তু শিখিয়ে দেয়, ঠিক আছে। এবং সেই জিনিসটা কিন্তু মেয়েরা চলে। তো আমাদের বুঝতে হবে যে মেয়েদের যে একদম মেন্টাল স্টেচারটা, মেয়েদের যে মেন্টাল যে জিনিসটা, মানসিক যে পুরো ধারাটা, এটা কিন্তু পিতৃতন্ত্রেরই স্ট্রাকচার, সেই হিসাবেই কিন্তু মেয়েরা নিজেকে স্ট্রাকচার করে রাখে, ঠিক আছে। ওদের মাথায় কিন্তু ওদের ওদের মাথায় কিন্তু পুরুষের সেই ইমেজটাই, আর যখনই ওরা দেখে যে সেই ইমেজ থেকে একটা ছেলে একটু বিচ্যুত হচ্ছে, সঙ্গে সঙ্গে সে বেটিয়া হয়ে যায়, ঠিক আছে। তো সেই জায়গার থেকে আমি বলতে চাইছি যে মেয়েরাও যে ছেলেদেরকে বেটিয়া বলে, কেন বলে, কারণ ওরাই কিন্তু সে পিতৃতন্ত্রে, ওদের মানসিক জায়গাটাই কিন্তু মানে পুরো মাইন্ডটাই কিন্তু ওই পেট্রিয়ার্কি দিয়ে স্ট্রাকচার করা কিন্তু, ঠিক আছে। তো আমার মতে হ্যাঁ, একটা সেকেন্ড আমি তোকে একটা জিনিস এখানে অ্যাড করছি, সরি তোর কথাটা মাঝখানে কাটলাম বলে। না 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 ঠিক আছে, আমার কথা শেষ। আমি পিতৃতন্ত্রের কথা বলতে গিয়ে যেটা বলছি, আমার মনে হয় এখানে অনেক বিষয় আসছে না, এত এত মানে একটু ইন্টারেস্টিং বিষয়টা না, মানে একের পর এক একটা বিষয়। বিশ্বরাজদের কথা কিন্তু সত্যি আমার এই কথাটা মনে হয়েছে। আমরা এটা কিন্তু বলা মানে বোঝা উচিত যে পুরুষতন্ত্র বা পিতৃতন্ত্র যেটাকে বলছি, সেটা কিন্তু শুধু ছেলেদেরকে এফেক্ট করে এরকম না, কিন্তু এটা কিন্তু জেন্ডার স্পেকট্রামের প্রত্যেকটি মানুষকে এফেক্ট করে, প্রত্যেকটি মানুষকে। এবং পিতৃতন্ত্র বিষয়টা কোনো যৌন চেতনা, কোনো লিঙ্গ চেতনা ভিত্তিক নয়, এটা কিন্তু একটা ভীষণ ইন্টারেস্টিং বিষয়, এবং কিভাবে যে লোকজনের মাথাটাকে ধ্বংস করে। আর আরেকটা কথা এখানে অ্যাড করা উচিত, যেটা হচ্ছে বিশ্বরাজ যে কথাটা বলেছে, ভীষণ জরুরি কথা। মেয়েদের কতজন মেয়ে এরকম আছে যাদের স্বাধীন চেতনা বা স্বাধীন চিন্তাকে আমরা প্রগ্রেসিভ হতে দিই। আমি এটা ভুললে চলবে না, আমাকে যারা সবচেয়ে বেশি কাছে টেনে নিয়েছে তারা কিন্তু প্রত্যেকেই মেয়ে, আর যারা আমাকে সবচেয়ে বেশি দূরে ঠেলে দিয়েছে প্রত্যেকেই ছেলে, প্রত্যেকেই ছেলে, ঠিক আছে। সেই জন্য আমরা এটা কিন্তু ভুললে চলবে না যে পুরুষতন্ত্র বা পিতৃতন্ত্র অবশ্যই পুরুষদেরকে সামনে রেখে এগিয়ে চলে, কিন্তু মেয়েরা কিন্তু পেছন থেকে ইন্ধন যোগান দেয়। কেন দেয় সেটা একটা বিস্তৃত পরিসরে আলোচনার দাবি রাখে। হ্যাঁ, তো মানে যেটা বলছিলাম, যেটা তুমি বললে আর কি, ঠিক আছে, মেয়েরা মানে পিতৃতন্ত্রের শিকার মেয়েরা হচ্ছে, সেটা খুব ইভিডেন্ট, ঠিক আছে। নারীবাদীত্বর দৌলতে আমরা সেটা জানি, কিন্তু ছেলেরা যে কিভাবে এটা ইনভিজিবল ভিকটিম হচ্ছে সেটা কিন্তু আমরা জানতে পারছি না, ঠিক আছে। ঠিক আছে, যেমন সব থেকে যেটা মানে খুব ভালো লাগছিল কয়েকদিন আগে একটা জিনিস, মানে একটা এফোর্ট শুনেছি যে ম্যানস ডু ক্রাই, ঠিক আছে, ঠিক আছে, সেটা যে ছেলেরা কাঁদতে পারে না, এই করতে পারে না, ঠিক আছে। তো সেই জায়গা থেকে কিন্তু এইগুলো জিনিস কিন্তু পিতৃতন্ত্র আমাদের মধ্যে ঢুকিয়ে দিচ্ছে, ঠিক আছে, বেতা হলে তুমি করতে পারবে না। তো ছেলেরাও কিন্তু সমানভাবেই হচ্ছে, যেভাবে মেয়েরা শিকার হচ্ছে ছেলেরাও হচ্ছে, আর যেভাবে ছেলেদেরকে সামনে রেখে পিতৃতন্ত্র চলছে, মেয়েরাও কিন্তু পিছন থেকে যোগান তলিয়ে সেই পিতৃতন্ত্রকে ধারাবাহকের মতো বয়ে নিয়ে যাচ্ছে শতাব্দীর পর শতাব্দী। হ্যাঁ, আচ্ছা শোন না, বলছি একটু জল খা, আমার চিন্তা হচ্ছে তোর জন্য, অনেকক্ষণ থেকে কথা বলছিস না। আচ্ছা, এবারে আমার মনে হয় যে বিষয়গুলো আমরা তুলে ধরার চেষ্টা করেছিলাম। আমার আজকে মনে হচ্ছে না আমরা সব বিষয় টাচ করতে পারবো। প্রশ্ন যেগুলো এসছে, একটা প্রশ্নের আমরা উত্তর দেওয়ার চেষ্টা করছি, এবং এর মধ্যে একটা যেটা হলো সেটা হলো যে
খুব জরুরি যে বিষয় যেটা সেটা হচ্ছে পিডোফিলিয়া নিয়ে কথা আমাকে একটু হ্যাঁ প্রশ্ন করেছিলেন, হ্যাঁ আমি তোর হ্যাঁ হ্যাঁ সঙ্গে আলোচনা হ্যাঁ করেছি। আমরা অনেকেই হ্যাঁ আমাদের কাছে এই প্রশ্নটা অনেক সময় আসে যে যারা ছোটবেলায় আহ, মানে শিশু যৌন নির্যাতনের শিকার হয়, এরা বড় হয়ে গে হওয়ার চান্স, বা ধরো লেসবিয়ান যারা নারীদের দ্বারা যদি যৌন নির্যাতনের শিকার হয়, তবে এরা বড় হয়ে এভাবে হওয়ার চান্সেস থাকে। তো তুই এই ব্যাপারে না কি বলবি? আমার এটা নিয়ে হ্যাঁ একটু আমার এখানেও কিন্তু কয়েকটা টার্মিনোলজিকে তোমার আলাদা করে দেখতে হবে, দ্যাট ইজ হুম পিডোফিলিয়া, হেবিসফিলিয়া এন্ড চাইল্ড মোলেস্টার। ঠিক হুম আছে, তিনটা হুম টার্মিনোলজিকে আলাদা করতে। পিডোফিলিয়া আর হেবিসফিলিয়া যেটা দুটো হলো একটা মানসিক সমস্যা, ঠিক আছে, দিজ আর তো মেন্টাল ডিসঅর্ডার্স। তোমার ঠিক আছে, সেই যে মেয়েরা, ওরা কি? হ্যাঁ তুমি শুনতে হ্যালো, পাচ্ছ? আমি শুনতে পাচ্ছি রে, বল তুই। হ্যাঁ, তো পিডোফিলিয়া হলো এক ধরনের মেন্টাল ডিসঅর্ডার যেখানে একটা মানুষ, ঠিক আছে, একদম ছোট বাচ্চাকে সেক্সুয়াল পার্টনার হিসেবে দেখতে চায়, কিন্তু মানে সেক্সুয়াল পার্টনার হিসেবে ডিজায়ার করে, কিন্তু একটা পিডোফিলিক মানুষ কিন্তু মলেস্টার নাও হতে পারে। ঠিক আছে, ও হ্যাঁ শুধু হ্যাঁ ডিজায়ার হ্যাঁ করতে পারে কিন্তু। ঠিক আছে, হ্যাঁ হ্যাবিসফিলিস হ্যাঁ হলো যে একটা প্রাপ্তবয়স্ক মানে অনেকটা বুড়ো মানুষ একটা মানে কৈশোর মানে টিনেজার্স কে নিজের হুম সেক্সুয়াল পার্টনার হিসেবে দেখতে চায়। ঠিক আছে, সে যে দেখতেই পারে, কিন্তু মলেস্টার হতে যাবে যে তেমন কোনো কথা না কিন্তু। ঠিক আছে, কিন্তু একটা চাইল্ড মলেস্টার কিন্তু মোস্ট অফ দ্য টাইম মানে মলেস করে, কারণ সে একটা ইললেজিটিমেট সেক্সুয়াল অ্যাক্টিভিটিতে যায় যেখানে তার পার্টনারটা কিন্তু সেই কনসেন্টের এজকে বিলং করে না। ঠিক আছে, আই হুম হোপ শুনতে পাচ্ছ? আমি শুনতে পাচ্ছি, তুই বল। হুম হ্যাঁ, ঠিক আছে, বিলং করে না। ঠিক আছে, তো হুম সেই হুম জায়গাতে যদি আমি মানে শুধু সেক্সুয়ালিটির উপর বেস করে একটা মানুষকে পুরো ওটা করে দিই, যেটা কিন্তু করা হয়েছিল। ঠিক আছে, এটা কিন্তু একটা ট্রেন্ড চলেছিল জাস্ট করেছিল, হ্যাঁ। ওদেরকে সমাজ থেকে বিচ্যুত করার জন্য, যে দিজ আর পিডিওফিলিক। ঠিক আছে, তো সেটা কিন্তু খুব বাজে হয়, কারণ আমি যদি দেখি বেশ কিছু রিপোর্ট, যেমন 2002, 2011, 1998, ঠিক আছে, ইউএস এর আমি কিছু সাইকোলজিক্যাল রিপোর্টের সময় বলছি যে 1970-এ যখন এরকম একটা সার্ভে হয়েছে, ঠিক আছে, সেই হ্যাঁ সার্ভেতে দেখা গেছে যে অ্যাবাউট 70% হ্যাঁ আমেরিকানরা বলেছে যে মানে হোমোসেক্সুয়াল ম্যান ওমেনরা মানে চাইল্ড মোলেস্টার্স। ঠিক আছে, এবং হ্যাঁ হ্যাঁ যখন এটা নিয়ে ডিসকোর্স ক্রিয়েট হচ্ছে, আস্তে আস্তে দেখা গেছে যে 1994-এ যখন একটা রিপোর্ট এসছে, হ্যাঁ 1997 যখন যখন দেখা গেছে যে অনলি 10% পিপল আর বিলিভিং দিস। ঠিক আছে, তার মানে এটা চেঞ্জ হয়েছে। ঠিক আছে, অনেকটা। তো সেই জায়গাতে আমরা বুঝতে পারি যে কিভাবে মানে শুধু সেক্সুয়ালিটির উপরে বেস করে আমরা একটা মানুষকে চাইল্ড মোলেস্টার বা এইসব বলে দেবো, এটা কিন্তু একদমই বাজে একটা জিনিস। ঠিক আছে, এটা খুব, এটা ওই ওই আগের কথা, এটা একটা স্টিরিওটাইপ কাজ করে মাথায়। ঠিক আছে, যেহেতু সে আমার নর্মালসিতে বিলং করে না, তার মানে সে যা করবে তা বাজে হবে। ঠিক আছে, আরেকটা জিনিস যেটা তুমি জিজ্ঞেস করেছো যে অনেক সময় যারা চাইল্ড সেক্স এবিউজ হয় ওরাই গে ম্যান হয়, নট নেসেসারি, নট নেসেসারি। ঠিক আছে, কিন্তু কি হয় আমি বলি, যখন একটা গে মানে যে বাচ্চাটা যার ভালোবাসা বা সেক্সুয়াল ফিলিং ইজ ডাইরেক্টেড টুয়ার্ডস মেল, ঠিক আছে, যে ছোটবেলা থেকে যে টের পাচ্ছে, ঠিক আছে, তার সঙ্গে যখন একটা ছেলে বা একজন পুরুষ সেরকম একটা মানে আহ, মানে সম্পর্কে আসেন, ঠিক আছে, যখন একটা ফিজিক্যাল ইন্টিমেট রিলেশনে আসেন, তখন তার কিন্তু এই জিনিসটা বুঝতে একটু সময় লাগে যে ওয়েদার দ্য থিং ইজ গেটিং রং উইথ হিম অর হি ইজ বেসিক্যালি অর ইট ইজ রাইট, কারণ সে নিজেই কিন্তু একটা কনফিউশনের মধ্যে দিয়ে যাচ্ছে। ঠিক আছে, এক্স্যাক্টলি। হুম হুম নিজে কিন্তু তখন একটা মানসিক টার্মোলের মধ্যে দিয়ে যাচ্ছে। ঠিক আছে, তখন তার কাছে খারাপ ভালো বোঝার সেই ক্ষমতাটা থাকে না। আমাকে একটা জিনিস বুঝতে হবে যে প্রত্যেক সময় যখন একটা আহ, বাচ্চার সঙ্গে এবিউজ হয়, ঠিক আছে, এবিউজ গুলো সাকসেসফুল মোস্ট অফ দ্য টাইম সে জায়গাতে হয় যেখানে বাচ্চারা কিন্তু ভীষণ, ধরো 8 থেকে 10 বছর বা 12 বছরের মধ্যে। হুম ঠিক আছে, হ্যাঁ, হুম 7-8 থেকে 12 বছরের মধ্যে, কারণ তখন ওরা ওই একটা ফেজ দিয়ে যাচ্ছে। ঠিক আছে, তার মধ্যে ওদের কনসেন্ট নেই, ওরা বুঝতে পারে না কোনটা শুদ্ধ কোনটা ভুল। ঠিক হুম আছে, তো সেই হুম জায়গা থেকে কিন্তু ওরা বুঝতে পারে না, পরের দিকে যখন গিয়ে সে রিয়েলাইজ করে, ঠিক আছে, যে জিনিসটা হয়েছে। ঠিক আছে, হয়তো তার মনে হয় এটা কিন্তু সে নিজের, কারণ সে একটা অলরেডি কনফিউজ মেন্টাল স্টেট দিয়ে যাচ্ছে। ঠিক আছে, তার মধ্যে যে সামাজিক যে একটা আমাদের আহ পরিকাঠামো যেটা ওকে বারবারই বলছে যে ওর যে ভালোবাসার মানুষটা সে কিন্তু হুম খারাপ, ঠিক আছে, সে হতে পারে না, ঠিক আছে, তাকে মেয়েকে ভালোবাসতে হবে, ছেলেকে ভালোবাসতে পারে না। তো সে সেই জায়গা থেকে এই কনফিউজ স্টেট অফ মাইন্ড থেকে নিজে নিজে এই হুম জিনিসটা মানে অ্যানালাইজ করে বুঝে নেয় যে হয়তো আমার সাথে এই ঘটনা ঘটেছিল বলেই আমি এটা।
ঠিক আছে, কিন্তু এটার কিন্তু কোনো সাইকোলজিক্যাল ব্যাখ্যা নেই। এটা জাস্ট একটা ইনসিকিউরিটি, জাস্ট একটা মেন্টাল প্রেশার যেটা একটা ইনস্টিটিউশন ওদের মাথার উপরে দেয়, সেটার আউটকাম। ঠিক আছে, তো সেক্সুয়ালিটির উপরে বেস করে চাইল্ড মোলেস্টেশন বা চাইল্ড সেক্স অ্যাবিউজকে আমরা যদি একই মানে প্ল্যাটফর্মে রাখার চেষ্টা করি, তো এটা কিন্তু খুব একটা বাজে ধরনের অ্যানালাইসিস হবে, বাজে ধরনের কনক্লুশন ড্র করা হবে আমার মতে। আই হোপ আচ্ছা, আমি মানে কিছুটা হলে ক্লিয়ার করতে হ্যাঁ পেরেছি। হ্যাঁ, আমার আমার মনে হয় তুই যথেষ্ট স্পষ্টভাবে বিষয়টাকে তুলে ধরেছিস। আমি শুধু এই জায়গাটার ইতিটা এখানে এভাবে টানতে চাই, এই পিডোফিলিয়া বিষয়টা। দেখো, গোটা পিডোফিলিয়া, বিস্টাইলিটি ইত্যাদি ইত্যাদি যে সব বিষয়গুলোকে যখন হোমোসেক্সুয়ালিটির সঙ্গে মানে অ্যাসোসিয়েট করা হয়, গোটা বিষয়টায় একটা জিনিস কাজ করে, যেটা সবচেয়ে পিলার অফ দ্য এন্টায়ার ডিসকাশন ইজ কনসেন্ট। বাচ্চাদের ক্ষেত্রে, কনসেন্ট, বাচ্চাদের সঙ্গে যারা শারীরিক এটাই তো সম্পর্ক, বললাম। 18 বছরের নিচে বাচ্চাদের সঙ্গে যারা শারীরিক সম্পর্কে লিপ্ত হয়, তারা এটা এক ধরনের অপরাধ করে। এটা একটা অপরাধ, এটা রেপ না, এটা রেপ থেকে আরো জঘন্য। কারণ 18 বছরের নিচে বাচ্চাদের কনসেন্ট দেওয়ার কোনো অধিকার নেই, বা সেরকম চেতনা তৈরি হয়নি বলে আমরা বিশ্বাস করি। সেখান থেকে সে সমকামী হোক, বিষমকামী হোক, উপকামী হোক, যে কেউ করুক, সেটা এক ধরনের ক্রাইম। কিন্তু 18 বছরের উপরে একটি বাচ্চার সঙ্গে আমি যদি সমকামী সম্পর্কে, 18 বছর উপরে তো বাচ্চা হলো না, সেটা প্রাপ্তবয়স্ক ব্যক্তি, ভারতের ক্ষেত্রে সে ভারতের প্রাইম মিনিস্টার চুজ করছে, ভারতের প্রেসিডেন্ট চুজ করছে, তাই তো? সেই ক্ষেত্রে যদি একটা 18 বছরের বেশি একটা মানুষ, যে সাবালক, তার সঙ্গে যদি আমি শারীরিক সম্পর্কে লিপ্ত হই এবং তাকে যদি আমি জোর করি না, তার কনসেন্ট নিয়ে যদি আমি তার সঙ্গে শারীরিক সম্পর্কে লিপ্ত হই, সেটা সেটা খারাপ নয়, সেটা কোনো অবস্থায় খারাপ নয়, সেটা ভীষণভাবে প্রাকৃতিক। এবং তার সেটা আমি তার কনসেন্ট নিচ্ছি। বিস্টাইলিটি এবং পিডোফিলিয়ার ক্ষেত্রে যে জিনিসটা হয়, বিস্টাইলিটি মানে পশুদের সঙ্গে শারীরিক সম্পর্কে লিপ্ত হওয়া, এবং পিডোফিলিয়া মানে বাচ্চাদের সঙ্গে, 18 বছরের নিচে বাচ্চাদের সঙ্গে সেক্সুয়ালি ইনভলভ হওয়া, সেগুলোর ক্ষেত্রে যে জিনিসটা হয়, দুটোর ক্ষেত্রে কিন্তু কনসেন্ট দেওয়ার কোনো রাইট, ওদের কোনো কনসেন্ট দেওয়ার কোনো সেন্স থাকে না বলে তাদের সঙ্গে আমরা শারীরিক সম্পর্কে লিপ্ত হলে এটা কিন্তু এক ধরনের অপরাধ। ঠিক আছে? আচ্ছা, একটা কথা এখানে, আমি এই কথাটা এখানে শেষ করে নেক্সট যেটা পয়েন্টে যাচ্ছি, সেটা হচ্ছে আমাকে একজন একটা প্রশ্ন করেছেন, সেই প্রশ্নটার উত্তর এখানে দিয়ে দিই। কাল একজন প্রশ্ন করেছে যে ও নিজে কিছুটা একটু মেয়েলি, ঠিক আছে, মানে মেয়েলি শব্দটা, ঠিক মেয়েলি শব্দটা আমার কাছে খুব খারাপ লাগে, তা ঠিক আছে, মানে নারী সুলভ যে শব্দটা, ওর, ও একজন সমকামী পুরুষ বলে নিজেকে এখন অব্দি ভাবতো, এবং ও নারী সুলভ, তো ওর চরিত্র ব্যবহারটা নারী সুলভ। কিন্তু ইদানিং ও অনুভব করছে যে শারীরিক এবং মানসিক ভাবে সে পুরুষদেরকে ভালোবাসলেও ও কোথাও না কোথাও ভাবে যে ওর মেয়েদের প্রতিও কিছুটা টান আছে, এক ধরনের রোমান্টিক একটা ফিলিং ও অনুভব করে। তো আমাকে জিজ্ঞেস করছিল, দাদা আমি কি নিজেকে উভকামী বলবো, না সমকামী বলবো, না কি বলবো? আমি বলছি তুমি আমাকে কিছুই বলার দরকার নেই। তোমার যদি মনে হয় সত্যি হচ্ছে তুমি একজন নারীকে রোমান্টিক্যালি ভালোবাসো, এবং তুমি একজন পুরুষ মানুষকে শারীরিক এবং মানসিকভাবে সম্পর্কে যেতে চাও বা ডিজায়ার করো, একেবারেই নর্মাল বিষয়টা। সেখানে তোমাকে নিজেকে উভকামী বলার দরকার নেই, সমকামী বলেও তুমি এই যে লেবেলিং গুলো, এগুলো আন্ডারস্ট্যান্ডিং এর জন্য। এক্স্যাক্টলি। এরপর তুমি নিজেকে এই বক্সে যে তোমাকে ফিট করতে হবে এরকম কোনো কথা নেই কিন্তু। ঠিক আছে? এবং আমরা যদি ওই যে কিনসের স্কেলটা নিয়ে যদি ভাবি, কিনসের স্কেল যে বিষয়টা নিয়ে যেরকম আলোচনা করে যেভাবে, আমাদের প্রত্যেকেই যে একেবারে 100% গে, 100% বাইসেক্সুয়াল, 100% স্ট্রেট এরকম নই কিন্তু। খুবই রেয়ার মানুষ এরকম হয় যারা 100% হোমোসেক্সুয়াল, 100% বাইসেক্সুয়াল, 100% স্ট্রেট হেটারোসেক্সুয়াল, এরকম। মানে খুব এদেরকে বোঝানোটা খুব দরকার, এবং এই আলোচনাটা হয় না। এটাই সবচেয়ে বড় মুশকিল হচ্ছে, আর এটা বিস্তৃত পরিসরে আলোচনা হয় না। এটা একটা খুব বিষয়। এটা একটা প্রশ্নের উত্তর ছিল, আমি মাঝখানে শুধু অ্যাড করে দিলাম। আমার মনে হয় বাকি সব বিষয়গুলো এখানে টাচ করা হয়ে গেছে। পান না আরেকটা কথা আমি এখানে, উজ্জয়িতা প্রশ্ন করেছে, যে আমি এখানে উজ্জয়িতার নামটা এখানে নিচ্ছি কারণ খুব জরুরি প্রশ্ন করেছে। এটা হচ্ছে যে আমরা এলজিবিটি কমিউনিটির মানুষ, বা এই যে প্রান্তিক যৌনতা বা প্রান্তিক লিঙ্গ পরিচয়ের মানুষ, কিভাবে মানসিক স্বাস্থ্যের মানসিক স্বাস্থ্যটা কিভাবে ডিল করি, বা কিভাবে খুব কষ্ট নিয়ে বাঁচি, এটা নিয়ে একটু তুই প্রথমে বল, আমি তারপর এটাতে অ্যাড করবো। মানে মানে আমাদের মানসিক আলাদা, কিভাবে কিভাবে আলাদা? আলাদা এইভাবে, শুনতে পাচ্ছ? হ্যাঁ হ্যাঁ, আমি বলবো, শুনছি, বল বল।
হ্যাঁ, হ্যাঁ, বলছি যে আলাদা এইভাবে, যে কারণ তুমি একটা জিনিস দেখো, তুমি যখন ঠিক বড় হচ্ছ, ঠিক আছে, তুমি একটা ছেলেকে ভালোবাসছো, ঠিক আছে, মেয়ে হিসাবে, আমি যেটাকে প্রশ্নটা বলছি, মেয়ে হিসাবে তুমি একটা ছেলেকে ভালোবাসো, এবং তুমি দেখছো যে আরো 5টা মেয়েও তোমার মতো আরেকটা ছেলেকে ভালোবাসছে, ঠিক আছে, হুম তার মানে তুমি হুম ভাবছো যে তুমিও 5 জনের মধ্যে একজন, ঠিক আছে, তুমি যখন কোট আনকোট গল্প নর্মাল, করছো, কোট আনকোট নর্মাল, হ্যাঁ। হ্যাঁ, কোট আনকোট নর্মাল, ঠিক আছে, তুমি যখন একটা মেয়ের সাথে গল্প করছো, ঠিক আছে, তুমি যখন তোমার বন্ধুদের কাছে গল্প করছো, তুমি যদি ঠিক গল্প করছো, এই দেখছো ছেলেটা কিরকম, ছেলেটা ওরকম, তুমি যখন গল্প করছো মেয়েটা শাড়ি কিরকম, ঠিক আছে, ঠিক এই জায়গাতে তুমি জাস্ট একটা জিনিস ভাবো, ঠিক আছে, তোমার একটা ছেলে বন্ধু এসে তোমার সাথে গল্প করছে যে ওই ছেলেটা কি হ্যান্ডসাম না দেখতে, ওই শাড়িটা কি সুন্দর না, দেখতো কানের দুলটা কি ভালো, তোমার কিরকম লাগবে? তোমার মানে কোট আনকোট নর্মাল তোমার অ্যাবনর্মাল লাগবে, তখন তুমি বলে, ইস তুই এইসব গল্প আমার সাথে করিস না তো। এই যে তুমি যে একটা ধাক্কা দিলে তাকে, ঠিক আছে, সে বন্ধু এসে তোমার কাছে এসেছিল, ঠিক আছে, মনের কথাটা শেয়ার করতে, তুমি ঠিক একটা ধাক্কা দিয়ে তাকে সরিয়ে দিলে, ঠিক আছে, সেই সরানো তার মাথার, তার মেন্টাল স্পেসে কতটুকু এফেক্ট করবে, সে তখন থেকে একটু ভাবা শুরু করবে যে সে যে জিনিসগুলো করছে সেটা সমাজের চোখে একসেপ্টেড না। সেই একসেপ্টেড না 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 থেকে থেকে তো একটা নিসঙ্গতা, একটা একাকিত্ব তার মধ্যে জন্ম নিবে কিন্তু, এবং সেই এক্স্যাক্টলি। নিসঙ্গতা একাকিত্ব থেকে কিন্তু ডিপ্রেশন, ডিপ্রেশন যখন একটা লেভেলে যাবে, তারপরে কিন্তু বাইপোলার, বাইপোলার থেকে সুইসাইডের, ঠিক আছে। তো তার জন্য মানে এলজিবিটি কিউ মানুষরা, ঠিক আছে, মোস্ট অফ দ্য টাইম তার জন্য মানে আমি জানি না তোমরা কতজন সেটা দেখেছো, ঋতুপর্ণ ঘোষের চিত্রাঙ্গদা দেখেছো, ঠিক আছে, ওটাতে খুব একটা জায়গা আছে যেখানে খুব সুন্দরভাবে মদনের চরিত্রটা এসেছিল, যেটা শিলাজিৎ করেছিল, ঠিক আছে, ইফ আই রিমেম্বার, শিলাজিৎ করেছিল চরিত্রটা, চরিত্রটা কি ছিল, সে কাউন্সিলিং দিত এসে, ঠিক আছে। তো যখন এরকম একটা মেন্টাল কন্ডিশন থেকে আমাদের বেরোতে হয়, আমাদের কিন্তু নর্মাল থেকে বেশি কাউন্সিলিং এর দরকার পড়ে, ঠিক আছে, মানে যারা এই 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 প্রান্তিক যৌনতার যারা মানুষ, তাদের কিন্তু অনেক ধরনের এরকম কাউন্সিলিং এর দরকার পড়ে, ঠিক আছে, তারা কিন্তু মানে এটা আমি মনে করি, বা আমার মানে যে পরিচিতি বা তার মধ্যে যারা আছে, এই সব মানে প্রান্তিক যৌনতার মানুষরা, এই সেক্সুয়ালিটি মার্জিনালাইজ সেক্সুয়ালিটির মানুষেরা কিন্তু নর্মাল মানুষ থেকে 2 থেকে 3% বেশি ডিপ্রেশনে ভুগছে, ঠিক আছে, না, মনে তাদের হচ্ছে এই সময় নর্মাল শব্দটা আমরা ভুল জায়গায় ইউজ করছি। তুই কথাটা একটা ইয়ে বল, কোট আনকোট বল, আমার শুনে ইয়ে লাগছে, কানে লাগছে। মানে সরি, হ্যাঁ, এক্স্যাক্টলি, মানে অন্য মানুষদের থেকে, নর্মাল কেন বলবো, সরি, কোড আট কোড, ঠিক আছে, অন্য মানুষদের থেকে, মানে জেনারেলি যেসব কারণে ডিপ্রেশন গুলো হয়, সেইগুলো হুম। ডিপ্রেশনের স্টেচার থেকে, সেগুলো ডিপ্রেশনের আর একটা বেশি। ডিগ্রি থেকে এই 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 2 থেকে 3% বেশি কিন্তু এরা এটা থেকে সাফার করে, এবং মোস্ট অফ দা টাইম কিন্তু ওরা বেরিয়ে আসতেও পারে না, সারা জীবন ওরা হয়তো এরকম ভাবেই বাঁচে, ঠিক আছে। কারণ একটা জিনিস আমাদের এখানে আরেকটা মনে রাখতে রাখবে, যে এই যে কামিং আউট, এই যে সবকিছু আমরা বলছি, সেটা কিন্তু এখন পর্যন্ত একটা সেকশন অফ মানুষের কাছেই লিমিটেড, ঠিক আছে, যারা হুম একটু সম্পন্ন, যারা একটু পড়াশোনা করছে, যারা একটু হুম ভালো জায়গায় থাকছে, ঠিক আছে, সেখানে হুম কিন্তু সব মানে জিনিসগুলো লিমিটেড। আজকে এখানে মানে ঠিক তুই যখন সোনাইতে যাবি, ঠিক আছে, তোমরা যখন ধরো কাঁঠাকাল যাবে, সেগুলো জায়গাতে কিন্তু এরকম জানবেই না কে কি, কারণ ওরা আসছেই না, সারা জীবন হয়তো ওরা এরকম থাকবে, নিজেকে শুধু থাকবে। মানে এই মেন্টাল টার্মিনালে থাকবে যে ওরা কি করছে কি করছে, এবং সবসময় একটা চেষ্টা থাকবে যে প্রিডোমিনেন্ট যে একটা স্ট্রাকচার আছে, স্ট্রাকচারে নিজেকে ফিট করা, আর যখন পারবে না, দে উইল কলাপস। তো এই জায়গা থেকে কিন্তু খুব দরকার আমাদের যে ওদেরকে এইগুলো জিনিস থেকে অ্যাওয়্যার করা, ঠিক আছে, অ্যাওয়্যার করা মানে ওদেরকে বোঝানো যে দে আর অলসো এ পার্ট অফ দ্য সোসাইটি, দের ইজ নাথিং অ্যাবনর্মাল ইন দ্যাম, দিস ইজ ভেরি মাচ নর্মাল, ঠিক আছে। তো এটার জন্য আমাদের দরকার যে আমরা খুব একটা গ্রাসরুট লেভেলে গিয়ে কাজটা করি, ঠিক আছে, কারণ তুমি একদম। আমি হয়তো বুঝতে পারছি জিনিসগুলো, তুমি আমি এখানে বসে ফেসবুকের সামনে ডিসকাস করে, সুদীপদা দিল্লিতে, আমি শিলচরে ঘরে বসে এসিতে বসে আমরা ডিসকাস করছি, কিন্তু এদের কথা কেউ বলছে না কিন্তু, ঠিক আছে। তো এই জিনিসটা আমাদের বলতে হবে, কারণ ইন্ডিয়ার কেসটা কিন্তু সবসময় একটু আলাদা, কিন্তু ইন্ডিয়াতে ক্লাস এবং কাস্ট একটা জিনিস যেটা মারাত্মক রকম ভাবে এফেক্ট করে, ঠিক হুম। আছে, এই জায়গাটাও কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। তো এই জায়গাটা মাথায় রেখে আমাদের ডিপ্রেশনের ব্যাপারটা দেখতে হবে, ঠিক আছে। আশা আমি করি আমি কিছুটা আনসার দিতে পেরেছি, বাকি সুদীপ দা অ্যাড করবে। হ্যাঁ, আমি যে বিষয়টা, আচ্ছা তৃণময় মাঝখানে অ্যাড করে দিয়েছে, আমি জানি না সত্য বা মানে কতটুকু, আমি ভুলে গেছি, কিন্তু আমি কিন্তু মানুষের নাম ভুলে যাই। তৃণময় বলছে যে চিত্রাঙ্গদাদে অঞ্জন দত্ত ছিলেন, হতে পারে অঞ্জন দত্ত হতে পারেন, আমি জানি না এক্স্যাক্টলি।
বলছে তুই শিলাজিৎ বলেছিলি যে ওটাতে বোধহয় অঞ্জন দত্ত হচ্ছে। তার আমি জন্য আমি বললাম না আমার। হ্যাঁ ঠিক আছে, মানে যে এমন কোনো ব্যাপার না, তুই একটু জল খা, আমি মাঝখানে কথা হ্যাঁ, বলছি। আমি না তোকে বারবার হবে, বলছি তুমি বলো। তুই জল খেলে আমি শান্তি পাবো। আচ্ছা, যে বিষয়টা আমি বলছিলাম আর কি, যে চৈতা খুব সুন্দর প্রশ্নটা করেছে এবং আমার মনে হয় ওর মতো বয়সে মানে আহ, একটি মেয়ে আমাদেরকে প্রশ্ন করছে, আমার কিন্তু খুব ভালো লাগছে উজ্জ্বলিতা, যে উজ্জ্বলিতা আমাদের সঙ্গে এঙ্গেজ করছে এবং প্রশ্নটা রাখছে। রূপরাজ স্যার মাঝে মাঝে কমেন্ট করছেন, এটা কিন্তু সত্যি আমাদের কাছে একটা বড় প্রাপ্তি, সবাই এসে আমাদের সঙ্গে যোগদান দিয়েছে, সবাই পয়েন্ট গুলো রাখছে। মানসিক স্বাস্থ্য নিয়ে মাঝখানে একটু ছোট্ট একটি কথা বলতে এখানে চাইবো, কারণ যে জিনিসগুলো সবচেয়ে বেশি এফেক্ট করে আমাদের পিয়ার সার্কেলটা আমাদের কাছে খুব বেশি ইম্প্যাক্ট রাখে। কয়েকটু পয়েন্ট ভেঙে বলছি। ছোটবেলা থেকে আমার পুরুষ মানুষকে ভালো লাগতো, ছোটবেলা থেকে আমি আমার উদাহরণ দিয়ে বলছি, ছেলেদেরকে আমার ভালো লাগতো, মেয়েরা আমার খেলার সাথে, পুরুষ মানুষ হলো আমার ডিজায়ারের, মানে ছোটবেলা থেকে আমি পুরুষ মানুষকে ডিজায়ার করি, একটু আমি জানতাম আমার পুরুষদেরকে ভালো লাগে, কিন্তু আমি সেই বিষয়গুলোকে নিয়ে কারোর সঙ্গে কোনোদিন কখনো ডিসকাস করতে পারিনি। ভুলভাল পুরুষ মানুষকে পছন্দ হয়েছে আজীবন ধরে, ঠিক আছে, অন্তত 23-24 বছর অব্দি তো এই চলেছে আমার জীবনে, যে ভুলভাল পুরুষ মানুষের প্রেমে পড়েছি আর ওরা আমাকে নিয়ে যা খুশি তা মন্তব্য করেছে। চিত্রাঙ্গদার কথা যখন বলেছিস, আমি তোকে একটা কথা বলি, ছোট্ট একটা ঘটনা। বীক্ষণ মোস্ট প্রবাবলি 2012-13 সালে একটি ফিল্ম ফেস্টিভ্যাল, বীক্ষণ প্রতি বছর একটি করে। চিত্রাঙ্গদা দেখতে আমি আমার এক এখন জাজ হয়ে গেছে আমার এক বন্ধু, ওর সঙ্গে গেছিলাম চিত্রাঙ্গদা দেখতে, বা যে ইয়েতে গান্ধী ভবনে। তো আমার ওই বন্ধুকে আমি একবার বলেছিলাম যে আমার না ছেলেদেরও ভালো লাগে। আমার ওই বন্ধু কিন্তু সেদিন রাতে আমার পাশে ঘুমোতে প্রচন্ড ভয় পেয়েছিল বলে, ও কিন্তু এবার জাজ, এখন কিন্তু ও জাজ হয়ে গেছে, বেশ বড় চাকরি বাকরি, বড় দামি গাড়ি টাড়ি চালায়, খুবই মানে বিত্তবান ব্যক্তিত্ব, এবং নিশ্চয়ই এরকম জাজমেন্ট দিচ্ছে, এরকম ভয়ঙ্কর ভয়ঙ্কর জাজমেন্ট। তো ওর সঙ্গে না ওকে জোর করে টেনে নিয়ে গেছিলাম, বলছিলাম যে চল না ভাই প্লিজ, তুই যদি যাস আমার খুব ভালো লাগে, চল না, চল চল বলে ওকে শিলচর, আমি 2012-13 কথা বলছি, আমি তখন মাস্টার্স করছি, ওকে চিত্রাঙ্গদা দেখতে নিয়ে গেছি। চিত্রাঙ্গদা যখন শুরু হয়েছে না, মানে ঋতুপর্ণকে তো আমি মানে দেবতা সম জ্ঞান করি, মানে এরকম একটা মানুষ ঋতুপর্ণ। তো চিত্রাঙ্গদা শুরু হয়েছে, আমার সামনেই বসেছিলেন একজন ভদ্রলোক, মানে ওই তথাকথিত ভদ্রলোক যারা বাঙালি ভদ্রলোক, ওনার সঙ্গে বোধহয় ওনার ছেলে বা মেয়ে, মানে মেয়ে ছিল বোধহয় এক দুজন, ছোট ছোট মেয়ে ছিল, ছোট মেয়ে ছিল। তো যখন চিত্রাঙ্গদাতে এই মানে যৌনতা লিঙ্গ ইত্যাদি নিয়ে যখন আলোচনা হচ্ছে, উনি বলছেন সিস আর কিছু দেখাইবার পাইতেন আমি, ইটা যে করছে সিনেমাটারে লইয়া ঋতুপর্ণ। আর তারপর যখন না মানে খুব ইন্টেন্স যখন ডিসকাশন শুরু হয়, যখন বিষয়টা খুব আরো গভীরে চলে যায় না, পিন ড্রপ সাইলেন্স, দেয়ার ওয়াজ পিন ড্রপ সাইলেন্স ইন দ্য এন্টায়ার হল। পান্না, আমি তোকে 2012-13 কথা বলছি, বীক্ষণকে ধন্যবাদ চিত্রাঙ্গদা দেখানোর জন্য। মানে সত্যি আমি না একেবারে মানে প্রাণ ভরে সিনেমাটা দেখেছিলাম। সত্যি চিত্রাঙ্গদা যদি না হতো না, আমি হয়তো নিজেকে চিনতেই পারতাম না, ভাবতাম সত্যি মানে এরকমও মানুষ হতে পারে। ঋতুপর্ণ নিয়ে হয়তো তুই আর আমি হয়তো আরো বোধহয় 2 ঘন্টা আলোচনা করতে পারবো ঋতুপর্ণ নিয়ে, একটা যদি জম্পেশ আড্ডা হওয়া যায়। বিষয়টা কেন বলছিলাম, যে আমরা আমাদের সামাজিক পরিসরে আমরা আমাদের সমান মানুষ দেখি না। আমার সব মেয়ে বন্ধু ছেলে বন্ধুকে ভালোবাসছে, আমার সব ছেলে বন্ধু মেয়ে বন্ধুকে ভালোবাসছে, কিন্তু আমি আমার মতো মানুষ তো দেখতে পাই না আমার আশেপাশে। এটা খুব, আমি আমি সিনেমাতে কি দেখছি, শাহরুখ খান কাজলের কাছে গিয়ে গলা জড়িয়ে প্রেম করছে, রণবীর কাপুর আলিয়া ভট্টকে নিয়ে প্রেম করছে, তাই তো, তোর অমিতাভ বচ্চন রেখাকে নিয়ে প্রেম করছেন, কিন্তু আমি এরকম তো দেখি না যে ধর যেমন যিশু এবং ঋতুপর্ণ যে প্রেম, এরকম প্রেম তো আমরা সাধারণত দেখি না। এবারে আমি যখন আমার প্রতিভু দেখতে পাই না আমার সামনে, তখন সবচেয়ে বড় কষ্ট যেটা হয় যে আমার মতো মানুষ তো এই পৃথিবীতে নেই, আমি কেন পুরুষ মানুষকে ভালোবাসি? এটা তো অপ্রাকৃতিক বিষয়, তাই তো? এই অপ্রাকৃতিক বিষয় আমার মানসিক স্বাস্থ্যটাকে অবশ্যই মানে বিঘ্নিত করবে, হ্যাঁ, সেটা খুব স্বাভাবিক কথা, ঠিক আছে। যে কারণে আমি যখন ইউনিভার্সিটিতে পড়ি, সেই ইউনিভার্সিটি তুইও পড়েছিস আমি জানি, মানে তুই তো আমার থেকে খুব বেশি জুনিয়র না, কিন্তু আমি একটা খুব বেশি মানে সিনিয়রদের থেকে মাঝে মাঝে টোন পেয়েছি। আমার পেছনে অনেকে কথা বলতো, ক্লাসমেটরাও কথা বলতো আমাকে নিয়ে, আলোচনা করতো। আমার মানসিক স্বাস্থ্য খুব বেশি মানে বিঘ্নিত হয়েছে, এবং মানে আরেকটা জিনিস যেটা মাঝখানে এটার সঙ্গে আরেকটা জিনিস যেটা অ্যাড হয়, এলজিবিটি কমিউনিটিতে কিন্তু বডি ইমেজ ইস্যু থাকে, যাদের একটু ওজন বেশি, যারা ধরো একটা আইডিয়াল বডি ফিগার তো সবার সামনেই থাকে, মানে টল ছেলেরা, ফর্সা ছেলেরা, যাদের চুল কোঁকড়ানো, যারা ধর জিম টোন্ড, এরা কিন্তু প্রচুর মানে ডিজায়ার্ড বডি না এরা, কিন্তু আমার মতো মানুষ যারা একটু শর্ট, যারা একটু কালো বেটে, যাদের চুল নেই, চুল পড়ে যাচ্ছে, যাদের একটু বয়স হচ্ছে আছে, ভুঁড়ি আছে, আমরা একে তো সমাজের কত ধরনের বঞ্চনা, আমরা একে হলাম সমকামী,
তার উপর আমাদের আমরা ডিজায়ার্ড বডি না, তার উপর আমাদের টাকা নেই, তার উপর যদি আরো অ্যাড করি ধর আমি দলিত, বা ধর আমার ক্লাস, আমি কাস্টে মানে কাস্ট বললাম, ক্লাসটা ধর আরো আরো নিচু, আমার ক্লাসটা খুবই খারাপ, আমি ভালো কাপড় চোপড় করতে পারি না। এই যে লেয়ার্স গুলো যে অ্যাড যখন হয়, এই যে ইন্টারসেকশনালিটি গুলো যখন অ্যাড হয়, বা ধর আমি একটু মেইলি, আমি ভিজিবলি কুইয়ার আমি আপনাকে বলছি, দেখেই মনে হচ্ছে এই তো যাচ্ছে বৌদি বেটিয়া লেডিস যাচ্ছে। তো এই যে পেছন থেকে যখন ফ্রন্ট গুলো করা হচ্ছে, আমার মানসিক স্বাস্থ্যটা কোথায় গিয়ে দাঁড়াচ্ছে। এবং শিলচর আমি যতটুকু জানি, বা শিলচর অনেক শহরে, আমাদের শহরে বেশিরভাগ মনোবিদ, সাইকোলজি, সাইকিয়াট্রিস্টরা এলজিবিটি ফ্রেন্ডলি নন। এখনো আমরা এরকম কথা শুনি। আমি আমি আমার কলেজের ইংরেজির অধ্যাপকের একটা মন্তব্য আমি জীবনে ভুলবো না। 377 জাজমেন্টের পর উনি ফেসবুকে লিখেছেন, আমি আজকেই লাইভ ভিডিওতে বলছি, উনি বলেছেন একটা কমেন্টে, বলছেন এটা নাকি মানসিক ব্যাধি, বলছেন যে সমকামিতা একটা মানসিক ব্যাধি। উনি কিন্তু ইংরেজি পড়াতেন, রিটায়ার হয়ে গেছেন, উনি বলছেন যে মানসিক ব্যাধি, উনি লিখেছেন। শিলচর শহরের 2-3 জন ইন্টেলেকচুয়াল কোচ আনকোট লোকজন এইসব কথা বলেছেন। নারীবাদী লেখিকারা যারা বড় বড় সাহিত্য পত্রিকা করেন, নাম বললে একেবারে এখানে মুখ কালো হয়ে যাবে, আমি কিন্তু 5 বছর আগের কথা বলছি না, এই গত বছরের কথা বলছি। এইসব কথা নারীবাদী লেখিকা একজন বলেছেন, আমার ছেলে যদি এরকম যদি কোনোদিন বউয়ের জায়গায় বর নিয়ে আসে, আমি তো গ্রহণ করতে পারবো না বাবা। আমার ইচ্ছে না, হয়েছিল মহিলা মুখে টপেটাঘাত করি, কিন্তু আমি কথা বলতে পারি। এই শিলচর নিয়ে একটা কথা বলার আছে। এই বিষয়গুলো আমাদের মানসিক স্বাস্থ্যকে খুব বেশি ইম্প্যাক্ট করে, তুই অ্যাড করে। হ্যাঁ, শিলচর নিয়ে কথা বলার আছে, কারণ আমার মনে আছে আমি আমার কিছু মানে ছোট ভাই বোনরা এবং আমার এক সিনিয়র মিলে আমরা একটা এনজিওটা এখনো চলছে, আমিও সেটার পার্ট ছিলাম একটা সময়, ঠিক আছে। ওরা একবার ডিসাইড করলাম যে আমরা একটা প্রাইড ওয়াক করব, নর্মাল প্রাইড ওয়াক, ঠিক আছে, মানে যেটাতে যে যেরকম পারে সে সেরকম থাকবে, ঠিক আছে। তো যখন সেই প্রাইড ওয়াকটা করতে যাব, এটা বেশি দিনের আগের কথা না, 2016-র কথা, ঠিক আছে। সেই প্রাইড ওয়াকটা যখন করতে যাব, যখন মানে একটু আমাদের যারা বয়োজ্যেষ্ঠরা ওদেরকে জিজ্ঞেস করলাম, তখন ওরা উঠে জাস্ট একটা জিনিস বললেন যে শিলচর ইজ নট ইয়েট রেডি ফর ইট, শিলচর এখনো এটার জন্য তৈরি হয়নি, ঠিক আছে। তো আমি একটা জিনিস বলতে রেডি হয়নি হয়তো বা। হ্যাঁ, না, একটা জিনিস আমি বলতে চাই যে তুমি বোঝো 2016-তে, তার আগে আমরা কিন্তু একসময় গ্লোবাল ডে অফ রেজ অলরেডি করে ফেলেছি, শিলচরে এটা উদযাপন হয়েছে। মানে গ্লোবাল ডে অফ রেজ যেদিন সুপ্রিম কোর্ট দিল্লি হাইকোর্টের 377টা স্ক্র্যাপ করলো ডিসিশনটা, ঠিক আছে, সেটাকে গ্লোবাল ডে অফ রেজ আমরা হিসেবে করলাম, ঠিক আছে, সেটা আমরা করলাম শিলচরে। তারপরে একটা এলজিবিটি ফিল্ম ফেস্টিভ্যালও হলো শিলচরে। তারপর এরকম একটা বক্তব্য আসছিল যে শিলচর নট ইয়েট রেডি। তো আমি সে কথা বলছি যে শিলচরের মতো একটা জায়গা, ঠিক আছে, যেখানে অনেকটাই গ্লোবালাইজেশনের ইম্প্যাক্ট পড়েছে, আজকে আমরা এখানে বসে অনেক কিছুই জানতে পারি, করতে পারি, অ্যামাজন, ফ্লিপকার্ট, হোয়াটসঅ্যাপার সাইট থেকে আমরা সবকিছু আনতে পারি। সেই জায়গাতে বসে যদি মানুষ বলে যে শিলচর ইজ নট ইয়েট রেডি টু এক্সপিরিয়েন্স এ প্রাইড প্যারেড, তাহলে তুমি বুঝতে পারো যে শিলচর থেকে 30 কিলোমিটার দূরে একটা জায়গাতে কি হতে পারে কন্ডিশনটা, এই লেয়ারিং গুলো কি হতে পারে, ঠিক আছে। আজকে উই আর ইন দ্য সেকেন্ড ডিকেড অফ 21st সেঞ্চুরি, ঠিক আছে, মানে দ্বিতীয় দশকে বসিয়ে যদি আমরা এটা বলি, যেখানে ওয়ার্ল্ডের ম্যাক্সিমাম জায়গাতে মানে পিপল আর মানে এমব্রেসিং, মানে একদম দু হাত জড়িয়ে জিনিসটাকে আঁকড়ে ধরছে, সেই জায়গাতে উঠে যদি আমরা বলি যে শিলচর রেডি না এরকম একটা জিনিসের জন্য, তাহলে তুমি বলতে পারো যে আমরা কোথায় আছি, ঠিক আছে। তো সেই জায়গা থেকে আমার যেটা মনে হয়, না না শোন, একটা কথা আমি মাঝখানে এখানে অ্যাড করতে চাই, এবার আমার মাথাটা একটু গরম হবে, এবারে এইসব আলোচনা শুনলে পরে এমনিতে মাথাটা গরম হয়, এর উত্তেজিত হয়ে যায় আমি। কোন জায়গায় কোন আরব দেশে আমেরিকা কি করলো, কোন দেশে বম ফেললো, এগুলো নিয়ে তো কথা বলতে সবাই জানেন, সবার কিন্তু তখন খুব জ্ঞান হয়। শুধু এলজিবিটি নিয়ে কথা বললেই তখন ওদেরকে আমরা গিয়ে বোঝাবো, আমরা গিয়ে শেখাবো, আমরা বই দেবো ওদেরকে ধরিয়ে। না, এটা কিন্তু এখানে একটা জিনিস আছে সুদীপ, আমি সেটা বলতে চাই, ঠিক আছে। এটা কিছুটা কিন্তু আমাদের মতো, মানে আমি বলছি না যে তোমরা শিখাবে, ঠিক আছে, আমাদের মতো যারা আছেন, যারা একটু এইসব নিয়ে পড়াশোনা করছেন, ঠিক আছে, আলোচনা করছেন, ওদেরও একটা দায়িত্ব যে একটু হয়তো যারা জিনিসটা বুঝতে চান তাদেরকে ধরে বুঝে জিনিসটা দিয়ে অ্যাওয়্যার করা, সেন্সিটাইজ করা। যেমন আমি বলি মেয়েদের ব্যাপারে যেগুলো জিনিস নিয়ে সবসময় হয়েছে, যেমন আমি আমার কলেজেও দেখেছি একটা উইমেন সেল আছে, যেখানে কনস্ট্যান্ট উইমেন ওই রেপ লস হোক আর সেগুলো নিয়ে সেন্সিটাইজ করা হয় মানুষদেরকে, ঠিক আছে। সেই সেন্সিটাইজেশনের কিন্তু খুব অভাব, ঠিক আছে। সেই জিনিসটা আমাদের করতে হবে, নিজের হাতে করতে হবে। আমরা কিন্তু কারোর হাত মানে
হাতে দিকে চেয়ে বসে থাকতে পারবো না, ঠিক আছে? সেই জিনিসটা আমাদের করতে হবে। সেই জিনিসটা যদি আমরা একবার মানে চেষ্টা করি, হয়তো করেছি দেখে আজকে তুমি আর আমি এখানে বসে আজকে এই যে 25-30 জন মানুষ আমাদের শুনছেন, হয়তো এটার জন্যই শুনছেন। আজকের থেকে 2 বছর আগে করলে হয়তো এও শুনতেন না, না ঠিক আছে? তো এই অবশ্যই হ্যাঁ, এই সেন্সিটাইজেশনেরও কিন্তু খুব দরকার, ঠিক আছে? এবং এটা কিন্তু একা হাতে হয় না, ঠিক আছে? এটা কিন্তু মানে আমাদের প্রশাসনকেও মধ্যে আসতে হবে। আজকে যখন 377 স্ক্র্যাপ হয়েছে, ঠিক আছে, সেজন্য জিনিস হচ্ছে ট্রান্সজেন্ডার প্রোটেকশন বিল, আমার মনে হয় না আজকে আমরা ট্রান্সজেন্ডার প্রোটেকশন বিল নিয়ে আর না, কথা বলতে পারবো। না না করাটাই ভালো হবে। আমরা আরেকটা হ্যাঁ, আলোচনা আলোচনা একটা হ্যাঁ, নিয়ে করতে হবে, এটা খুব জরুরি আলোচনা ঠিক আছে। এটাকে। তো আমি যেটা বলছি যে আজকে আমার মনে আছে এই যে যারা, ঠিক আছে, ওরা কিন্তু ঠিক জানেও না। আমি যে এই যে বললাম যে কতগুলো হিজড়েদের সঙ্গে আমার দেখা হয়েছে, আমার চেনা জানা হয়েছে, ঠিক আছে, এরা কিন্তু জানতোই না ট্রান্সজেন্ডার প্রোটেকশন বিল কি, ঠিক আছে, এটা ব্যাপার স্যাপার, ঠিক আছে। তো এদেরকে অ্যাওয়্যার করতে হবে, এদেরকে জানাতে হবে যে জিনিসগুলো কি, ঠিক আছে, তখনই গিয়ে কিছু একটা সুফল দেখতে পারবো, ঠিক আছে। এদের একটা গ্রুমিং দরকার, এদের একটা মানে মাইন্ডটাকে মানে শেখানো দরকার, বোঝানো দরকার জিনিসগুলোকে। আমরা তো এক্সপেক্ট করতে পারি, আমরা নিজেই পড়াশোনা করে অনেকটা করে কিন্তু এগুলো থেকে যেটা বলি আনলার্ন করা, অনেক শেখা জিনিসকে মানে ভুলে গিয়ে আবার নতুন করে শেখার চেষ্টা করছে, ঠিক আছে। ওরা যারা মানে স্পেশালি আমার মা বাবার জেনারেশন যারা, ঠিক আছে, ওরা কিন্তু মানে অ্যাবাউট 70% অফ দ্য লাইফ দে হ্যাভ স্পেন্ড, 70% লাইফ কিন্তু ওরা কেটে গেছে। তো ওদেরকে এই জিনিসটা বোঝানো দরকার আমাদের, ঠিক আছে, সেন্সিটাইজ করা দরকার। এবং সেই সেন্সিটাইজেশনটা হয়তো আস্তে ধীরে করতে হবে, ঠিক আছে। হ্যাঁ, আমি এটা মানি যে যারা একটু পলিটিক্যালি যারা কনসিয়াস, মানে যারা একটু বিশ্বের ব্যাপারে জানেন টানেন, ওরা হয়তো এরকম মানে কেয়ারলেস কমেন্ট করাটা ঠিক হয়নি, এরকম আমিও হয়েছে, ঠিক আছে। যখন 377 স্ক্র্যাপ হলো তখন মানে আমিও কিছু মানুষের মধ্যে ছিলাম, ঠিক আছে, ওরাও এরকম ভাবে কমেন্ট করেছিল, আমার ভীষণই খারাপ লেগেছে, আমি উঠে এসেছি এখান থেকে, ঠিক আছে। আমার মনে আছে আমার বন্ধু প্রথম যখন সুপ্রিম কোর্ট দিল্লি হাইকোর্টের সেই ডিসিশনটাকে স্ক্র্যাপ করলো, আমার এক বন্ধু উঠে বলেছিল যে খুব ভালো হয়েছে, ঠিক আছে, খুব ভালো হয়েছে। আমি ওর গালে একটা চড় মেরেছিলাম 2015 সাল, 2015 বলছি কি 2011, 13 কি 14, হ্যাঁ 13 কি 14 সাল হবে, 13-14 সাল হবে, আমি ঠাসি একটা চড় মেরেছিলাম। সেই বন্ধুই কিন্তু আজকে খুব মানে হোল হার্টেডলি এই মানে ইস্যুটাকে সাপোর্ট করে, কারণ না, আমার একটা সাথে কথা বসে একটা কথা কথা আমি তোকে বলি, একটা কথা আমি এখানে তোকে বলছি, আমরা এগিয়ে যাব, আমরা আমাদের জন্যই কথা বলবো, এইটুকু ঠিক আছে, ঠিক আছে। আমরা অনেককেই এরকম অনেক মানুষজনকে চিনি যারা লেখালেখি করেন, প্রচুর লেখালেখি করেন, এবং আমরা ওরা যখন প্রশ্ন করেছেন, একটা মুক্ত মন নিয়ে প্রশ্ন করেছেন, আমরা দুজনই, তুই এবং আমি দুজনেই আমরা চেষ্টা করেছি প্রত্যেকটি উত্তর দেওয়ার। এবং একটি মানুষ যদি না জানে, না বুঝে, আমরাও তো কত কিছু জানি না বিশ্ব সম্পর্কে, আমরা তো উত্তর উত্তর দেওয়ার জন্য এগিয়ে গেছি। এবারে মানে একজন কলেজের হেড অফ দ্য ডিপার্টমেন্ট ইংরেজি পড়ান, উনি গে লিটারেচার সম্বন্ধে ওনার স্পষ্ট ধারণা আছে, সেই মানুষটি যদি বলে আমরা আমরা উনি কি ইন্ডিয়ান সাইকোলজিক্যাল অ্যাসোসিয়েশনের রিপোর্ট জানেন না কি বলেছে, আমি ওনাকে কি বোঝাবো? এটা আমার দায়িত্ব? উনি কলেজে পড়ান, এটা তো প্রশাসনের দায়িত্ব, বা ওনার নিজের দায়িত্ব শেখা জানা। শুনো, আমি একটা কথা বলি, এবারের নতুন যেটা সিলেবাস এসছে ইংলিশের, ঠিক আছে, ইউনিভার্সিটির আন্ডারে, সেটাতে একটা পপুলার লিটারেচার আন্ডারে সেম সেলভুদারের ফানি বয়টা আছে, ঠিক আছে, দিস ইজ গে লিটারেচার, ঠিক আছে, ওটা একটা গে ম্যানের গল্প, ঠিক আছে। তার উপরে অনেক কিছু আছে, যেটা আছে একটা ইয়েলো পেপার একটা চ্যাপ্টার আছে, যেটা মানে ডিল করে পোস্টপার্টাম ডিপ্রেশন, মানে বেবি হওয়ার পরে, বাচ্চা হওয়ার পরে যে ডিপ্রেশনটা হয় মেয়েদের, ঠিক আছে, ওই ডিপ্রেশন, সেই জিনিসটা নিয়ে যখন নিয়ে যখন সবাই মানে বলছে যে এটা কি পড়াবে, এটা তো গ্রাজুয়েশনের লেভেলে খুব মেচিওর্ড হয়ে গেছে, ঠিক আছে, এবং এটা একটা সেকশন অফ পিপল বলছে যারা খুব শিক্ষিত, ঠিক আছে। আমি কেন ওদেরকে দোষী না এটার ব্যাপারে, কারণ ওরা একটা ট্রেডিশনাল মাইন্ডসেট নিয়ে পড়াশোনা করেছেন, ওরা যখন পড়াশোনা করে এসছেন তখন এইসব বিষয় নিয়ে আলোচনা ছিল না, ঠিক আছে, এইসব বিষয় নিয়ে আলোচনা ছিল না। এবং আরেকটা জিনিস মনে রেখো, আমরা যা চাই তাই দেখি তাই বুঝি কিন্তু, ঠিক আছে, বাকি সবগুলো জিনিসকে আমরা ইগনোর করি, ঠিক আছে। আমি যদি চাই যে আমি এই জিনিসটাই দেখবো, তো আমি এই জিনিসটাই দেখবো, ঠিক আছে। আমি যদি ওকে গিয়ে বলি যে ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন এই জিনিসটা বলেছে, সাইকোলজিক্যাল অ্যাসোসিয়েশন, আমেরিকান সাইকিয়াট্রিক অ্যাসোসিয়েশন এটা বলেছে, তো কোথায় বলেছে, আমি তো দেখিনি, সেই জিনিসটাই বলবে কিন্তু। তো এই জায়গাতে আমাদের হলো ওদের চোখে আঙ্গুল দিয়ে দেখানো, ঠিক আছে, একটু হলেও যদি ওরা একসেপ্ট করে না, সেটাই আমাদের কাছে অনেকটা, ঠিক আছে। তো আমাদের শুধু শুধু যে এরকম মানে
ব্লেম না করে, ঠিক আছে, আমাদের একটু দরকার যে একটু ধৈর্য ধরে জিনিসগুলোকে ওটা করা। এবং আজকে যেহেতু প্রশাসনিক ভাবে এবং লিগেল ভাবে জুডিস্টিক্যালি এই জিনিসটা আমরা জানি যে দে হ্যাভ গট দেয়ার আইডেন্টিটিস এন্ড অ্যাকসেপ্টেন্স, আইডেন্টিটিস কি বলবো, অ্যাকসেপ্টেন্স এন্ড এভরিথিং, ঠিক আছে, সেই জায়গা থেকে আমার মনে হয় যে প্রশাসনকে আমাদের সাথে অনেকটা মানে আসা দরকার এই কাজগুলো করার জন্য। যাই হোক, হ্যাঁ, আমরা অনেক চেষ্টা করেছি, অনেক জায়গায় হয়তো আমাদের চেষ্টা ত্রুটি আছে, অনেকজন হয়তো বুঝতে পারেনি বা সেটা করতে পারেনি, তবে আমরা চেষ্টা চালিয়ে যাব, এটা আমি বলবো আর কি। অবশ্যই আমার যেটা মনে হয় পান্না, যেটা তুই যে কথাটা বলেছিস যে আমাদের ধৈর্য ধরতে হবে, ধৈর্য ধরে কাজ করতে হবে, এই বিষয়টা আমরা একটা অনেক প্রিভিলেজ কন্ডিশন থেকে বলছি, জানিস তো। মানে ধৈর্য ধরার ব্যাপারটা হলো তুই এবং আমি, আমরা দুজনেই কিন্তু যথেষ্ট মানে ধৈর্য ধরার সিচুয়েশনে আছে, কারণ আমাদের হয়তো সেই মানসিক শক্তি আছে, আমাদের কাছে টাকা আছে, আমাদের কাছে পড়ার রিসোর্স আছে, আমরা হয়তো ধৈর্য ধরে বসতে পারবো। কিন্তু আমার কথা হচ্ছে একটি প্রান্তিক মানুষকে কেন প্রতিবার এগিয়ে এসে যারা যারা মেজরিটিতে দাঁড়িয়ে আছে তাদেরকে বোঝাতে হবে আমরা কেন ধৈর্য ধরবো, কেন ধৈর্য ধরবো। আমি কিন্তু রেডিক্যালি ভাবি বিষয়টা নিয়ে, এবং আমার এবং তোর হয়তো চিন্তাধারা এখানে মানে ম্যাচ না করতে পারে। তুমি যদি হেটারোসেক্সুয়াল হও, তুমি ধৈর্য ধরবে না, আমি ধৈর্য ধরবো, কারণ আমি হোমোসেক্সুয়াল, তাই তো? এই চিন্তাধারাটা হলো এরকম। তো আমি ধৈর্য ধরবো না কি না, না ধরবো কথাটা কিন্তু তুমি আমাকে বলতে পারো না, তুমি আমাকে বলতে পারো না। আমি একবার দুবার তিনবার বললাম, তারপর তো তোমার কর্তব্য, তুমি একটু পড়বে, তুমি একটু বোঝার হ্যাঁ, চেষ্টা করবে। এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি সেই জিনিসটাই আমি তোমাকে বললাম না যে আমরা অনেকটা চেষ্টা করেছি, হয়তো চেষ্টা সফল হয় না, কিন্তু আমরা চেষ্টা করে যাব, ঠিক আছে। হ্যাঁ, আমরা ইনিশিয়েট করে দিতে পারি, আমরা ইনিশিয়েট করে দিতে পারি, কিন্তু এখন তো আর এটা না মানে জলে গুলে চামচ দিয়ে খাইয়ে দেব, সেটা তো আমরা করতে পারি না, ঠিক এক্স্যাক্টলি। তো, আচ্ছা, সেটা আমার করতে পারি। আচ্ছা, ভিডিওটা অনেকক্ষণ লম্বা হয়েছে, আমাদের ভিউয়ারশিপ আমার মনে হয় এখন ধীরে ধীরে কমে আসছে, এবং আমরা অনেকক্ষণ ধরে কথা বলছি, ভীষণ ইন্টারেস্টিং হ্যাঁ, টপিক নিয়ে আমরা কথা বলছি, এবং আমাদের বোধহয় আমার মনে হয় আমাদের বোধহয় আরেকদিন লাইভ আসা উচিত, কারণ আমি তো লকডাউনে বোধহয় আরো 2 সপ্তাহ, মানে 18 তারিখ অব্দি আমাদের মানে এটা আমাদেরও লকডাউন হয়েছে। আমাদেরও 18 তারিখ অব্দি লকডাউন এক্সটেন্ড, পুরো আচ্ছা, দেশে এক্সটেন্ড আমরা হয়েছে। আমরা আগামী শনিবার রোববার আরেকবার বসতে পারি, তখন আমাদের বিষয়টা আরেকটু স্পেসিফিক করে নিয়ে বসতে পারি আমরা। তোর যদি সময় থাকে আমরা আলোচনা করতে পারি, এবং 3টে বিষয় আমার মনে হচ্ছে শেষ হওয়ার আগে, যদি আমরা তারপর আবার তাড়াতাড়ি বসতে না পারি, তার জন্য 3টে বিষয় নিয়ে হ্যাঁ, আমাদের কথা হ্যাঁ, বলাটা খুব দরকার। যে হ্যাঁ, মানে 3টে বিষয়, আমি প্রশ্ন আমার খুব ইন্টারেস্টিং, এই 3টে প্রশ্ন আমি আগে থেকে ধরে রেখেছিলাম, তোকে তুই তো জানিস এই প্রশ্নগুলো। আম, 3টে বিষয়, একটা হলো হাউ টু অ্যাকসেপ্ট ইউর সেলফ, একটা হলো হাউ টু লাভ ইউর সেলফ, আর একটা হলো কমিউনিটি ফিলিং। কমিউনিটি ফিলিংটা আমরা শিলচরের ক্ষেত্রে বসে এই মুহূর্তে হয়তো আলোচনা কতটুকু করতে পারবো জানি না। হাউ টু অ্যাকসেপ্ট ইউর সেলফ আর হাউ টু লাভ ইউর সেলফ, এই দুটো জিনিস নিয়ে আমি প্রথমে বলছি, তুই বলি সেটার সঙ্গে অ্যাড করিস, ঠিক আছে? আচ্ছা। হাউ টু অ্যাকসেপ্ট ইউর সেলফ বিষয়টা না ভীষণ মানে উম, একটা প্রিভিলেজ বিষয়, আবার প্রিভিলেজ বিষয়। আমি তো চাকরি করি দিল্লিতে, এবং আমার প্রচুর মানে ভালো বন্ধু বান্ধব আছে যারা আমাকে বুঝে। আমি যখন একেবারে এনজাইটি নিয়ে যখন প্রচন্ড মারাত্মক একটা সিচুয়েশনে চলে যাই, যেমন আমার কাছে তুই আছিস, আমি তোর সঙ্গে কথা বলতে পারছি, তোর কাছে বিজয়া কর ম্যাডাম আছেন, অন্তত একবার হলো তুই গিয়ে জিজ্ঞেস করতে পারছিস, বা তোর কাছেও নিজের একটা বন্ধু সার্কেল আছে, ঠিক আছে? আমি যখন শিলচর যখন বড় হচ্ছে, আমাকে সবচেয়ে বেশি যে মানুষটি সাপোর্ট করেছে মানসিক ভাবে এবং জেনে শুনে জেনে বুঝে কাগজপত্র বইপত্র দিয়ে যে মানুষের সাহায্য, সেটা হলো বিজয়া কর। বিজয়া কর না হলে আজকের এই লাইফটা হতোই না। মানে বিজয়া কর এত বেশি গল্প আর এত বেশি আমাদেরকে ট্যাগ করেছেন বিভিন্ন বিষয়ে, যে আমার মনে হচ্ছে না আমাদের একবার লাইভ গিয়ে কথা বলা উচিত, ঠিক আছে? তো আমার অ্যাকসেপ্টেন্স এর ক্ষেত্রে আমার যেটা মনে হয়, নিজেকে নিয়ে একটু পড়াশোনা করাটা খুব দরকার। পড়াশোনাটা করাটা খুব দরকার, অন্তত যাদের কাছে এই রিসোর্সেস গুলো আছে, যারা ফোন ইউজ করছে, যারা ভিডিও শুনতে পাচ্ছে, এবারে কিন্তু বাংলা এবং হিন্দিতেও কিন্তু প্রচুর কন্টেন্ট আছে। এবং নিজেকে এক্সপ্লোর করার জন্য আমি যদি পর্ন দেখতে পারি, এবারে কেউ এটা বলতে পারে না শিলচর শহরে কেউ পর্ন দেখে না, এটা তো বলতে পারি না আমরা। এবারে আমি যদি পর্ন দেখতে পারি, আমি গুগল করে পর্ন ফাইন্ড আউট করতে পারি, আমি রিসোর্সেস খুঁজতে হবে। নিজেকে সবসময় না নিজেকে একা একবার ভেবে নিলে তো আমরা একা হয়ে গেলাম রে। আমাদেরকে আমার মতো মানুষ খুঁজতে হবে। আমি তোকে খুঁজে পেয়েছি, যে অন্তত মানসিকভাবে আমার মতো ভাবে, ঠিক আছে? আমরা হয়তো অনেক জায়গায় ডিসএগ্রি করতেই পারি, কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা অনেক জায়গায় নিজেকে দুজনের আইডিওলজি আমরা শেয়ার করি। অ্যাকসেপ্টেন্সের ক্ষেত্রে সবচেয়ে জরুরি যে বিষয়টা হলো নিজের মতো মানুষ খোঁজা, আর নিজের
রিসার্চটা অন রাখা, বাংলা, ইংরেজি, হিন্দি যে ভাষায় আমরা বুঝি সেই বিষয়ে পড়াটা খুব জরুরি নিজেকে নিয়ে যতটুকু পারি। যদি আমি আমার যদি রিটেন ওয়ার্ডস পড়তে ভালো না লাগে, আমরা আমরা ভিডিও দেখতে পারি, আমরা ইউটিউবে ভিডিও দেখতে পারি যাদের কাছে রিসোর্স আছে। আমি বলছি না যাদের কাছে রিসোর্স নেই তারা তো পারবে না, অফকোর্স আমি ডেটা খরচ করে আমি ইউটিউবে ভিডিও দেখবো, এটা একটু প্রিভিলেজ। কিন্তু যারা আমরা প্রিভিলেজ তারা অন্তত নিজের এই সময়টুকু কাটিয়ে আমরা নিজেকে অ্যাকসেপ্ট করা যে আমি যে কোনো আমার যৌনতা যাই হোক না কেন, শুধু আমি যদি কাউকে রেপ না করি, ওর কনসেন্ট ছাড়া ওকে টাচ না করি, ওকে ভায়োলেট না করি, তবে আমি ঠিক ভালো কাজ করছি, আমি কোনো ভুল কাজ করছি না। আচ্ছা, এখানে না একটা মাঝখানে একটা কথা অ্যাড করি। হিয়া জিজ্ঞেস করেছে এসেক্সুয়ালিটি নিয়ে কথা বলার জন্য। হিয়া, আমরা না এসেক্সুয়ালিটি নিয়ে ভিডিওর সেটা আমিও দেখলাম। আমরা ভিডিওর প্রথম দিয়ে কথা বলেছি, তুই দেখিস। আমরা এসেক্সুয়ালিটি নিয়ে আরেকটা সেশনে বিস্তৃত কথা বলবো। আমার মনে হয় অনেকেই এই বিষয়টা নিয়ে জানতে চেষ্টা করছে, আমরা আলাদা করে এই বিষয়গুলো নিয়ে আরেকবার আলোচনা করব। তুই একটু ভিডিওর আগের দিকে একটু শুনিস, তুই আমাদের কথা পেয়ে যাবি, ওখানে আছে আমরা যেগুলো বলেছি এসেক্সুয়ালিটি নিয়ে। তাছাড়া পার্সোনালি আমাদেরকে মেসেজ করতে পারিস, আমরা এই বিষয় নিয়ে আলোচনা করতে পারি। এসেক্সুয়ালিটি নিয়ে এটা একটু ধোঁয়াশা ব্যাপার এবং এই ব্যাপারটা নিয়ে স্পষ্টভাবে আলোচনা করা উচিত বলে আমরা বিশ্বাস করি। আর হাউ টু লাভ ইউর সেলফ, এটা একটা লম্বা প্রসেস। সত্যি, হাউ টু লাভ ইউর সেলফ আগেইন এ প্রিভিলেজ। প্রথম ধাপটা হলো, আমার যদি আশেপাশে যদি কেউ এমন মানুষ থাকে যাকে আমি আঁকড়ে ধরলে সে আমাকে দূরে ফেলবে না, ওকে ভালোবাসা, ওর কাছে নিজেকে সমর্পণ করা, ওর সঙ্গে সবসময় খোঁজা, ওই অ্যাকসেপ্টেন্স থেকেই কিন্তু লাভটা আসবে। একবার যদি নিজেকে অ্যাকসেপ্ট করতে শুরু করি যে আমি যেরকম আমি ঠিক আছি, পেটটা এগিয়ে আছে, পেটটা বড়, আমার চুল নেই, আমি কালো, আমার আমার দাড়ি গজায় না, আমি বেঁটে, আমার ভালো কাপড় পরার ক্ষমতা নেই, এই যে বিষয়গুলো এগুলো সব আপেক্ষিক, এগুলো সব আপেক্ষিক। এবং তোমাকে যদি কেউ ভালোবাসতে হয়, সে তোমার এই সব ইনকমপ্লিটনেস এর মধ্যেও কিন্তু তোমাকে ভালোবাসবে। ভালোবাসা, তুমি কাউকে ভালোবাসার আগে নিজেকে ভালোবাসাটা খুব জরুরি। কিভাবে ভালোবাসতে হয় এটা নিয়ে আমরা একদিন আলাদা করে একটা আলোচনা করবো। আমি এবং পান্না, বিশেষ করে পান্নাকে আমি বলবো যে আমরা দুজনে হাউ টু লাভ ইউর সেলফ নিয়ে একটা সেশন করা উচিত, কারণ এটা খুব জরুরি। পান্নার থেকে আমি অনেকটা শিখেছি যে পান্না যেভাবে নাচে, আমি হয়তোবা সেইভাবে নিজেকে ভাবে আমি নাচতে পারবো না, এতটুকু কনফিডেন্স নিয়ে পান্না যেভাবে নিজেকে যেভাবে ক্যারি করে, এটা একটা ওর থেকে আমার অনেক বড় পাওনা। এবং সবচেয়ে বড় কথা হলো যে পান্নাও কিন্তু যে মানসিক ভাবে যে সবসময় খুব স্টেবল থাকে এরকম না, কিন্তু আমিও মানসিক ভাবে সবসময় স্টেবল থাকি এরকম না, কিন্তু আমাদেরও কিন্তু আপস এন্ড ডাউনস আছে। জীবন তো আপস এন্ড ডাউনস হবে, এটাই স্বাভাবিক। কিন্তু যদি সম্ভব হয় কোনোভাবে কাউন্সেলিং যদি নেওয়া যায়, সেটা ফোনে হতে পারে, সেটা ভিডিও কলের মাধ্যমে হতে পারে, সেটা ফিজিক্যালি একজনের সঙ্গে দেখা করে হতে পারে, যদি সম্ভব হয় কাউন্সেলিং নেওয়াটা খুব দরকার। কেউ যদি আমার সঙ্গে যোগাযোগ করতে চান, আমার কাছে রিসোর্সেস আছে, আমি ওদেরকে দিতে পারি, কন্ট্যাক্ট দিতে পারি। আপনারা ফোনে বা স্কাইপে বা এইভাবে কল করে কথা বলতে পারেন। আমি এই অপশন গুলো আপাতত শুধু যারা প্রিভিলেজ, যাদের কাছে টাকা পয়সা মোটামুটি আছে তাদের জন্য বলছি। যাদের কাছে রিসোর্সেস গুলো নেই তাদের জন্য আমাদেরকে গ্রাসরুট লেভেলে গিয়ে কাজ করতে হবে, যেটা সলিউশন ফেসবুকে অবভিয়াসলি দিয়ে লাভ নেই। এরা যদি এই সলিউশন গুলো ওরা যদি কাজে না লাগাতে পারে, মানে এই ফেসবুকের সলিউশন দিয়ে ওদের জন্য লাভ হবে না যারা ফেসবুক দেখতে পাচ্ছেন না। কিন্তু আপনি যদি ফেসবুক দেখতে পাচ্ছেন এবং আপনি যদি পান্না বা আমার সঙ্গে অ্যাসোসিয়েটেড থাকেন, যোগাযোগ থাকে আপনাদের, আমাদেরকে মেসেজ করবেন, আমরা যতটুকু সম্ভব চেষ্টা করব আপনাদেরকে সাহায্য করার। এবারে পান্না, একটু তুই হাউ টু অ্যাকসেপ্ট ইউরসেলফ এবং হাউ টু লাভ ইউরসেলফ নিয়ে একটু কথা বল প্লিজ। অ্যাকসেপ্ট ইউরসেলফ তো যেটা তুমি বললে, মানে দিস ইজ দ্য ওয়ার্ড আর কি। আগে তুমি নিজেকে ভালোবাসতে শেখো, ঠিক আছে? এবং একটা জিনিস বলবো যে তুমি দিল্লিতে আছো এবং মানে আমি বলবো ভীষণ মানে ভালো এবং লাকি যে তুমি এটা করতে পেরেছো, কারণ তোমার সেই যে কমিউনিটির একটা পরিধি আছে, সেই পরিধিটা বিস্তার হয়েছে, ঠিক আছে? তো সেই অ্যাকসেপ্টেন্সটা পেতে অনেকটা সাহায্য হয়েছে, বিকজ ইউ তুমি অনেক মানুষ পেয়েছো যার সাথে তুমি রিলেট করতে পেরেছো, ঠিক আছে? এই এই জায়গাটাতে যেখানে আমরা এখনো আস্তে আস্তে ওই মধ্যযুগীয় মিডাইভাল যে ঘুমটা থেকে আস্তে আস্তে ভেঙে উঠছি, ঠিক আছে, সেই জায়গাতে অনেক মানে এরকম আছে অনেকে, কিন্তু কেউ ধরা দিবে না, ঠিক আছে? এবং আমরা যারা এটা নিয়ে কথাবার্তা বলি বা ডিসকাশন করি বা পড়ালেখা করি, ঠিক আছে, ওরাও হয়তো সেরকম ভাবে ফিল্ডে গিয়ে কাজ করতে চাইবে না, ঠিক আছে? কারণ এটাও একটা জিনিস আছে আমাদের কাছে, ঠিক আছে? পড়াশোনা পর্যন্ত ঠিক আছে বাবা, বই পড়তে ঠিক আছে, যখনই প্র্যাকটিস করতে হবে না বাবা,
আমি কেন যাবো ওদের সাথে মিশতে, আমি দূরেই থাকি। এটাও একটা মেন্টালিটি আছে আমার কিন্তু, কাছে ঠিক তো আছে। এসে যায় না, তুই যদি দামি কাপড় চোপড় না পরিস তবেও তো একটা মুশকিল না, মানে জারা বা H&M না পরলে তো আবার আমাদের আবার যাতে ওঠাও হয় না, না? এটার না একটা ব্যাপার আছে। সেটা তো, সেটা একটা কথা। আরেকটা বলছি মানে আমার কথা হলো যে ঠিক আছে পড়াশোনা করছি, একটা জায়গাতে আছি, ঠিক আছে, একাডেমিক, ঠিক আছে, আমি একাডেমিক ইন্টেলেকচুয়াল, ঠিক আছে, আমি মানি, কিন্তু ফিল্ডে গিয়ে কাজ করা, ওদের সঙ্গে করা, সেই জিনিসটাও নেই। তো সেই জায়গা থেকে আমি বলতে চাইছি যে এই জায়গাতে বসে এরকম একটা টাউনে, ঠিক আছে, একটা টাউনে বসে আমি শুধু এটাই বলতে চাইছি, যদি তোমার মনে হয় ঠিক আছে যে ইউ আর ফাইন্ডিং সাম ডিফিকাল্টিজ, দেন দেয়ার আর পিপল, ঠিক আছে, উইথ হুম ইউ কুড নট রিলেট এট মেবি, বাট এটলিস্ট তুমি যাদের সঙ্গে বসে একটু কথা বলতে পারো, মানে নিজের মনের কথাটা বলতে পারো, ঠিক আছে, এবং সেই মনের কথাটা বলা কিন্তু একটা হিউজ ওয়ে অফ অ্যাকসেপ্টিং ইয়োরসেলফ, ঠিক আছে, যেখানে একটা জায়গাতে গিয়ে তুমি মন খুলে কথাগুলো বলবে, ঠিক আছে, একটা মানুষকে তুমি মন খুলে কথা বলবে, ঠিক আছে, অনেক সময় হয়তো ফোনে ফেসবুকে হয় না, ঠিক আছে, অনেক সময় মেসেঞ্জারে হোয়াটসঅ্যাপে হয় না, ঠিক আছে, ফেস টু ফেস আসতে হয়, কারণ এক্স্যাক্টলি। একটা একটা মানুষের কি মানসিক অবস্থা সেটা সবসময় ফোনে বা ওটাতে বোঝা যায় না, ঠিক আছে, ফেশিয়াল এক্সপ্রেশন, বডি মুভমেন্টস, জেস্টার্স কিন্তু একটা ইম্পর্টেন্ট রোল প্লে করে। সেই জায়গাতে কিন্তু একটা মানুষকে কমফোর্ট করা খুব দরকার, ঠিক আছে, সেই জায়গাতে আমি বলছি যে একসেপ্টেন্স, আমার জায়গাতে দাঁড়িয়ে আমি বলছি যে একসেপ্ট করাটা খুব দরকার হলো আগে তুমি মনের কথা বলাটা শেখো, ঠিক আছে, কারোর কাছে, ঠিক আছে, মানে যে কেউ তোমার মনে হয় যে সেই কথাগুলো শুনবে, বুঝবে, তার কাছে গিয়ে কথাগুলো বলো, না হলে আমরা আছি, ঠিক আছে, আমাদের কাছেও আসতে পারো, ঠিক আছে, এবং লাভ ইয়োর সেলফ, দিস ইজ এ গ্রাজুয়াল প্রসেস, ঠিক আছে, এটা দিদি অলরেডি বলেছে, এটা চট করে রোজ হবে না, রোজ ঠিক আছে, রোজ নতুন করে ঠিক আছে, নিজেকে ভালোবাসো। আমি না তোকে প্রত্যেক, একটা মাঝখানে একটা খুব ইন্টারেস্টিং বিষয় বলি এখানে, লাভ ইয়োর সেলফের ব্যাপারে না। আমার খুব মজার একটা জিনিস আমি রিসেন্টলি ডিসকভার করেছি, সেটা হলো না, এটা বিশেষ করে লকডাউনের পর হয়েছে, নিজেকে আয়নায় দেখা। নিজেকে আয়নায় দেখা, সে তুমি কাপড় পরে হোক বা কাপড় খুলে হোক, দরজাটা বন্ধ করে নিজেকে আয়নায় দেখো। শরীরের প্রতিটি খাঁজে তুমি নিজেকে তোমার প্রতিটি খাঁজকে প্রথমে তোমাকে ভালোবাসতে হবে। এই যে ভালোবাসার প্রসেসটা না, এটা একটা লম্বা প্রসেস। রোজ একদিন নিজেকে ঘেন্না করব, দুদিন ঘেন্না করব, কিন্তু নিজেকে তো আলটিমেটলি ভালোবাসতে হবে। তুমি যদি তোমার শরীরের ফোল্ডস গুলোকে ভালো না বাসো, তুমি যদি তোমার কারণ তোমার শরীর তোমার শরীরের প্রতিটি খাঁজকে ভালো না বাসো, তবে আরেকটি মানুষ তোমাকে কিভাবে ভালোবাসতে পারে, তাই না? এক্স্যাক্টলি, আমি এটা এটা আমি নিজের ব্যাপারেই বলি, কারণ আমি একটা সময় ছিলাম যে মানে নিজের মানে পোশাক নিয়ে আমি একটু কনসিয়াস ছিলাম না, আমি ওইটা ছিলাম যে আমি একটু ওরকমই থাকতাম, ঠিক আছে, পড়াশোনা বা এটা নিয়ে করতে হবে, ঠিক আছে, ক্রমে ক্রমে দেখলাম কি যে জিনিসটা মানে আমি ভাবছি, ঠিক আছে, যে আমার পড়াশোনা দেখলেই মানুষ ওটা করবে, আমাকে মান্যি করবে, গণ্য করবে না, ঠিক আছে, কারণ মানুষ আমাকে হেট করছে আমার পড়াশোনার জন্য, ওটা হচ্ছে রেখে দিচ্ছে ওরা, কিন্তু একটা জায়গাতে ওরা আমার এপিয়ারেন্স নিয়ে আমাকেই করছে, কারণ সেদিকে আমি ধ্যান দিচ্ছি না, বিকজ আমি নিজেকে ঠিক করছি না, কিন্তু গ্রাজুয়ালি যখন আমি দেখলাম যে আমি নিজেকে সেরকম সাজানো গোছানো, নিজেকে একটু ভালোবাসা শিখেছি, এবং নিজের একটা স্টাইল স্টেটমেন্ট ক্রিয়েট করেছি, যেটা নিয়ে আমার বন্ধু বান্ধবরা আমাকে খুবই খেপায়, ঠিক আছে, তোর তো নিজেরই একটা স্টাইল স্টেটমেন্ট হয়ে গেছে, ঠিক আছে, কুর্তা পরো, গলা দুপাট্টা লো, এই না, এবং সেটা নিয়ে অনেক শুনতেছি, আচ্ছা ঠিক আছে তুমিও নিয়ে হন কমির দল, এই দল, মানে অনেক কথাবার্তা শুনেছি, কিন্তু সেটা আমার একটা কবির স্টাইল দল তো খুব স্টেটমেন্ট হয়ে গেছে। সাংঘাতিক ব্যাপার তো। কবির দল, এটা তো লোক একটা ফাইজলামির বিষয়, মানে তুই যে পাঞ্জাবি পড়লেই তুই কবি হয়ে গেছিস কি? এক্স্যাক্টলি, 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 ঠিক আছে, তো এইসবের পরে যখন আস্তে আস্তে আমি নিজেকে ভালোবাসতে শিখেছি, আমি দেখেছি যে মানুষও, ঠিক আছে, মানুষও আমাকে ভালোবাসে, আমাকে মানে অ্যাটলিস্ট আমাকে একটা মান্যি করে, আমি বলবো না যে একদম আমার কথা শুনে একদম আমার শিষ্য হয়ে বসে আছে, ঠিক আছে, এবং সেটা আমি আমার ছাত্রদের মধ্যেও দেখেছি, ঠিক আছে, যে আমি যেভাবে নিজেকে গড়ি তারাও কিন্তু সেভাবেই আমাকে ভালোবাসে। তো আগে নিজেকে ভালোবাসতে শিখো, এবং প্রত্যেক ধরনের তুমি ভালোবাসো, তারপরে তুমি দেখো যে ওয়ার্ল্ড ইজ লাভিং ব্যাক টু ইউ। সো দিস ইজ হোয়াট আই নেভার, জানি এটা খুব থিওরিটিক্যাল একটা কথা, বলবে যে হ্যাঁ খুব লম্বা থিওরি বলছো, প্রসেস, কিন্তু লম্বা প্রসেস, লম্বা প্রসেস, খুব কিন্তু লম্বা প্রসেস। কিন্তু জিনিসটা আজকেই হবে না, কালকেই হবে না, জিনিসটা সময় লাগবে, সেটাই বলছি। এক্স্যাক্টলি। আচ্ছা, খুব ইন্টারেস্টিং বিষয় নিয়ে আমরা আলোচনা করেছি পান্না। শোন, 1 ঘন্টা 48 মিনিট হয়ে গেছে। আমার মনে হচ্ছে আমরা আরো অনেকক্ষণ আড্ডা দিতে পারবো। তুই কিন্তু জল খাসনি, আমার চিন্তা হচ্ছে তোর জন্য খুব জল খাবি তুই, খুব দরকার। আমরা মোটামুটি আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করবো ভেবেছিলাম, আমরা তার হয়তো শিক্ষিভাগ নিয়েও আলোচনা করতে পারিনি। প্রথম দিন সবাই মিলে এত ভালো রেসপন্স দিয়েছো বলে সবাইকে প্রচুর প্রচুর আদর, প্রচুর ভালোবাসা।
আমরা চেষ্টা করব আরো খুব শিগগির আমরা আবার মানে এই লকডাউন চলতে চলতে আমরা ইন্টারেস্টিং কিছু কিছু বিষয় এলজিবিটি কমিউনিটি নিয়ে আমরা আলোচনা করতে চাইবো। আর প্রেম করুন, আমাদের প্রেমও কিন্তু এলজিবিটি কমিউনিটির প্রেমও কিন্তু হেটারোসেক্সুয়াল কমিউনিটির প্রেমের মতোই হয়। খুব মানে কি বলবো, আপনাদের যেরকম মন খারাপ, মন ভাঙা, হার্ট ব্রেক, তারপর সম্পর্কে যাওয়া, তারপর ভালোবাসা, আবার নতুন করে প্রেম হওয়া, এই যে বিষয়গুলো যেমন আপনাদের যেরকম হয় আমাদেরও ঠিক ঠিক তেমনি তেমনি হয়। আমরা কখনো ভালোবাসি, কখনো ভালোবাসায় অবগাহন করি, আবার কখনো হয়তো বা হারিয়ে যাই, কখনো কেউ ছেড়ে যায়, আবার আমরা প্রেম করি, প্রেম করার জন্য মানুষ খুঁজি, শরীর খুঁজি, ভালোবাসি। কিন্তু সবকিছু শেষে কিন্তু আমরাও মানুষ। এবং আমি যখন আমরা বলছি, আমি কিন্তু শুধু এলজিবিটি কমিউনিটির মানুষের কথা বলছি না, আমি বলছি প্রত্যেকে যারা একটা ভিন্ন জীবন যাপন করি, যারা নর্মস থেকে বেরিয়ে বাঁচার চেষ্টা করি, প্রত্যেককে সম্মান করে চলার চেষ্টা করি। আমরা সম্মান ডিজার্ভ করি কারণ আমরা ট্যাক্স পেইং সিটিজেন, আর ট্যাক্স পেইং সিটিজেন না হলেও আমরা মানুষ। আমরা যদি একটা কুকুরকে যদি লাথি মারার আগে যদি ভাবতে পারি, তবে একটা এলজিবিটি কমিউনিটি মানুষের সঙ্গে দুর্ব্যবহার করার আগে 5 বার ভাবা উচিত। কে নাচতে ভালোবাসে, কে শাড়ি পরতে ভালোবাসে, কে গয়না পরতে ভালোবাসে, কে ছেলে কে মেয়ে, এগুলো সব ভেদাভেদ ভুলে যদি আমরা কাছে টেনে নিই, দেখবেন আমরা প্রত্যেকে কিন্তু মানুষ। এবং আমরা সত্যি ভালোবাসতে পারলেই তো সবকিছু মানে পৃথিবীর অনেক অনেক জিনিসের সমাধান হয় যে শুধু ভালোবাসতে পারলে, তাই তো? আমরা হয়তো ভালোবাসতে পারি না অনেক সময়। পান্না এত ভালো করে এত জিনিসগুলো মানে গুছিয়ে তুই রেখেছিস, বলেছিস, আমার মনে হয় আমরা অনেকেই পান্নার থেকে অনেক কিছু জেনেছি। কুর্তাটা খুব সুন্দর, এটা আমি আলাদা করে বলে রাখলাম। চুলটা খুব সুন্দর করে বেঁধেছিস, এরকম এরকম করে চুলটা বাঁধবি, ভালো লাগে। নেক্সট টাইম আবার যখন লাইভে আসবি তখন এরকম করবি, ভালো লেগেছে। আমরা তাড়াতাড়ি আবার আসার চেষ্টা করব। কি বিষয় নিয়ে আমরা আলোচনা করব এই বিষয়ে আমাদেরকে এই কমেন্টে আপনারা লিখতে পারেন, বা পার্সোনালি পান্না আমাকে দুজনকেই মেসেজ করতে পারেন। আশা করি এই লাইভটা আপনাদেরকে খুব সাহায্য করবে। লাইভটা দেখে কিছু প্রশ্ন লিখে যদি রাখেন এবং আমাদেরকে যদি প্রশ্নগুলো বলেন, তবে আমাদের খুব সুবিধা হয় নেক্সট লাইভ বিষয়গুলো নিয়ে আলোচনা করতে। আমার মনে হয় আমার কাছে যে প্রশ্নগুলো এসেছিল সব প্রশ্নই আমরা উত্তর দেওয়ার চেষ্টা করেছি। পান্না, তোর যদি কিছু বলার থাকে বল প্লিজ। না, একটা জিনিস বলা হচ্ছে, গতকাল থেকে যে আমরা এত চেষ্টা করেছি যে কিভাবে আমরা দুজন লাইভে আসবো, ঠিক আছে, এটা আজকে সার্থক হয়েছে। সেটাই ফাইনালি নেটওয়ার্ক সঙ্গ দিল, আমরা করতে পারলাম এটাই। এবং আশা করি আপনাদের ভালো লেগেছে। আমি জানি না কতটুকু কি বলতে পেরেছি, সুদীপ দাই অনেক কথাই বলেছে, ঠিক আছে। কারণ একটা জিনিস বলতে হবে, সুদীপ দা গ্রাউন্ড রিয়েলিটির থেকে গিয়ে জিনিসগুলোকে অনুভব করেছে, এবং আমার জানা পড়া যাই সেটা কিন্তু কেতাবি, বিশেষ করে বই পড়ে এইসব করেই আমার জানা। তো আমারটা অনেকটাই হয়তো থিওরিটিক্যাল লেভেলে রয়ে গেছে, ঠিক আছে, গ্রাউন্ড লেভেলে যায়নি, ঠিক আছে। খুব কেতাবি হয়তো শোনাচ্ছে, সুদীপদার গুলো খুব মানে ফেল্ট রিয়েলিটিস। তাও আশা করছি যে মানে আপনাদের ভালো লেগেছে, আপনারা হয়তো কিছুটা হলেও আপনাদের যে কনফিডেন্স গুলো ছিল, অনেক ডাউট ছিল, সেগুলো ক্লিয়ার করতে পেরেছি। আর নেক্সট আমরা নিশ্চয়ই আসবো, যেমন সুদীপদা বলেছে যে যদি আপনাদের কোনো এরকম থাকে কি নিয়ে আমরা কথা বলতে পারি, সেগুলো আমাকে বা সুদীপদাকে জানাতে পারেন, বা এইটার কমেন্টও আপনি লিখতে পারেন। যাই হোক, আপনারা ভালো থাকবেন, ঘরে থাকবেন, সুস্থ থাকবেন, আজকাল সবাইকে বলা, ঠিক আছে। আশা করি এই দুর্দিন পেরিয়ে আমরা জলদি বেরিয়ে যাব, ঠিক আছে। কারণ আমরা মানে এবারে তো কারণ আমরা লকডাউন পেরোলেই আমরা আবার নতুন করে প্রেমে পড়বো। যাদের সম্পর্ক ভেঙে গেছে লকডাউনের জন্য, নতুন করে প্রেম করুন, প্রচুর পরিমাণে নিজেকে ভালোবাসুন, জল খান, হাত ধুন, ভালোভাবে থাকবেন, ভালো প্রেমে থাকবেন, প্রেমে রাখবেন। পান্না একেবারেই কেতাবি কথা বলেনি, খুবই জরুরি কথা বলেছিস। থিওরি ছাড়া আমাদের প্র্যাকটিক্যাল জীবনটা কতটুকু আমরা গুছিয়ে রাখতে পারবো সেটা খুব ঝামেলা, মানে সেটা বলা খুব দুষ্কর। কারো প্রশ্নের যদি উত্তর দিতে না পারি আমরা, আমাদেরকে ক্ষমা করবেন। আমরা দেখতে পারিনি, কারণ যেহেতু এটা না লাইভ স্ট্রিমে চলছিল এবং আলাদা আমার ফেসবুকে উইন্ডোটা খোলা ছিল। আবারও আসার চেষ্টা করব। আগামী দিন আমরা এসেক্সুয়ালিটি
নিয়ে কথা বলার চেষ্টা করব। এটা একটা বিষয় এসছে, আমরা যৌনতার ইতিহাস নিয়ে কথা বলতে চেষ্টা করব, যেটা আমরা আজ কথা বলতে হ্যাঁ, পারিনি। ট্রান্স রাইটস যেটা নিয়ে আমাদের আমরা, আজকে কথা বলার কথা ছিল। হ্যাঁ, ট্রান্স রাইটস নিয়ে আমরা কথা বলতে পারিনি, ট্রান্সজেন্ডার রাইটস নিয়ে আমরা কথা বলবো, এটা খুব জরুরি একটা বিষয়। প্রাইড ওয়াক নিয়ে কথা বলবো এবং কামিং আউটের কিছু প্রসেস আমরা ডিসকাস করার চেষ্টা করব। আপনারা শুনবেন, আমাদের সঙ্গে থাকবেন। আর ভুল ভ্রান্তি যা হয়েছে, আমি কিন্তু রিসোর্স পার্সন নই, পান্না রিসোর্স পার্সন, পান্না সব বইপত্র সব জোগাড় করে কথা বলেছে। আমি চারটি বইয়ের নাম আপনাদেরকে বলছি, যদি ইচ্ছে হয় আপনাদের, আপনারা পড়তে পারেন। আপনারা আমি শুধু এবারে বলছি আর কি, হলদে গোলাপ, স্বপ্নময়ের হলদে গোলাপ বইটা আপনারা পড়লে আমার মনে হয় যথেষ্ট জ্ঞান পেয়ে যাবেন। যৌনতা, লিঙ্গ পরিচয়, প্রেম ইত্যাদি সবকিছু নিয়ে মোটামুটি একটা স্পষ্ট ধারণা পেয়ে যাবেন হলদে গোলাপ যদি পড়েন। অভিজিৎ রায়ের সমকামিতা বলে একটা বই আছে বাংলা, খুবই জরুরি তথ্য সমৃদ্ধ একটি বই, এটি পড়তে পারেন। আমার কাছে সফট কপি আছে, কেউ চাইলে আমি আপনাদেরকে দিয়ে দিতে পারি। সেম সেক্স লাভ ইন ইন্ডিয়া, রুথবানিতা আর সালিম কিদওয়াইয়ের এডিটেড একটা বই, আপনারা এটা পড়তে পারেন। এটা খুবই আপনাদের কাছে অবশ্য পাঠ্য একটি বই আমি মনে করি, যেটা রাখা উচিত। আমার পান্নার কাছে আছে, আমি জানি, আমার কাছেও আছে। আপনারা যদি এই লকডাউনের পরে যদি নিজেদের জন্য একটা অর্ডার রেখেন না, এটা একটা মানে ঘরে রাখার মতো একটি বই। মায়া মৃদঙ্গ পড়তে পারেন সৈয়দ মুস্তাফা সিরাজের, মায়া মৃদঙ্গটা খুব জরুরি একটি বই। আর বাংলা সাহিত্যে তৃতীয় সত্তা চিহ্ন মানবী বন্দ্যোপাধ্যায়ের একটি বই, এই বইটি পড়তে পারেন, আপনাদের জন্য খুব আরেকটি বই আমি অ্যাড করতে চাই। হ্যাঁ হ্যাঁ, সেটা হলো ঋতুপর্ণ ঘোষের একটা কলাম বেরোতো আনন্দবাজার পত্রিকায়, সেটা ছিল ফার্স্ট পার্সন। তো সেটার একটা দুটো সংকলন আছে, ফার্স্ট পার্সন 1, ফার্স্ট পার্সন 2, প্রথম ভাগ দ্বিতীয়। সেটাও কিন্তু আপনারা পড়তে পারেন। সেটাতে কিন্তু খুব ভালোভাবে উনি একটা জিনিস বুঝিয়ে দিয়েছে যে কিভাবে সবকিছুর মূলে পিতৃতন্ত্র, কিভাবে সবকিছুর মূলে পিতৃতন্ত্র, সেটা খুব ভালোভাবে উনি বুঝিয়ে দিয়েছেন। একদম সেই সিঙ্গুর থেকে ধরে সবকিছুর মূলে যে কিভাবে পিতৃতন্ত্র কাজ করছে, সেই জিনিসটা খুব ভালো বুঝিয়ে দিয়েছেন। আশা করি ভালো লাগবে আপনাদের। তো এই 4-5টা বই আমরা একটু বলতে চাই, আশা করি যদি আপনাদের মনে হয় আপনার কখনো অবসর সময়ে একটু উল্টে পাল্টে দেখতে পারেন, খুবই ভালো লাগবে। এক্স্যাক্টলি। সব শেষে আবারও কথা শেষ হয় না, শেষ হয়ে হইল না শেষ ছোট গল্পের ওই রবীন্দ্রনাথের কথাটির মতো আমার বারবার মনে হচ্ছে একটা কথা। আমার মনে হয় যে লাস্টে এক দুটো লাইন শুধু আমি গাইবো। পান্না তুই গলা মেলাতে পারিস প্লিজ। চির সখা হে ছেড়ো না মোরে, ছেড়ো না। ব্যাস, আমি এইটুকু বলবো। আপনারা সঙ্গে থাকবেন, আমাদের খুব ভালো লেগেছে, সত্যি খুব ভালো লেগেছে, আপনারা এসেছেন, কথা বলেছেন, সবাইকে প্রচুর প্রচুর ভালোবাসা। আমরা আগামী রোববার চেষ্টা করবো আসার। আপনাদের প্রশ্নগুলো রাখবেন। আজকের জন্য এইটুকুই, ধন্যবাদ, শুভরাত্রি। পান্না, আদর।